আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমার পিছনে তোমরা আজকে দেখতে পাচ্ছ যে পিরিয়ডিক টেবিল বা বাংলা যেটাকে বলা হচ্ছে তোমার পর্যায় সারণী। তো তোমরা বুঝতেই পারছো যে আজকে আমরা কেমিস্ট্রি ফার্স্ট পার্টে থার্ড অধ্যায় মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারটা পড়বো। তো এই আমরা জানি কি কেমিস্ট্রির যে বেসিকটা কিন্তু হচ্ছে তোমার এই পিরিয়ডিক টেবিল। তো এই পিরিয়ডিক টেবিল হিস্ট্রি আমাদের প্রথম জানতে হবে এই চ্যাপ্টারের শুরুতে। তো এই পিরিয়ডিক টেবিল নিয়ে হচ্ছে তোমার দুইজন বিজ্ঞানীর অবদান সবচেয়ে বেশি। তো বাম পাশে যিনি হচ্ছে তোমার দিমিত্রি মেন্ডেলিভ, ইনি হচ্ছে তোমার রাশিয়ার বিজ্ঞানী, ইনি প্রথম পিরিয়ডিক টেবিল তৈরি করেন। তো প্রথম প্রশ্নটা আসবে যে দিমিত্রি মেন্ডেলিভ যে পিরিয়ডিক টেবিলের জনক, তিনি কয়টা মৌল নিয়ে হচ্ছে পিরিয়ডিক টেবিল তৈরি করেন? তিনি কিন্তু 63টা মৌল নিয়ে পিরিয়ডিক টেবিল হচ্ছে তোমার প্রথম তৈরি করেন। বাট আমরা কিন্তু বর্তমানে জানি যে বর্তমানে যে পিরিয়ডিক টেবিল আছে এখানে কিন্তু তোমার যে ভিত্তিটা আছে সেটা কিন্তু ইলেকট্রন বিন্যাস, বাট মেন্ডেলিভ কিন্তু পারমাণবিক ভরের ক্রম অনুসারে কিন্তু হচ্ছে তোমার তৈরি করেছিলেন। তাহলে কি অনুসারে তিনি হচ্ছেন তোমার পিরিয়ডিক টেবিল তৈরি করছেন? পারমাণবিক ভরের ক্রম অনুসারে। এটা করতে যে অনেক ধরনের ঝামেলা হয়, তোমাদেরকে যদি দেখাই আসো, এই যে দেখো এখানে হচ্ছে তোমার আর্গনের আমরা জানি হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 18, আর আর্গনের ভরটা কিন্তু আমরা ধরি হচ্ছে তোমার 40। আর্গনের ভর আমরা কত ধরি? 40। আর্গনের পরে কিন্তু সিরিয়ালে আসে হচ্ছে তোমার পটাশিয়াম। পটাশিয়ামের ভরটা আবার দেখা যায় যে পটাশিয়ামের ভরটা কিন্তু 39, আর পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 19। তাহলে আমরা নর্মালি কি জানি একটা সিরিয়াল মেনটেন করতে হয় না, বাট তুমি যদি দেখো আর্গনের পরে কিন্তু আমরা পটাশিয়াম হচ্ছে তোমার রাখতে পারতেছি না যদি আমরা এটা ভরের ক্রম অনুসারে তৈরি করি। তো পরবর্তীতে বিজ্ঞানী নিলস বোর এগুলো সকল কিছু তোমার মানে আচ্ছা নিলস বোরের চেহারাটা দেখাই। এই যে হচ্ছে তোমার বিজ্ঞানী নিলস বোর, ইনি কিন্তু তোমার রাদারফোর্ডের যে পরমাণু মডেল তারও কিন্তু অনেকগুলো মানে তাকে ওই মডেলটাকে কিন্তু অনেক উৎকৃষ্টভাবে তিনি উপস্থাপন করেছিলেন। আচ্ছা যাই হোক, তো নিলস বোর হচ্ছে পরবর্তীতে পারমাণবিক ইলেকট্রন বিন্যাসের হচ্ছে মানে ক্রম অনুসারে কিন্তু পরবর্তীতে আধুনিক পর্যায় সারণী তৈরি করেন। এই জন্য আধুনিক পর্যায় সারণীর জনক বলা হয় বিজ্ঞানী নিলস বোর। এই দুজন বিজ্ঞানী সম্পর্কে আমরা জানলাম। এখন দেখি আমরা আসি পরের স্লাইডে। তো দেখো 1869 সালে বিজ্ঞানী মেন্ডেলিভ 63টি মৌলকে এদের পারমাণবিক ভরের ক্রম অনুসারে কয়টি পর্যায়, দেখো 12টি পর্যায় এবং 8টি গ্রুপে হচ্ছে ভাগ করেন। বর্তমানে কিন্তু আমরা জানি যে 7টি পর্যায় এবং 18টি গ্রুপ আছে, বাট মেন্ডেলিভের সময় কিন্তু পর্যায় ছিল 12টি, বাট গ্রুপ সংখ্যা ছিল কিন্তু 8টি। তাহলে আধুনিক পর্যায় সারণীর জনক কে হলো? মেন্ডেলিভ। তিনি হচ্ছে কয়টি মৌলকে পর্যায় সারণী তৈরি করেন? 63টি মৌল নিয়ে। এবং কয়টি তার হচ্ছে তোমার পর্যায় সারণী ভিত্তি কি ছিল? ভিত্তি ছিল হচ্ছে তোমার পারমাণবিক ভর। আচ্ছা বর্তমানে তাহলে পর্যায় সারণীতে কয়টা গ্রুপ আছে? গ্রুপ আছে হচ্ছে তোমার 18টা, আর হচ্ছে তোমার পর্যায়ে আছে 7টা। তো আগে কি ছিল এবং বর্তমানে কি আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা এরপরে আসো আধুনিক পর্যায় সূত্র। আধুনিক পর্যায় সূত্র কি বলছে দেখো, যে আধুনিক পর্যায় সূত্রের মধ্যে মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী এদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। আচ্ছা এটা দ্বারা আমরা কি বুঝি? পর্যায় সারণী তুমি যখন এই যে ধরো যে এটা ধরো, আচ্ছা এটা হচ্ছে পর্যায় সারণী। পর্যায় সারণী বাম দিকে কিন্তু থাকে হচ্ছে তোমার ধাতু, এবং ডান দিকে যত আস্তে 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 যাইতে থাকবো তত কিন্তু তোমার ধাতব ধর্মটা হ্রাস পাবে এবং অধাতব ধর্ম বৃদ্ধি পাবে। তার মানে মৌলসমূহের যে ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী এটা হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা, দেখো এখানে এক এক করে বাড়তেছে না, পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কিন্তু আবর্তিত হচ্ছে বা পরিবর্তিত হচ্ছে। এটাই তোমার আধুনিক পর্যায় সূত্র। আচ্ছা এরপরে আসো আধুনিক পর্যায় সারণীকে বোরের পর্যায় সারণী বলে, কারণ কি পরবর্তীতে তোমার ইলেকট্রনের বিন্যাসের ভিত্তিতে যে 118টা মৌলকে হচ্ছে তোমার মানে পর্যায় সারণীতে স্থান দেওয়া হলো, সেটাতে সবচেয়ে বেশি অবদান কিন্তু বিজ্ঞানী নিলস বোরের। এই জন্য আধুনিক পর্যায় সারণীকে বলা হয় হচ্ছে তোমার বোর পর্যায় সারণী। আর বর্তমানে হচ্ছে আবিষ্কৃত মৌলের সংখ্যা হচ্ছে 118টা। আশা করি সব ক্লিয়ার। এখন আসো পরের স্লাইডে যাই। আচ্ছা এরপর দেখো মৌলসমূহে কিন্তু আমরা জানি 4টা ব্লক আছে, এবং 4টা ব্লকে কতগুলো এলিমেন্ট আছে খুবই খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। এবং তোমার যদি হচ্ছে বইটা চ্যাপ্টারটা পড়ো, প্রথম দিকে যে তোমার বক্সের এমসিকিউ গুলো থাকে সেখানে কিন্তু কয়টা ব্লকে কতগুলো মানে মৌল আছে এটা কিন্তু অনেকবার আসছে, সো এটা ভুল করাই যাবে না। আচ্ছা তাহলে দেখো এস ব্লকে থাকতেছে হচ্ছে তোমার 14টা, পি ব্লকে থাকে হচ্ছে তোমার 36টা, ডি ব্লকে থাকতেছে 41টা এবং এফ ব্লকে 27টা। এই চ্যাপ্টার থেকে যদি তোমার কোনো কিছু মনে না থাকে তারপরও এই জিনিসটা ভুল করাই যাবে না, কোনোভাবে এই জিনিসটা ভুল করা যাবে না। আচ্ছা এর মধ্যে আসো ডি ব্লকের মধ্যে থাকতেছে হচ্ছে তোমার অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌল কি? যেগুলো হচ্ছে তোমার মানে ডি ব্লক মৌলের মধ্যে যেগুলো হচ্ছে মৌল আছে যেগুলো কমপক্ষে মানে একটি ইলেকট্রন তোমার ত্যাগ করে হচ্ছে তোমার অবস্থান্তর অবস্থা সৃষ্টি করে, মানে যার ডি অরবিটালটা অর্ধপূর্ণ বা থাকে তাকে বলা হচ্ছে তোমার অবস্থান্তর মৌল। আর অন্ত অবস্থান্তর মৌল দেখা যায় হচ্ছে তোমার এফ ব্লকের ক্ষেত্রে। আচ্ছা এটা আমরা পরে আসবো। আচ্ছা আচ্ছা এখন আসো অবস্থান্তর মৌল। দেখো অবস্থান্তর মৌলের সংখ্যার মধ্যে কিন্তু এর 3টে সত্য আছে সব। আচ্ছা আমরা সংজ্ঞাটা পড়ি, যে দেখো যেসব ডি ব্লক মৌল অন্তত একটি আয়ন তৈরি করে যা ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকে তাকে অবস্থান্তর মৌল বলে। তাহলে অবস্থান্তর মৌলের 3টে সত্য আমরা দেখি কি আছে। দেখো প্রথমে বলছে যে এটাকে প্রথমে হইতে হবে হচ্ছে তোমার ডি ব্লক মৌল।
তাহলে প্রথম শর্তটা কি? প্রথম শর্ত হচ্ছে তোমার ডি ব্লক মৌল। তারপরে শর্তটা দেখো, আয়ন গঠন করতে হবে। তাহলে দ্বিতীয় শর্ত আমরা কি পাইলাম? আয়ন গঠন করতে হবে। এরপর আসো তৃতীয় শর্ত। তৃতীয় শর্তটা কি? এই তোমার যে অরবিটাল, ডি অরবিটাল, এটা হচ্ছে তোমার আংশিকভাবে পূর্ণ থাকবে। তার মানে আমরা তিনটে শর্ত পাইলাম। এক নম্বর হচ্ছে অবস্থান্তর মৌলের প্রথম শর্ত হচ্ছে এটাকে ডি ব্লক মৌল হইতেই হবে, এস ব্লক হইলেও হবে না, পি ব্লক হলেও হবে না। তারপরে হচ্ছে তোমার এটাকে আয়ন গঠন করতে হবে, মানে ইলেকট্রন ত্যাগ করতে হবে, ইলেকট্রন কিন্তু গ্রহণ না। তিন নাম্বার কি? এই ডি অরবিটালটা আংশিকভাবে পূর্ণ থাকবে, মানে কত? D1 থেকে D9 থাকবে। আচ্ছা, তাকে বলা হচ্ছে তোমার অবস্থান্তর মৌল। তার মানে আমরা বুঝতে পারলাম শর্ত হচ্ছে তিনটা, বাট বৈশিষ্ট্য কিন্তু পাঁচটা। বৈশিষ্ট্যগুলো আমরা আসি, দেখো তো বলছে যে এদের পরিবর্তনশীল যোজ্যতা থাকে। পরিবর্তনশীল যোজ্যতা মানে কি? কারো ক্ষেত্রে 2 অথবা 3 4 এরকম হতে পারে, ফিক্স না। যেরকম এস ব্লকের ক্ষেত্রে যোজনী কিন্তু ফিক্স 1 অথবা 2। তারপরে আসো, এরা হচ্ছে তোমার রঙিন যৌগ গঠন করে, এটা আমরা ক্রিস্টাল ফিল্ড থিওরির মাধ্যমে পরবর্তীতে ব্যাখ্যা করব। তারপরে আসো, এরা হচ্ছে তোমার জটিল যৌগ গঠন করে। আচ্ছা, এরপরে আসো, এরা প্রভাবক রূপে ক্রিয়া করে। প্রভাবকটা কি? যেটা তোমার বিক্রিয়া অংশগ্রহণ করবে, করে মানে সে হচ্ছে তোমার ধরো বিক্রিয়া অংশগ্রহণ করলো, বাট বিক্রিয়া শেষে কিন্তু তার পূর্ববর্তী অবস্থায় ফেরত যাবে, এটা হচ্ছে তোমার প্রভাবক। তারপরে আসো, এরা প্যারাচৌম্বকীয় ধর্ম প্রদর্শন করে। আচ্ছা, চৌম্বক হচ্ছে ধর্মকে তিনভাবে প্রকাশ করা যায়, একটা হচ্ছে তোমার ডায়াচৌম্বকীয়, একটা প্যারা, আর একটা হচ্ছে তোমার ফেরো। তো ডায়াচৌম্বকীয় একদম বিকশিত হয়, প্যারাচৌম্বকীয় ক্ষীণভাবে হচ্ছে তোমার চৌম্বক ক্ষেত্রে আকৃষ্ট হয়, আর ফেরো চৌম্বকীয় যেগুলো সেগুলো হচ্ছে তোমার প্রবলভাবে আকৃষ্ট হয়। আচ্ছা, এরপর আসো অন্ত অবস্থান্তর মৌল। আচ্ছা, অন্ত অবস্থান্তর মৌল হচ্ছে তোমার কোন অরবিটালের বৈশিষ্ট্য? এটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার এফ ব্লকের বৈশিষ্ট্য। তো অন্ত অবস্থান্তর মৌল জাস্ট সবগুলো সেম, জাস্ট খালি এটা হচ্ছে এফ ব্লকের ক্ষেত্রে দেখো যেসব মৌলের কোনো সুস্থিতি আয়নের ইলেকট্রন বিন্যাস F1 থেকে F13 হয় তাদেরকে অন্ত অবস্থান্তর মৌল বলে। তো অন্ত অবস্থান্তর মৌলের সংখ্যা কতটা? সংখ্যা হচ্ছে তোমার 28টা, 28। আচ্ছা, এরপরে আসো, আচ্ছা আচ্ছা, এখন আসো দেখো যে আমরা কি আছে এই স্লাইডে, যে ইলেকট্রন বিন্যাস হতে পর্যায় সারণীতে যে মৌলের অবস্থান এটা আমরা নির্ণয় করব। তো আমরা জানি আছি যে আধুনিক পর্যায় সারণীকে বোর পর্যায় সারণী বলা হয়, কারণ তিনি পারমাণবিক ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে কিন্তু পর্যায় সারণী তৈরি করেছিলেন। তো পর্যায় সারণীর হচ্ছে সত্যিকারের ভিত্তিটা কি? ইলেকট্রন বিন্যাস। তো এখানে আমরা তোমার উপরে দেখতে পাচ্ছি যে 2 10 18 54 100, তারপরে হচ্ছে 118। তো এগুলো কিন্তু হচ্ছে তোমার ধরো যে এটা হচ্ছে তোমার নিষ্ক্রিয় গ্যাসের সংখ্যা, মানে হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যাগুলো। বাট এটা কেন লিখলাম? এটার মাধ্যমে আমরা নির্ণয় করব। তো দেখো তুমি এই যে এই 7টা যে স্থান, এটাকে যদি আমরা একটা স্টপেজ ধরি, ধরো যে কোনো একটা পিকনিক হয়েছে, তো পিকনিকে কিন্তু হচ্ছে তোমার অনেকে গাড়ি টাড়ি নিয়ে যায়। তো গাড়িগুলোকে একটা সুশৃঙ্খল ভাবে রাখার জন্য ধরো যে এরকম করলো, যে বললো যে 1 নাম্বার স্টপেজ, 1 নাম্বার স্টপেজে হচ্ছে তোমার 2টা গাড়ি থাকবে এরকম, 2 নাম্বার স্টপেজে 3 থেকে 10 থাকবে, এরকম করে ধরো আমরা ধরবো। আর এই যে 1 থেকে 18 এটা হচ্ছে তোমার মৌলের ব্যাপারে। আচ্ছা, প্রথমে আসে হচ্ছে তোমার এই যে এটার মাধ্যমে আমরা হচ্ছে পর্যায় নির্ণয় করব। কি নির্ণয় করব? এটার মাধ্যমে হচ্ছে তোমরা আমরা পর্যায় নির্ণয় করব। পর্যায় নির্ণয় করার ক্ষেত্রে আমরা তাহলে দেখবো যে তোমার যে মৌলটা হচ্ছে তোমার যার মধ্যে থাকবে সেটা হচ্ছে সেই রকম পর্যায়। ধরো যে আমরা যদি ধরি হচ্ছে প্রথমে সোডিয়াম, তো সোডিয়ামটা দেখো, সোডিয়ামের আমরা জানি কি পারমাণবিক সংখ্যা হচ্ছে তোমার কত? 11। তাহলে সোডিয়ামটা কত নম্বর পর্যায়ে হচ্ছে? দেখো এটা কিন্তু 10 থেকে 18। তাহলে এটা হচ্ছে দেখো, এটাকে যদি আমি 1 ধরি, এটা যদি 2 ধরি, এটা যদি 3 ধরি, 4, তাহলে দেখো সোডিয়ামটা থাকতেছে হচ্ছে তোমার 11 থেকে 18-র মধ্যে। তার মানে সোডিয়ামের হচ্ছে তোমার পর্যায় সংখ্যা কত? পর্যায় সংখ্যা হবে কিন্তু 3। তাহলে বুঝতে পারছো? তারপরে ধরো হচ্ছে তোমার যে আমরা মার্কারি বলি, মার্কারি হচ্ছে আমরা কত পারমাণবিক সংখ্যা জানি কত? 80। তাহলে পারমাণবিক সংখ্যা যদি 80 হয়, তাহলে মার্কারি হচ্ছে তোমার গ্রুপ সংখ্যা পর্যায় সংখ্যা কত হবে? পর্যায় সংখ্যা হবে 6। কারণ কি? এটা হচ্ছে তোমার 55 থেকে 86 এর মধ্যে আছে। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের পর্যায় সংখ্যা। এরপরে আসো, এই জায়গা থেকে আমরা তোমার গ্রুপ সংখ্যা নির্ণয় করব। তো গ্রুপ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে হচ্ছে তোমার 4টে মানে আছে আলাদা পদ্ধতি। 1 থেকে 18 যেটা আছে এটা কিন্তু আমরা হচ্ছে তোমার হচ্ছে 1 থেকে 18 যেটা আছে এটা কিন্তু আমরা তোমার নরমাল ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে তৈরি করতে পারবো। যেমন ধরো যে সোডিয়ামের ক্ষেত্রে যদি আমরা ধরি, যে দেখো 1s2 2s2 2p6, তাহলে দেখো সোডিয়ামের ক্ষেত্রে আমরা কি জানি যে এস ব্লকের ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে সর্বশেষ হচ্ছে তোমার অরবিটালে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে তোমার এর গ্রুপ সংখ্যা। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে যেহেতু 1 আছে, তাহলে সোডিয়ামের গ্রুপ সংখ্যা কিন্তু 1 হবে। এরপরে আসো এই 2 নাম্বারটা, এখান থেকে কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন আসে যে 19 থেকে 56 এটা আমরা কিভাবে তৈরি করব। তো এর ক্ষেত্রে আমরা গ্রুপ সংখ্যা নির্ণয়ের যে সূত্রটা আমরা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে তোমার গ্রুপ সংখ্যা সমান সমান পারমাণবিক যে সংখ্যা আছে সেখান থেকে আগের স্টপেজটা আমরা বাদ দিব। আচ্ছা, তো ধরো যে একটা মৌলের ক্ষেত্রে তার পারমাণবিক সংখ্যা আমরা ধরলাম হচ্ছে তোমার কত ধরবো? 30 ধরলাম।
যদি 30 হয় তাহলে এর গ্রুপ সংখ্যা হবে 30 মাইনাস আগের স্টপেজটা। দেখো 30-এর ক্ষেত্রে আগের স্টপেজটা কিন্তু হচ্ছে তোমার 18 হবে, কারণ কি এটা হচ্ছে 19 থেকে 36-এর মধ্যে থাকতেছে। তাহলে এর আগের স্টপেজটা আমরা বাদ দিব, বাদ যদি 18 তাহলে এর গ্রুপ সংখ্যা হবে হচ্ছে তোমার 12। তাহলে আমরা দ্বিতীয়টাও কিন্তু বুঝতে পারলাম। এরপরে আসো, এই যে তৃতীয়তে লিখছি যে 57 থেকে 71 আর হচ্ছে 89 থেকে 103। তো এখান থেকে তোমাদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে তোমার, এটা কিন্তু জানো যে 57 থেকে 71 যেটা, এটা কিন্তু হচ্ছে তোমার ল্যান্থানাইট সিরিজ, আর 89 থেকে 103 এটা কিন্তু অ্যাক্টিনাইট সিরিজ। তো ল্যান্থানাইট সিরিজ এবং অ্যাক্টিনাইট সিরিজ, তো প্রথমে আসি ল্যান্থানাইট সিরিজের ক্ষেত্রে। ল্যান্থানাইট সিরিজ কিন্তু পর্যায় 6 এবং হচ্ছে তোমার গ্রুপ সংখ্যা অলওয়েজ 3, মানে এই 77 থেকে 71, 89, 103 এরা অলওয়েজ গ্রুপ 3 তে থাকবে। এটা হচ্ছে তোমার অলওয়েজ গ্রুপ 3 তে থাকবে। আর ল্যান্থানাইট সিরিজের ক্ষেত্রে হচ্ছে তোমার পর্যায় সংখ্যা 6 এবং হচ্ছে তোমার অ্যাক্টিনাইট সিরিজের ক্ষেত্রে পর্যায় সংখ্যা কিন্তু 7। তো এই যে প্রশ্ন জায়গা থেকে যদি তোমাদের প্রশ্ন যায় তাহলে কিন্তু তোমরা অবশ্যই ভুল করা যাবে না। তারপরে আসো লাস্টেরটা, 72 থেকে 88 আর হচ্ছে তোমার 104 থেকে 118, এদের ক্ষেত্রে আমরা কি করব? তো আমরা নর্মালি হচ্ছে তোমার 2022-23 সালে একটা প্রশ্ন আসছিল যে প্লাম বাম, এটার হচ্ছে তোমার গ্রুপ সংখ্যা পর্যায় সংখ্যা কত? প্লাম বাম 82 কিন্তু লেখা ছিল। তাহলে এটা আমরা আসলে আগে পর্যায় সংখ্যাটা বের করি যে 82, দেখো 82 মাইনাস দেখো কত হচ্ছে, আগের সংখ্যাটা বাদ দেবো, আগের সংখ্যাটা কত হচ্ছে তোমার 54 হচ্ছে। আচ্ছা 54 হচ্ছে, তাহলে এই গ্রুপ সংখ্যা আমরা কত পাচ্ছি? দেখো 82 থেকে যদি আমরা 54 বাদ দেই তাহলে কিন্তু এর গ্রুপ সংখ্যা পাচ্ছি হচ্ছে তোমার 28। এটা তোমার যদি পরীক্ষা হলে যে এই মানে পদ্ধতিতে করো তাহলে হয়তো হায় হায় আল্লাহ কি হয়ে গেল, মানে ভাই এই 28 নাম্বার গ্রুপ সংখ্যা তো কোথাও নাই। সেক্ষেত্রে আমরা কি করবো? দেখো এই যে তোমার 72 থেকে 88 এরা কিন্তু পজিশনে যে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট এর পাশে থাকতেছে। আমরা ল্যান্থানাইটের ক্ষেত্রে কি জানি যে এদের কিন্তু একটা জায়গাতে কিন্তু 15টা মৌল আছে, তার মানে 14টা মৌল এক্সট্রা আছে। সো তোমার যদি কখনো 18 বেশি আসে তুমি অবশ্যই এই 28-এর থেকে আরো 14টা বাদ দিবা, কারণ কি একটা জায়গায় 14টা আছে, সেক্ষেত্রে তোমার গ্রুপ সংখ্যা আসবে তোমার 14। তো প্লাম্বামের ক্ষেত্রে আমরা গ্রুপ সংখ্যা পাইলাম 14, আর পর্যায় সংখ্যা কত? যেহেতু এটা 55 থেকে 86-এর মধ্যে আছে, এর হচ্ছে তোমার পর্যায় সংখ্যা কিন্তু 6 হবে। তো আশা করি আমাদের যে তোমার মৌলের যে পারমাণবিক মানে অবস্থান, এটা পারমাণবিক সংখ্যা থেকে আমরা খুব সহজে বের করতে পারবো। যেমন আরেকটা তোমার অনেকের ক্ষেত্রে কোয়েরি থাকে যে তোমার যে ভাইয়া আমাদের তো হচ্ছে তোমার সবগুলো 118টা তো মৌলের হচ্ছে তোমার কি বলবো হচ্ছে যে পারমাণবিক সংখ্যা মুখস্থ করা পসিবল না, সেক্ষেত্রে কি করবো? এখন দেখো তোমার যদি পরীক্ষায় যদি পারমাণবিক সংখ্যা মানে উল্লেখ করে না দেয় তাহলে তোমার আসলে সবগুলো মুখস্থ করার দরকার নেই। তবে যেগুলো ইম্পর্টেন্ট আছে যেমন গোল্ড, তারপর সিলভার, তারপর হচ্ছে তোমার মার্কারি, এগুলো অবশ্যই মানে 1 থেকে 30 তো মুখস্থ সবার মোটামুটি আছে। এর বাইরে যেগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আমাদের মানে বিভিন্ন জায়গায় সাবজেক্ট আছে, সেগুলো তোমরা মনে রাখবে তাহলেই হবে। আচ্ছা এরপরে আসো, আচ্ছা এখন আমরা বিভিন্ন ব্লকের মৌলের সাধারণ ধর্মাবলী পড়বো। প্রথমে আসি এস ব্লক। এস ব্লককে হচ্ছে তোমার দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে তোমার ক্ষার ধাতু বা অ্যালকালি মেটালস, আর একটা হচ্ছে তোমার মৃৎক্ষার ধাতু বা হচ্ছে তোমার অ্যালকালাইন আর্থ মেটালস। ইংলিশ নামটা কিন্তু অবশ্যই ভালো মতো পড়বা। আচ্ছা তো এস ব্লক মৌলের বৈশিষ্ট্যগুলো দেখো। এস ব্লক মৌলের হচ্ছে মৌলগুলো হচ্ছে তোমার নরম এবং নমনীয় ধাতু। এস ব্লক যেহেতু পর্যায় সারণীর বাম দিকে থাকে অবশ্যই এরা হচ্ছে তোমার ধাতু নিয়ে গঠিত হবে। তারপর দেখো এদের যে ক্যাটায়ন গুলো আছে এগুলো হচ্ছে তোমার বর্ণহীন হয়, কারণ কি এগুলোতে তোমার হচ্ছে কোনো বিজোড় ইলেকট্রন থাকতেছে না। বাট কিছু কিছু হচ্ছে তোমার বর্ণযুক্ত হয়, যেমন হচ্ছে তোমার ডাইক্রোমেট, ক্রোমেট, তারপর হচ্ছে ম্যাঙ্গানেট, পারম্যাঙ্গানেট, এগুলা জাস্ট তোমরা হচ্ছে যে হচ্ছে সংকেত, এগুলো হচ্ছে তোমরা দেখে রাখবে। এরপরে আসো এদের ক্যাটায়ন সমূহে বিজোড় ইলেকট্রন না থাকা, এরা ডায়াম্যাগনেটিক হয় বা চৌম্বক ক্ষেত্র দ্বারা বিকশিত হয়। কারণ দেখো যে এদের কিন্তু S1 অথবা S2 থাকতেছে, বা অতএব S1 অথবা S2 মানে কি, এদের দুইটা ইলেকট্রন যদি ত্যাগ করে দেয় এর হচ্ছে এস ব্লকে কোনো এলিমেন্ট নাই, তার মানে কি এরা চৌম্বক ক্ষেত্র দ্বারা বিকশিত হবে। কারণ তোমার যদি বিজোড় ইলেকট্রন থাকে তুমি তখনই একমাত্র হচ্ছে তোমার হচ্ছে চৌম্বক ক্ষেত্র দ্বারা কিন্তু আকর্ষিত হতে পারবে। আচ্ছা এরপরে আসো এস ব্লকে আরো কিছু হচ্ছে তোমার বৈশিষ্ট্য আছে, যেমন এরা হচ্ছে তোমার তীব্র তড়িৎ বিজারক, এবং এদের যে তোমার তড়িৎ বিজারক প্লাস হচ্ছে তোমার তড়িৎ ধনাত্মক। কেন বলি দেখো, আচ্ছা ধরো এটা একটা এস ব্লক মৌল, তো এর হচ্ছে তোমার সর্বশেষ ইলেকট্রনে একটা অথবা দুইটা ইলেকট্রন থাকবে। আচ্ছা আমি এখানে দুইটাই ধরি, তাহলে দেখো এর কিন্তু সর্বশেষ হচ্ছে তোমার শক্তি স্তর বা কক্ষপথে কিন্তু একটা অথবা দুইটা ইলেকট্রন আছে। সো এর পক্ষে কিন্তু একটা বা দুইটা ইলেকট্রন ত্যাগ করা খুবই সহজ, এই কারণে এরা হচ্ছে তোমার বিজারক। আর বিজারক মানে কি, যাদের হচ্ছে জারণ ঘটে, জারণ মানে কি ইলেকট্রন ছাড়ন। তো এদের যেহেতু হচ্ছে শেষ অরবিটালে একটা অথবা দুইটা ইলেকট্রন আছে, সো এরা খুব সহজে তাদের ইলেকট্রন গুলো ত্যাগ করতে পারছে, কারণ কি এদের আকর্ষণটা কম। এই কারণে হচ্ছে এরা তোমার তীব্র ধ্বনি ধনাত্মক এবং হচ্ছে তড়িৎ বিজারক। আচ্ছা এরপরে আসো এদের যে তোমার মানে এই যে ধনাত্মক ধর্ম অথবা হচ্ছে তোমার সক্রিয় ধর্ম, এটা কিন্তু ওপর থেকে নিচের দিকে বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায় দেখো, ধরো যে এটা হচ্ছে তোমার প্রথম দিকের একটা এলিমেন্ট। আচ্ছা আরটা দেখাই,
আচ্ছা, তো দেখো তুমি যখন ওই গ্রুপ সংখ্যার ওপর থেকে নিচের দিকে যাবে তখন কিন্তু একটা করে নতুন শেল তৈরি হবে। সো একটা করে যদি তোমার নতুন শেল তৈরি হয় তার মানে বোঝা যাবে যে তার মধ্যে যে এই নিউক্লিয়াসের সাথে যে ইলেকট্রনের দূরত্ব সর্বশেষ কক্ষপথে সেখানে কিন্তু দূরত্বটা আরো বাড়বে, অর্থাৎ খুব সহজেই সেই ইলেকট্রন আরো ত্যাগ করতে পারবে। এই যে এর জন্য এদের যে তোমার জারণ ধর্ম এটা কিন্তু ওপর থেকে নিচের দিকে বৃদ্ধি পায়। এটা হচ্ছে তোমার গেল এস ব্লক মৌলের বৈশিষ্ট্য। আচ্ছা, এরপরে আসো। আচ্ছা, এখানে আরো একটা জিনিস বিষয় যে তোমার বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম এই এস ব্লকের এই দুটো এলিমেন্ট কিন্তু শিখা পরীক্ষায় কোনো বর্ণ দেয় না, কারণ কি এর তোমার হচ্ছে আকৃতি ছোট। কোন দুইটা দেয় না? এটা হচ্ছে তোমার বেরিলিয়াম আর এটা হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম। এখানে একটা জিনিস মাথায় রাখবা যে বেরিলিয়ামের কিন্তু তোমার হচ্ছে ওই পারমাণবিক সংখ্যা কিন্তু 4, আর বোরন যেটা আছে সেখানে কিন্তু 5। সো বেরিলিয়াম আর বোরনের মধ্যে পার্থক্য কিন্তু আমাদের অবশ্যই বুঝতে হবে। বোরন কিন্তু 5 নাম্বার, বেরিলিয়াম হচ্ছে 4 নাম্বার। আর আরেকটা হচ্ছে তোমার বৈশিষ্ট্য হচ্ছে এস ব্লকের যে বেরিলিয়াম যেটা আছে, এই যে বেরিলিয়াম এটা বাদে হচ্ছে তোমার সবাই এস ব্লকের সবাই আয়নিক যৌগ গঠন করে। আয়নিক যৌগ কি? এটা যেহেতু ধাতু, অথবা এরা ইলেকট্রন ত্যাগ করে হচ্ছে তোমার অধাতুর সাথে বন্ধন তৈরি করে আয়নিক বন্ধন তৈরি করতে পারে, বাট বেরিলিয়াম করতে পারে না। এখন একটা প্রশ্ন আসতে পারে যে কোন মৌলটা হচ্ছে তোমার ওই শিখা পরীক্ষা বর্ণ দেয় না বাট আয়নিক যৌগ গঠন করে? সেক্ষেত্রে কিন্তু এটা তোমার ম্যাগনেসিয়াম হবে, কারণ কি ম্যাগনেসিয়াম হচ্ছে শিখা পরীক্ষা বর্ণ দিচ্ছে না, বাট ম্যাগনেসিয়াম কিন্তু আয়নিক যৌগ গঠন করতেছে। আর বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম কেন হচ্ছে তোমার ওই শিখা পরীক্ষা বর্ণ দেয় না? কারণ এদের আকৃতি ছোট। আচ্ছা, এরপরে আসো। আচ্ছা, এটা আমরা বললাম যে তোমার এই যে এস ব্লক মৌল যে তোমার তীব্র এবং নমনীয় ধাতু, এবং নমনীয় দেখো এই নমনীয় এই যে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে তোমার সোডিয়াম ধাতু। তো সোডিয়ামকে কিন্তু ছুরি দিয়ে কাটা যায়, এখানে দেখতে পাচ্ছি আমরা সোডিয়াম ধাতুকে কিন্তু ছুরি দিয়ে কাটতেছে। আচ্ছা, এরপরে আসো পি ব্লক মৌলের সাধারণ ধর্ম। তো পি ব্লকের ক্ষেত্রে হচ্ছে তোমার ধাতুর সংখ্যা হচ্ছে তোমার 12টা, ধাতুর সংখ্যা হচ্ছে তোমার 12টা, অপধাতুর সংখ্যা হচ্ছে তোমার 6টা। এবং এই অপধাতু যেগুলো আছে এগুলা খুবই খুবই ইম্পর্টেন্ট। তাই অপধাতু গুলো কি দেখো আমি লিখে দিই, বি এস আই জিই এস এস বি টি। দেখো প্রথমে হচ্ছে তোমার বোরন, তারপর হচ্ছে তোমার সিলিকন, তারপর হচ্ছে জার্মেনিয়াম, তারপর হচ্ছে তোমার আর্সেনিক, তারপর স্টিবিয়াম, তারপর হচ্ছে তোমার টেলুরিয়াম। এই 6টা যে অপধাতু আছে এগুলো কিন্তু হচ্ছে তোমার সেমিকন্ডাক্টর হিসেবে ব্যবহার করা হয়। অতএব এই যে 6টা কোনোভাবে ভুল করা যাবে না বা ভুলে যাওয়া যাবে না। এবং এই যে তোমার 12টা ধাতু আর 6টা যে অপধাতু, এর বাইরে যতগুলো হচ্ছে তোমার এলিমেন্ট আছে পি ব্লকে সেগুলো কিন্তু সবগুলো হচ্ছে তোমার অধাতু। আচ্ছা, এরপরে আসো এই পি ব্লকের বাম থেকে ডান দিকে গেলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে এদের যোজ্যতায় ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়, কিন্তু শক্তিস্তর একই থাকে, এই জন্য এদের আকৃতিটা হ্রাস পায়। কারণ তুমি নর্মালি চিন্তা করো। আচ্ছা, এটাও দেখাই দিই। তো দেখো এখানে হচ্ছে তোমার এই যে নিউক্লিয়াসকে 5টা ইলেকট্রন মিলে আকর্ষণ করতেছে, আর এখানে সেম নিউক্লিয়াসকে 7টা ইলেকট্রন মিলে আকর্ষণ করতেছে। অতএব এই যে 7টা নিউক্লিয়াস মিলে আকর্ষণ করতেছে এর ফলে এর আকৃতিটা কিন্তু আরো ছোট হবে। এখানে হচ্ছে ভুল হয়ে গেছে, ছোট দেখাইছি, এখানে ছোট দেখো। আচ্ছা, দেখো এখানে কিন্তু হচ্ছে তোমার যে 7টা ইলেকট্রন যে আকর্ষণ করতেছে তার মানে কি এটা আরো ভিতরে কম্প্যাক্ট হয়ে যাবে, এই জন্য এর আকৃতিটা ছোট হয়ে যাবে। আর এখানে দেখো 5টা ইলেকট্রন আছে, এই কারণে হচ্ছে তোমার এর আকর্ষণটা কম হবে, এই জন্য এই আকৃতিটা কিন্তু বড় হবে। এই জন্য যখনই তোমার যোজ্যতা ইলেকট্রন গুলো বৃদ্ধি পায় তখনই কিন্তু মৌলের আকৃতিটা হচ্ছে তোমার ছোট হয়ে যায়। আচ্ছা, এরপরে আসো একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে পি ব্লক মৌলের বিজারণ ক্ষমতা হ্রাস পায় এবং তোমার জারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এই জিনিসটা কি আমরা আসো দেখি। আচ্ছা, ধরো যে তোমার বিজারণ যে ক্ষমতা এটা কিন্তু কোনো স্পন্টেনিয়াস ঘটনা না, সরি এটা কিন্তু কোনো হচ্ছে তোমার মানে হচ্ছে তোমার চাইলাম আর হইলাম এমনটা না, মানে সরি এই যে তোমার যে ইলেকট্রন ছাড়ানোর মতো এটা কিন্তু তোমার ধরো যে কোনো কারণ ছাড়া হবে এমনটা না। যখন বিজারক ইলেকট্রন ত্যাগ করবে তখন অবশ্যই জারককে সেটা গ্রহণ করতে হবে। ধরো যে সোডিয়াম যেটা আছে, ধরো সে একটা ইলেকট্রন ত্যাগ করলো, এখন এই সোডিয়ামের মন চাইলো ইলেকট্রন ত্যাগ করলে এমনটা হবে না। যখন ক্লোরিন ইলেকট্রনটা গ্রহণ করবে তখনই হচ্ছে তোমার এই সোডিয়ামের কিন্তু ইলেকট্রনটা ত্যাগ করবে, তাহলে ক্লোরিন এই ইলেকট্রনটা গ্রহণ করলো। তো এই জিনিসটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কোনো স্পন্টেনিয়াস ঘটনা না, মানে এটা হচ্ছে তোমার সোডিয়াম মানে হুদায় হুদায় ইলেকট্রন ত্যাগ করবে এমনটা না, আবার ক্লোরিন হুদায় হুদায় ইলেকট্রন গ্রহণ করবে এমনটা না। যখন সোডিয়াম ইলেকট্রন তখনই ত্যাগ করে যখন ক্লোরিনে একটা ইলেকট্রন লাগবে। তো এই জারণ এবং বিজারণ ক্ষমতাটা তাহলে কি দেখো, তোমার ধরো যে
এই যে তোমার সোডিয়াম, এই কিন্তু তোমার ক্লোরিনের কিন্তু হচ্ছে তোমার বিজারণ ঘটাইছে। তার মানে সোডিয়ামের ক্ষেত্রে এটা হচ্ছে তোমার বিজারণ ক্ষমতা। আর ক্লোরিনের যখন একটা ইলেকট্রন লাগবে তখনই কিন্তু সে সোডিয়ামের হচ্ছে তোমার জারণ ঘটাবে। তার মানে ক্লোরিনের ক্ষেত্রে এটা হচ্ছে তোমার জারণ ক্ষমতা। আচ্ছা, এখন আসো যে দেখো যে এই যে তোমার বিজারণ ক্ষমতা, এটা কিন্তু পি ব্লকের বাম থেকে ডান দিকে আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। দেখো সোডিয়ামের ক্ষেত্রে কিন্তু এই যে বিজারণ ক্ষমতা, এই কিন্তু ক্লোরিনের জারণ করে মানে বিজারণ ঘটাতে পারছে, এর জারণ ক্ষমতা। তার মানে আস্তে আস্তে যখন বাম থেকে ডান দিকে যাবো তখন কিন্তু আস্তে আস্তে সবগুলো হচ্ছে তোমার অধাতু তৈরি হবে। তার মানে কি বিজারণ ক্ষমতাটা আস্তে আস্তে হ্রাস পাবে। বাট ক্লোরিনের ক্ষেত্রে দেখো এই যে জারণ ক্ষমতা, ক্লোরিন কিন্তু সবার ডানে, তাই না? তার মানে এই জারণ ক্ষমতা সবচেয়ে কম, মানে কি এই কিন্তু সোডিয়ামের জারণ সবচেয়ে বেশি তাড়াতাড়ি এবং দ্রুত ঘটাইতে পারবে। তো জারণ ক্ষমতাটা আস্তে আস্তে হচ্ছে তোমার বৃদ্ধি পায় বাম থেকে ডান দিকে, এবং হচ্ছে তোমার বিজারণ যে ক্ষমতা এটা হচ্ছে আস্তে আস্তে বাম থেকে ডান দিকে হ্রাস পায়। এটা হচ্ছে তোমার গ্রুপের ক্ষেত্রেও সেম। আশা করি বুঝতে পারছো এই জিনিসটা। আচ্ছা, এখন আসো দেখো দেখো পি ব্লকের মৌলসমূহ নিজেদের মধ্যে সমযোজী যৌগ এবং ধাতুর সাথে আয়নিক যৌগ গঠন করে। আমরা আগে পড়ে আসলাম যে এস ব্লক কিন্তু হচ্ছে তোমার আয়নিক যৌগ গঠন করে, আর পি ব্লকটা হচ্ছে তোমার সমযোজী যৌগ, এস যৌগ গঠন করতে পারে, আয়নিক যৌগ গঠন করতে পারে। আচ্ছা, পি ব্লকের মধ্যে পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায়, এটা হচ্ছে তোমার পরবর্তীতে আমরা পড়বো। আচ্ছা, এখন আসো এই নিষ্ক্রিয় গ্যাস সমূহের বিশেষ ব্যবহার। আচ্ছা, নিষ্ক্রিয় গ্যাসের প্রথমে যেহেতু আসলাম, তো দেখো প্রথম জিনিস আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে তোমার নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে কোনটা এস ব্লকে। একমাত্র যেটা এস ব্লকে নিষ্ক্রিয় সেটা কিন্তু হচ্ছে তোমার হিলিয়াম, এটা কিন্তু ভুল করা যাবে। আচ্ছা, এরপর আসো আমরা বিভিন্ন ওই যে নিষ্ক্রিয় গ্যাসের বই কাজগুলো পড়ি। দেখো সবচেয়ে হালকা গ্যাস কিন্তু হচ্ছে তোমার হাইড্রোজেন গ্যাস, এবং হাইড্রোজেনের তুলনায় হিলিয়ামের বেরিলিয়ন উত্তোলন ক্ষমতা কত? 92%। আচ্ছা, তোমাদের একটা অনেকের প্রশ্ন থাকে যে এই যে তোমরা আমরা যে অক্সিজেন সিলিন্ডারে হয়তো এই জিনিসটা সবাই দেখো যে কম্পারিজনটা, যে অক্সিজেন সিলিন্ডারে হিলিয়াম থাকতেছে 80% আর হচ্ছে তোমার 20% থাকতেছে মাত্র অক্সিজেন। বাট আমরা কি জানি আমাদের শ্বাস নেওয়ার জন্য কিন্তু হচ্ছে তোমার অক্সিজেন অনেক বেশি দরকার। তো এই জায়গাটা তো অনেকে কনফিউজ হয়ে যাও যে কেন হচ্ছে অক্সিজেন বেশি পরিমাণে। নর্মালি তুমি চিন্তা করো যে অক্সিজেন কিন্তু আমরা যে বায়ুমণ্ডল আছে কিন্তু অক্সিজেন আছে মাত্র হচ্ছে তোমার 20.71%। তো অক্সিজেন যেহেতু আমাদের বাঁচার জন্য এতটাই দরকার, তাহলে এত কম পরিমাণে কেন আছে পৃথিবীর বায়ুমণ্ডলে? তো এটা কারণটা হচ্ছে তোমার অক্সিজেন কিন্তু একটা তোমার দাহ্য গ্যাস, এটা যত বেশি পরিমাণে হবে সেটা কিন্তু আমাদের শ্বাসনালীর ভিতরে কিন্তু হচ্ছে তোমার দহন সৃষ্টি করবে বা হচ্ছে তোমার পুড়ে ফেলবে শ্বাসনালীকে। সো এই কারণে হচ্ছে তোমার অক্সিজেনটা যদিও আমাদের শরীরের জন্য দরকার, বাট এটা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আছে। এই অ্যামাউন্টটাকে হচ্ছে তোমার ঠিক রাখার জন্য এই সিলিন্ডারে হচ্ছে তোমার 80% হিলিয়াম এবং 20% হচ্ছে অক্সিজেন গ্যাস থাকে। আচ্ছা, এরপর আসে নিয়ন বর্ণ। নিয়নটা হচ্ছে তোমার মেইনলি লাল কালার। তো লাল কালারটা কিন্তু দেখা যায় যে দুধ থেকেও কিন্তু দেখা যায়। তুমি নর্মালি চিন্তা করো, এখানে আমি হচ্ছে তোমার একটা হলুদ কালার দিলাম, এটা তোমার যতটা চোখে লাগবে, আমি যদি এখানে লাল কালারটা দিই এটা কিন্তু আরো বেশি চোখে লাগবে। তুমি নর্মালি চিন্তা করে দেখো, আমি কিন্তু এখান থেকে বুঝতে পারতেছি যে লালের থেকে কিন্তু এই তোমার সরি হলুদের থেকে কিন্তু লালটা বেশি চোখে লাগতেছে। এই নিয়ন আলোটা তাহলে কোথায় ব্যবহার করা হচ্ছে? এটা হচ্ছে তোমার রেলগাড়িতে ব্যবহার করা হচ্ছে, উড়ন্ত বিমানে ব্যবহার করা হচ্ছে, যাতে দূরে কোনো বস্তু আসলে তারা আগেই টের পাওয়া যায়। আচ্ছা, এরপরে আসো আর্গন। বায়ুতে নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে থাকে কোন গ্যাস? আর্গন থাকে। আর বৈদ্যুতিক বাল্বে হচ্ছে তোমার নিষ্ক্রিয় পরিবেশ রূপে কিন্তু আর্গন ব্যবহার করা হয়। এবং ফটোগ্রাফিক ফ্ল্যাশ বাল্ব তৈরিতে ব্যবহার করা হয়েছে তোমার ক্রিপ্টন জেরন মিশ্রণ। আর রেডনটা কি? রেডনটা হচ্ছে তোমার তেজস্ক্রিয় রেডন, এটা তোমার ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয়। তার মানে ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে কি? রেডন হচ্ছে তোমার ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, এরপরে আসো নিষ্ক্রিয় পি ব্লক মৌলের হচ্ছে তোমার রাসায়নিক ধর্ম। তো এখান থেকে জাস্ট কয়েকটা বলে দেবো যে তোমার এই যে কক্ষতাপে অ্যালুমিনিয়াম পানির সংস্পর্শে ক্ষয় প্রতিরোধী অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি করে। আচ্ছা, অ্যালুমিনিয়াম অক্সাইড এটা কিন্তু একটা উভধর্মী পদার্থ, উভধর্মী যৌগ, সরি। এই জিনিসটা হচ্ছে তোমার অ্যাম্ফোটেরিক। বোরিক অ্যাসিডের হচ্ছে তোমার ফর্মুলাটা লাগে, এটা হচ্ছে তোমার H3BO3। আর তারপরে আসো ধাতব ক্লোরাইড এবং নাইট্রাইটের আদ্র বিশ্লেষণ। আচ্ছা, এরপরে আসো অক্সিজেন সহ বিক্রিয়া। অক্সিজেন সহ বিক্রিয়া দেখো গ্রুপ 14 এর সকল মৌল অক্সিজেনের সাথে উচ্চ তাপমাত্রা চতুর্থ যোজনা সহ অক্সাইড গঠন করে। যেমন আচ্ছা, এই যে তোমার অক্সাইড গুলো গঠন করছে এর মধ্যে হচ্ছে তোমার অম্লধর্মী কোনটা? দেখো অম্লধর্মী হচ্ছে তোমার কার্বন ডাই অক্সাইড, সিলিকন অক্সাইড। আর জারণধর্মী কোনগুলো? SnO2, PbO2, এটা হচ্ছে তোমার জারণধর্মী। আচ্ছা, এরপরে আসো স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে তোমার কার্বন ডাই অক্সাইড গ্যাস, আর সিলিকন ডাই অক্সাইড হচ্ছে কঠিন পদার্থ। আচ্ছা, এই যে কার্বন ডাই অক্সাইড তোমার হচ্ছে তোমার কঠিন কার্বন ডাই অক্সাইডকে কিন্তু বলা হচ্ছে তোমার শুষ্ক বরফ।
তো কঠিন কার্বন ডাই অক্সাইডকে বলা হচ্ছে তোমার শুষ্ক বরফ। এটা তোমার পরীক্ষায় কেমন করে দিতে পারে, দিয়ে দিতে বলবে যে ড্রাই আইসের সংকেত কি, তখন কি বলতে হবে তোমার শুষ্ক বরফ বা কঠিন কার্বন ডাই অক্সাইড। এবং এর গলনাঙ্ক কত, -56°C। মাইনাসটা কিন্তু আছে, অবশ্যই মনে রাখবে। আচ্ছা, তো সিলিকন অক্সাইড কেন হচ্ছে তোমার দুইটা হচ্ছে তোমার কঠিন পদার্থ, কারণ কি এটা হচ্ছে তোমার অনেকগুলো তোমার সিলিকন অক্সাইড কিন্তু ডাইঅক্সাইড কিন্তু একসাথে থাকে, এই জন্য এদেরকে এরা হচ্ছে তোমার জায়ান্ট মলিকিউল ফর্ম করে বা দৈত্যাকার অণু গঠন করে। এই জন্য কার্বন ডাই অক্সাইডটা হচ্ছে তোমার একক অণু হিসেবে থাকে, বা সিলিকন ডাই অক্সাইড কিন্তু হচ্ছে তোমার দৈত্যাকার অণু অথবা এটা কঠিন পদার্থ হিসেবে থাকে। আচ্ছা, এরপরে আসো যে এই যে কার্বন টেট্রাক্লোরাইড, এটা বাদে হচ্ছে তোমার গ্রুপ 14 এর অন্যান্য সকল যৌগ হচ্ছে তোমার আদ্য বিশ্লেষিত হয়। কার্বন কেন আদ্য বিশ্লেষিত হয় না, কারণ এটা হচ্ছে কোনো ফাঁকা ডি অরবিটাল থাকে না, এই জন্য এরাও আদ্য বিশ্লেষিত হইতে পারে না। আচ্ছা, এরপরে আসো। আচ্ছা, এখন আসো আমরা প্রথমে পড়ি যে গ্রুপ 15 যে মৌলগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে তোমার নিকটোজেন। গ্রুপ 15 এর মৌল কি, তাহলে আমরা লিখে দেই গ্রুপ 15 যেটা, এটা হচ্ছে তোমার নিকটোজেন। গ্রুপ 16 কে বলা হচ্ছে তোমার চ্যালকোজেন। গ্রুপ 17 কে বলা হচ্ছে তোমার হ্যালোজেন। আর গ্রুপ 18 আমরা জানি নিষ্ক্রিয় গ্যাস। তো কোন গ্রুপের মূল্য কি বলা হচ্ছে তোমার, এটা হচ্ছে আমার জানা লাগবে। আচ্ছা, কেন বলা হচ্ছে এটা বলে দেই। গ্রুপ 15 কে নিকটোজেন বলা হচ্ছে কারণ গ্রুপ 15 এ হচ্ছে তোমার প্রথমে আছে তোমার নাইট্রোজেন, এটা একটা শ্বাসরোধকারী গ্যাস। গ্রুপ 16 এ আছে হচ্ছে তোমার চ্যালকোজেন, এটা হচ্ছে তোমার আমরা যে ওই যে তোমার মাটির নিচ থেকে যেগুলো হচ্ছে তোমার ধাতু তোলা মানে আকরিক তোলা হয়, সেগুলোতে কিন্তু তোমার এই চ্যালকোজেন গুলো থাকে। গ্রুপ 17 হচ্ছে হ্যালোজেন। তোমার অবশ্যই মানে যারা সমুদ্রে গেছে, সমুদ্রের পানি খায় দেখছো যে অনেকে তো মানে ভুলে খায়, কেউ ইচ্ছা করে খায় না, অনেক হচ্ছে লবণাক্ত। এই কারণে হচ্ছে তোমার গ্রুপ 17 এর মৌলকে বলা হচ্ছে তোমার হ্যালোজেন, কারণ এগুলো হচ্ছে তোমার সমুদ্রের পানির মধ্যে হচ্ছে তোমার পাওয়া যায়। আচ্ছা, এরপরে আসো গ্রুপ 15 এর মৌল সমূহ হচ্ছে হ্যালোজেন। অক্সিজেন এবং হাইড্রোজেনের সাথে গ্যাসের বিক্রিয়া করে। আচ্ছা, নাইট্রোজেনের কয়টা অক্সাইড আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। নাইট্রোজেনে কিন্তু আছে হচ্ছে তোমার 5টা অক্সাইড, এবং ফসফরাসে আছে হচ্ছে তোমার হচ্ছে 4টা অক্সাইড। আচ্ছা, নাইট্রোজেনের যে 5টা অক্সাইড আছে এর মধ্যে হচ্ছে তোমার নিরপেক্ষ হচ্ছে মাত্র 2টা। এই নিরপেক্ষ 2টা কি, নাইট্রাস অক্সাইড আর নাইট্রিক অক্সাইড, এই দুটো হচ্ছে তোমার নিরপেক্ষ। এরপরে যেগুলো আছে সেগুলো তো সবগুলো হচ্ছে তোমার অম্লধর্মী। নাইট্রোজেনের অক্সাইডগুলো সবগুলো হচ্ছে অম্লধর্মী। আচ্ছা, এই যে দেখো নাইট্রোজেন এবং হচ্ছে তোমার যে ফসফরাসের যে অক্সাইড গুলো আছে তার মধ্যে জারণ অবস্থা যখন 3-এর বেশি হয় তখন তো অম্লধর্মী হয়। দেখো N2O যেটা হচ্ছে নাইট্রাস অক্সাইড, সেখানে হচ্ছে N এর জারণ সংখ্যা হচ্ছে -1, আর নাইট্রিক অক্সাইড যেটা সেখানে কিন্তু জারণ সংখ্যা হচ্ছে তোমার ওই +2, সরি এটা হচ্ছে +1, এটা হচ্ছে তোমার +2। সো যখন 3-এর বেশি হবে তখন সেটা হচ্ছে অম্লধর্মী হবে। এই কারণে হচ্ছে তোমার নাইট্রোজেনের যে 3-এর পরে যেগুলো আছে মানে NO এরপর যেগুলো আছে আরো 3টা অক্সাইড, সেগুলো হচ্ছে তোমার অম্লধর্মী। আচ্ছা, এরপরে আসো নিষ্ক্রিয় গ্যাসের পর সবচেয়ে নিষ্ক্রিয় মৌল হচ্ছে তোমার নাইট্রোজেন। নাইট্রোজেনের ক্ষেত্রে হচ্ছে তোমার এর পারমাণবিক দৈর্ঘ্য থাকে, সেখানে থাকে হচ্ছে তোমার 0.075 ন্যানোমিটার। এবং এই যে তোমার নাইট্রোজেন নাইট্রোজেন ত্রিবন্ধন, এটা ভাঙতে তোমার শক্তি লাগে 3000 কিলোজুল পার মোল। এই কারণে হচ্ছে তোমার এই নাইট্রোজেনকে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের পর সবচেয়ে নিষ্ক্রিয় মৌল হিসেবে ধরা হয়। আচ্ছা, নাইট্রোজেনের হচ্ছে তোমার আচ্ছা এখানে এখন আসো। আচ্ছা, তো ওই NH3 মানে অ্যামোনিয়ার থেকে ফসফিন কেন বেশি খাদ্যধর্মী, এটা হচ্ছে তোমার 2টা কারণ আছে। দেখো, প্রথম কারণ হচ্ছে ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতা থেকে নাইট্রোজেন তড়িৎ ঋণাত্মকতা বেশি। আচ্ছা, কেন বেশি, দেখো ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে তোমার 2.1, আর হচ্ছে তোমার নাইট্রোজেনের ক্ষেত্রে হচ্ছে তোমার 3। আর এটা কি ফসফরাসের পারমাণবিক ব্যাসার্ধের তুলনায় নাইট্রোজেনের পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে ছোট, এই কারণে হচ্ছে তোমার ফসফিনটা বেশি হচ্ছে তোমার খাদ্যধর্মী। এরপরে আসো এই যে তোমার গ্রুপ 17 এর যে তোমার যেগুলো মৌলগুলো আছে এগুলো তোমার যে রাসায়নিক অবস্থা এটা হচ্ছে তোমার নির্ধারিত হয় হচ্ছে তোমার হ্যালোজেন ভ্যান ডার ওয়ালস বল দ্বারা। এদের হচ্ছে তোমার যে রাসায়নিক অবস্থা কোনটা তরল কোনটা কঠিন আর কোনটা গ্যাস, আর এই মৌলগুলো কিন্তু হচ্ছে তোমার নিজেদের মধ্যে সমযোজী বন্ধন তৈরি করে। তো দেখো এই ফ্লোরিন এর হচ্ছে কালারটা কি, ফিকে হলুদ গ্যাস। ক্লোরিনটা হচ্ছে তোমার সবুজাভ হলুদ গ্যাস, আর হচ্ছে ব্রোমিন হচ্ছে লাল বর্ণের তরল, আর আয়োডিন হচ্ছে গাঢ় বেগুনি বর্ণের কঠিন। ফ্লোরিন এবং ক্লোরিন আমরা পাইলাম হচ্ছে তোমার ফ্লোরিন এবং ক্লোরিন পাইছি আমরা কি গ্যাস, ব্রোমিন হচ্ছে তরল, এবং যেটা হচ্ছে তোমার আয়োডিন এটা হচ্ছে তোমার কঠিন পদার্থ। আয়োডিনের কালারটা কি গাঢ় বেগুনি, সো কালারটা আমরা কিন্তু অবশ্যই লাগবে। আচ্ছা, এরপরে আসো। আচ্ছা, এই যে বললাম যে কোনটা কোন অবস্থা আছে, আয়োডিন কঠিন, ব্রোমিন তরল,
ক্লোরিন এবং ফ্লোরিন হচ্ছে গ্যাস। অ্যাস্টাটিন যেটা আছে পরবর্তীতে হচ্ছে আয়োডিনের পর, সেটা হচ্ছে তোমার পুরোপুরি কঠিন পদার্থ। মানে আয়োডিনের পদ যেগুলো আছে নিচে সবগুলো হচ্ছে তোমার কঠিন পদার্থ। তো হ্যালোজেনে আসো, যে হ্যালোজেন মৌল সমূহকে কোনগুলো, গ্রুপ 17 মৌলগুলোকে হচ্ছে তোমার হ্যালোজেন বলা হয় বা সামুদ্রিক লবণ উৎপন্নকারী। কারণ কি, এরা হচ্ছে তোমার ওই সমুদ্রের মানে যে হচ্ছে তোমার নোনতা স্বাদ, এটা কিন্তু এই লবণগুলোর কারণে হয়। আচ্ছা, এই গ্রুপের মধ্যে ফ্লোরিন হচ্ছে তোমার সবচেয়ে তড়িৎ ঋণাত্মক এবং সক্রিয় অধাতব মৌল, যেহেতু হচ্ছে সবার উপরে আছে, অতএব এটা হচ্ছে সবচেয়ে সক্রিয় হবে। এবং ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা কত, এটা কিন্তু 4, সবচেয়ে বেশি যেটা। এরপরে আসো, আচ্ছা এরা হচ্ছে তোমার নিজেদের মধ্যে আন্তঃহ্যালোজেন যৌগ গঠন করতে পারে, যেমন IF5 অথবা হচ্ছে তোমার IF7 অথবা ClF3। এরা কিন্তু নিজেদের মধ্যে বা আন্তঃহ্যালোজেন যৌগ গঠন করতে পারে। আন্তটা কি এটা একটু বলে দিই। আমরা কি যেহেতু ক্যাট কলেজে ছিলাম, দেখতে পাচ্ছ তোমরা আজকে হুডি পরে আসছি ক্যাট কলেজে। তো ক্যাট কলেজের মধ্যে তোমার যে যখন আমাদের তিনটা হাউস ছিল, মানে আমরা যত ক্যাট ছিলাম 3টা হাউসে তোমার হচ্ছে তোমার ডিভাইডেড থাকতাম। তো এই হাউসগুলোর মধ্যে বিভিন্ন কম্পিটিশন হতো, তখন সেটাকে বলা হচ্ছে তোমার আন্তঃ হাউস কম্পিটিশন। আচ্ছা, আমরা দেখো যে এই যে তোমার হ্যালোজেন যেগুলো আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, এটা যখন নিজেদের মধ্যে, মানে হাউস তিনটা তো নিজেদের মধ্যে, তাই না, মানে একটা কলেজের ভিতরে, সো নিজের মধ্যে যখন প্রতিযোগিতা, তখন হচ্ছে আন্তঃ হাউস। তো ঠিক সেভাবে যদি হ্যালোজেন যেহেতু নিজেদের মধ্যে বন্ড তৈরি করতেছে, সেটা হচ্ছে আন্তঃহ্যালোজেন যৌগ। আশা করি এরপর কোনো সমস্যা হবে না। আচ্ছা, এরপরে আসো। আচ্ছা, এই হাইড্রোজেন হ্যালাইড গঠন, তো এর মধ্যে হচ্ছে তোমার হাইড্রোজেন ফ্লোরাইডের হচ্ছে তোমার স্ফুটনাঙ্ক হচ্ছে কত, সব 19.5। এবং হাইড্রোজেনের শক্তি কম, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এখানে আয়োডিনের শক্তি হচ্ছে সবচেয়ে বেশি, কারণ কি এর আকারটা হচ্ছে তোমার সবচেয়ে বেশি। এবং এখান থেকে হচ্ছে তোমার এই হাইড্রোজেন আয়োডাইডের হচ্ছে তোমার কে কত, 10 10 তোমার হাইড্রোজেন আয়োডাইডের হচ্ছে তোমার শক্তি। আচ্ছা, এরপরে আসো, অক্সিজেনের থেকে ফ্লোরিন এবং ক্লোরিন অধিক শক্তিশালী জারক। এটা কারণটা কি, কারণ এটা হচ্ছে তোমার এই পর্যায় সারণীর ডান দিকে আছে। এবার আসো অসামঞ্জস্য বিক্রিয়া। তো অসামঞ্জস্যটা বিক্রিয়া মানে হচ্ছে তোমার ধরো যে পানির সাথে কোনো একটা যৌগ তোমার যৌগ গঠন করবে, এবং তার যে তোমার দুইটা যৌগ গঠন হবে, একটার হচ্ছে তোমার ওই একটা যোজনী হচ্ছে তোমার পজিটিভ হবে, একটা যোজনী হচ্ছে তোমার নেগেটিভ হবে। তো ক্লোরিন 6 পানির সাথে বিক্রিয়া করে দেখো, একটা হচ্ছে তোমার HCl তৈরি করতেছে, আর একটা HOCl করতেছে। তো HCl স্বাভাবিকভাবে এর হচ্ছে তোমার HCl এর হচ্ছে তোমার কত, যোজনী হচ্ছে তোমার -1 হবে। বাট এই HOCl যেটা দেখো, এখানে কিন্তু অক্সিজেন সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক, অতএব এটাই নেগেটিভ হবে, -2 হবে। সেক্ষেত্রে হাইড্রোজেনে 1+ হবে, আবার ক্লোরিন কিন্তু 1+ হবে। সো আমরা যে দুটো যৌগ দেখতে পাচ্ছি, এখানে কিন্তু পজিটিভ হচ্ছে, আর আরেকটা যে যৌগ গঠন করছে এখানে কিন্তু হচ্ছে তোমার নেগেটিভ হচ্ছে। এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, এই কারণে হচ্ছে তোমাকে এই বিক্রিয়াকে বলা হচ্ছে তোমার অসামঞ্জস্যতা বিক্রিয়া। আচ্ছা, এরপরে আসো, এই নিষ্ক্রিয় গ্যাস যেটা আছে, এই নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে একমাত্র জেনন যেটা, এটা হচ্ছে তোমার 400°C তাপমাত্রা এবং হচ্ছে তোমার আয়রন প্রভাবের উপস্থিতিতে কিন্তু হচ্ছে তোমার বিক্রিয়া করে ফ্লোরিনের সাথে। তো এখানে আমার যেটা লাগবে যে JdF2, এটার আকৃতি হচ্ছে তোমার সরল রৈখিক। আবার মানে জেনন টেট্রাফ্লোরাইড, এর আকৃতি হচ্ছে তোমার সমতলীয় বর্গাকার, এবং জেনন হেক্সাফ্লোরাইড, এর আকৃতি কি পঞ্চভুজীয় পিরামিডীয়। দেখো এখানে এই জিনিসটা কেন লাগালাম আগে দেখে বলি। এই যে তোমার জেনন ডাইফ্লোরাইড যেটা আছে, এর হচ্ছে তোমার সংকরায়নটা হচ্ছে তোমার sp3d। তোমার হয়তো F2 দেখে অনেকে ভাবতে পারো যে sp সংকরণ, না, এটা না, এটা কিন্তু হবে হচ্ছে তোমার sp3d। অনেকে মানে জাস্ট লাস্ট সংখ্যা দেখে অনেকে মনে করবে যে জাস্ট দুইটা আছে, তারপরে sp লাগাই দিই, এটা কিন্তু হবে না। তারপরে জেনন টেট্রাফ্লোরাইড, এটা কিন্তু আকৃতি কিন্তু sp3d2। আর যেটা জেনন হেক্সাফ্লোরাইড, এর আকৃতি কিন্তু হচ্ছে তোমার sp3d3। তো দেখো, যখন sp3d3 পাওয়া, অন্যান্য মৌলের ক্ষেত্রে যারা হচ্ছে তোমার নরমাল রুলস ফলো করে, তাদের ক্ষেত্রে আকৃতি পাবা হচ্ছে তোমরা যে সমতল পঞ্চভুজীয় দ্বিপিরামিডীয়, বাট জেনন হেক্সাফ্লোরাইড আকৃতি কিন্তু পঞ্চভুজীয় পিরামিডীয়। সো এই জিনিসটা কিন্তু ভুল করা যাবে না। আচ্ছা, এরপরে আসো, আচ্ছা ডি ব্লক মৌলের সাধারণ ধর্মাবলী। তার মানে আমাদের পি ব্লক শেষ, এখন আমরা ডি ব্লকে আসবো। ডি ব্লকটা কিন্তু থাকতেছে এস ব্লকের পাশাপাশি। তো এর বৈশিষ্ট্যগুলো অনেকটা ধাতুর সাথে মিলে যাবে। দেখো ডি ব্লকের গুলো প্রথম বৈশিষ্ট্য বলছে যে এর সব মৌল হচ্ছে তোমার ভারী ধাতু। মানে কি, এরা যেহেতু হচ্ছে বাম দিকে আছে, এই জন্য হচ্ছে তোমার ধাতু, এবং এদের যেহেতু ভর সংখ্যা একটু বেশি, এরা হচ্ছে ভারী ধাতু। এর মধ্যে সবচেয়ে বেশি ঘনত্ব হচ্ছে তোমার স্ক্যান্ডিনিয়ামে, সবচেয়ে কম, আর সবচেয়ে বেশি হচ্ছে তোমার ইরিডিয়ামে। তাহলে সবচেয়ে কম ঘনত্বকার স্ক্যান্ডিনিয়াম, আর হচ্ছে তোমার সবচেয়ে বেশি ঘনত্ব হচ্ছে তোমার ইরিডিয়ামে। আচ্ছা, এরপরে আসো, এদের ডি অরবিটাল ইলেকট্রন দ্বারা অপূর্ণ থাকে, এদের মধ্যে সব মৌলের পরিবর্তনশীল যার জন্য অবস্থা দেখা যায়। এটা কিন্তু আমরা হচ্ছে তোমার অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য পড়ছে। আচ্ছা দেখো,
এদের কিন্তু হচ্ছে মৌলসমূহ উচ্চ গলনাঙ্ক এবং উচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট, যেহেতু এরা হচ্ছে তোমার ধাতু গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক উচ্চ হয়, এই কারণে এদেরও কিন্তু সেম বৈশিষ্ট্যটা পাওয়া যাচ্ছে। এবং এদের মৌলে সব ভারী ধাতু কঠিন এবং শক্ত হয়, ব্যতিক্রম শুধু মার্কারি তরল, মানে এদের ধাতুগুলো হচ্ছে কঠিন অবস্থা হয়, বাট মার্কারি একমাত্র তরল ধাতব পদার্থ। এরপরে আসো, এই মৌলসমূহ হচ্ছে তোমার তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী, যেহেতু হচ্ছে তোমার এরা ধাতু, এদের হচ্ছে তোমার শেষ মানে লাস্ট অরবিটালে অনেকগুলো হচ্ছে তোমার ইলেকট্রন আছে, মানে বিজোড় ইলেকট্রন আছে, সো এরা কিন্তু হচ্ছে তোমার বিদ্যুৎ পরিবহন করে। আচ্ছা, এরপরে আসো, আরো কিছু বৈশিষ্ট্য আছে, দেখো এদের আয়নীকরণ শক্তি এস ব্লক অপেক্ষা বেশি, বাট পি ব্লক অপেক্ষা কম। মানে কি, আমরা কি জানি আয়নীকরণ শক্তি যেটা, এটা কিন্তু বাম থেকে ডান দিকে আস্তে আস্তে পারে। সো ডি ব্লকটা যেহেতু তোমার এস ব্লকের ডান দিকে আছে, সো এদের আয়নীকরণ শক্তি এস ব্লক থেকে বেশি হবে, বাট পি ব্লকে যেহেতু বাম দিকে আছে, সো এদের আয়নীকরণ শক্তিটা হচ্ছে তোমার পি ব্লক অপেক্ষা কম হবে। এরপরে দেখো, ডি ব্লক মৌল ধনাত্মক ধাতব মৌল হলে এদের তড়িৎ নির্ণায়কতা এস ব্লক অপেক্ষা কম, মানে এর তড়িৎ নির্ণায়কতা হচ্ছে এস ব্লক অপেক্ষা কম। এরপরে আসো, এরা হচ্ছে তোমার প্যারাম্যাগনেটিক বা আকৃষ্ট হয়, যেহেতু হচ্ছে তোমার এদের হচ্ছে তোমার ওই ইলেকট্রন ত্যাগ করার পর অনেকগুলো হচ্ছে তোমার মানে বিজোড় ইলেকট্রনগুলো থাকে, এই জন্য হচ্ছে তোমার প্যারাম্যাগনেটিক হয়। বা তিনটা ইলেকট্রন আছে যারা হচ্ছে তোমার তিনটা হচ্ছে মৌল আছে ডি ব্লকের ক্ষেত্রে, যারা হচ্ছে তোমার এরা হচ্ছে তোমার ফেরোম্যাগনেটিক হয়। সেই তিনটা ফেরোম্যাগনেটিক কি, টেকোনি, এরা হচ্ছে তোমার ফেরোম্যাগনেটিক, মানে চুম্বক ক্ষেত্র দ্বারা প্রবলভাবে আকৃষ্ট হয়। আচ্ছা, ডি ব্লকের ক্ষেত্রে আমরা জানি যে অবস্থান্তর মৌল পাওয়া যায়, বাট কোনগুলো ক্ষেত্রে পাওয়া যায় এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, স্ক্যান্ডিনিয়াম 3+, টাইটানিয়াম 4+, জিঙ্ক 2+, আর কপার প্লাস, এটা হচ্ছে তোমার ডায়াম্যাগনেটিক। আর এগুলো কিন্তু হচ্ছে তোমার যেহেতু এদের ওই লাস্ট ছেলে কোনো মানে অর্ধপূর্ণ ইলেকট্রন থাকে না, সো এটা হচ্ছে তোমার ডায়াম্যাগনেটিক হিসেবে কাজ করে, অথবা এটা হচ্ছে তোমার অবস্থান্তর মৌল না। আচ্ছা, দেখো এরা কিন্তু হচ্ছে তোমার অন্য ধাতু সংমিশ্রণে কিন্তু সংকর ধাতু তৈরি করে। আমরা কি জানি যে ব্রোঞ্জ আরো অনেকগুলো মেটাল আছে যেগুলো অনেকগুলো ধাতুর সংমিশ্রণে তৈরি হয়, সেগুলো হচ্ছে তোমার ডি ব্লক দ্বারা তৈরি করা হয়। আচ্ছা, এদের বিশেষ বৈশিষ্ট্যের জন্য এদেরকে অবস্থান্তর মৌল বলা হয় কিছু মৌলকে। তো অবস্থান্তর মৌল কোনগুলো না, দেখো স্ক্যান্ডিনিয়াম 3+, টাইটানিয়াম 4+, জিঙ্ক প্লাস, আর হচ্ছে তোমার কপার প্লাস, এটা হচ্ছে তোমার অবস্থান্তর মৌল না। আচ্ছা, এরপরে আসো, বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের প্রভাবে পদার্থের আচরণ অনুসারে পদার্থগুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে চৌম্বক ক্ষেত্রে, মানে আকর্ষণের প্রভাবে। একটা হচ্ছে তোমার প্যারাম্যাগনেটিক, একটা ডাইম্যাগনেটিক, আর একটা হচ্ছে তোমার ফেরোম্যাগনেটিক। তো প্যারাম্যাগনেটিক আমরা বললাম যে চৌম্বক ক্ষেত্র দ্বারা ক্ষীণভাবে আকৃষ্ট হয়, আর ফেরোম্যাগনেটিক যেটা সেটা হচ্ছে প্রবলভাবে আকৃষ্ট হয়। আচ্ছা, ফেরোম্যাগনেটিক কোনটা, এটা উদাহরণটা লাগবেই, FeCO9, তাহলে আয়রন, কোবাল্ট আর নিকেল, এটা হচ্ছে তোমার ফেরোম্যাগনেটিক। আর ডাইম্যাগনেটিক কোনটা, যেটা হচ্ছে তোমার চৌম্বক ক্ষেত্র দ্বারা হচ্ছে তোমার আকর্ষিত হয় না, বা হচ্ছে তোমার চৌম্বক ক্ষেত্র দ্বারা হচ্ছে তোমার বিকর্ষিত হয়, এটা হচ্ছে তোমার ডাইম্যাগনেটিক। তো এস ব্লককে কেন ডাইম্যাগনেটিক বলা হয়, কারণ এদের যে আয়নগুলো আছে সেখানে কিন্তু লাস্ট সেলে আর কোনো ইলেকট্রন থাকতেছে না, এই জন্য এস ব্লককে বলা হচ্ছে তোমার ডাইম্যাগনেটিক। এবং অবস্থান্তর মৌলের বিভিন্ন আয়নের বর্ণ, এটা হচ্ছে জাস্ট রিডিং দিয়ে দিবা, এতগুলো আসলে মনে রাখা পসিবল না, জাস্ট দেখে রাখো, যদি কোনোটা মনে থাকে তাহলে হচ্ছে তোমার পরীক্ষায় পেতে পারো। আচ্ছা, এবার আসো, ক্রিস্টাল ফিল্ড মতবাদ কি, তোমার হচ্ছে তোমার এই অ্যাডমিশন জন্য এত বেশি জানা লাগবে না, মনে রাখবে যে তোমার জটিল আয়নের যে গঠনের যে প্রক্রিয়া, সেটাকে হচ্ছে তোমার ক্রিস্টাল ফিল্ড মতবাদ দ্বারা হচ্ছে তোমার প্রকাশ করা হয়। তো এখানে হচ্ছে তোমার ডিজেনারেট অবস্থা আর হচ্ছে তোমার নন ডিজেনারেট অবস্থা থাকে। যেটা হচ্ছে তোমার ডিজেনারেট অবস্থা, সেটা হচ্ছে তোমার যখন আয়নগুলো হচ্ছে তোমার ওই সেম শক্তি স্তরে থাকে, তখন এটাকে বলা হচ্ছে তোমার ডিজেনারেট অবস্থা। আর যখন তাদের শক্তি স্তরের মধ্যে পার্থক্য সৃষ্টি হয়, তখন সেটাকে বলা হচ্ছে তোমার নন ডিজেনারেট অবস্থা। আচ্ছা, এরপরে আসো, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আর উইক ফিল্ড লিগ্যান্ড। তো এটা আমরা কিভাবে মনে রাখবো, দেখো উইক ফিল্ড লিগ্যান্ডের ক্ষেত্রে আমরা উদাহরণে দেখতে পাচ্ছি যে মৌলগুলো একবার করে আছে, এই পানি বাদে বাকি সকলে একবার করে আছে। এখন যে একা থাকে সে অবশ্যই উইক, বা যে তোমার দলগতভাবে থাকে সে অবশ্যই স্ট্রং। তো স্ট্রং ফিল্ড লিগ্যান্ড এটা কিন্তু আমরা খুব সহজে মনে রাখতে পারছি। উইক ফিল্ড লিগ্যান্ড যেটা, এটা একা থাকবে, বাট স্ট্রং ফিল্ড লিগ্যান্ড যেটা, এটা কিন্তু হচ্ছে তোমার ওই একসাথে থাকবে, এই কারণে হচ্ছে তোমার স্ট্রং। এটুকু জানলে হবে, আর বেশি যাওয়ার দরকার নেই। আচ্ছা, তো তোমার কোন মৌলের ক্ষেত্রে হচ্ছে তোমার মানে কোন মৌলের হচ্ছে তোমার ওই যেটা হচ্ছে এই যে ডায়াচম্বকীয় কোনটা হচ্ছে প্যারাচম্বকীয়, এটা যে দেখে রাখবা। সংকরণ গুলো কোনটা, এটা দেখে রাখবা। সংকরণটা পরে পড়লেও হবে, জাস্ট দেখে রাখবা যে কোনটা হচ্ছে ডায়াচম্বকীয়, কোনটা প্যারাচম্বকীয়। তো যে ডায়াচম্বকীয় গুলো মনে রাখলে আসলে পসিবল, মানে এতগুলো মনে রাখার দরকার নেই, প্যারাচম্বকীয় বুঝতেই পারবা। তো এই যে চারটা পাচ্ছ আমরা হচ্ছে তোমার ডায়াচম্বকীয়। ডায়াচম্বকীয় গুলো কি, দেখো এটা তোমার সিলভার অ্যামোনিয়াম নাইট্রেট, তারপর হচ্ছে তোমার কপার ক্লোরাইড, তারপর হচ্ছে তোমার NiCN4, আর হচ্ছে তোমার FeCN6। এই কটা মনে রাখলেই হবে, এটা হচ্ছে তোমার ডায়াচম্বকীয়। আচ্ছা, এরপরে আসো, এফ ব্লক মৌলের সাধারণ ধর্মাবলী। তো এফ ব্লক মৌলকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে তোমার ল্যান্থানাইট সিরিজ, আর একটা হচ্ছে তোমার অ্যাক্টিনাইট সিরিজ। তো ল্যান্থানাইট সিরিজে হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা কত, ল্যান্থানাইট সিরিজ এটা হচ্ছে তোমার 57 থেকে 71। আচ্ছা,
এদের হচ্ছে তোমার পর্যায় সংখ্যা 6 আর গ্রুপ সংখ্যা 3। এই জিনিসটা কিন্তু ভুল করা যাবে না। তো দেখো কি বলছে যে পর্যায় সারণীর ষষ্ঠ পর্যায়ের এবং গ্রুপ 3 পর্যায় কত 6 এবং গ্রুপ হচ্ছে তোমার 3 এর অন্তর্ভুক্ত ল্যান্থানাম হচ্ছে প্রথম ল্যান্থানাইড সিরিজের মৌল এবং এর পরবর্তী সেরিয়াম থেকে লুটেসিয়াম পর্যন্ত মোট 14টি মৌল সহ মোট 15টিকে বলা হচ্ছে তোমার ল্যান্থানাইড সিরিজ বা ল্যান্থানয়েডস। এবং এদের যেহেতু ভৌত এবং রাসায়নিক ধর্মে হচ্ছে অনেক মিল থাকে, এই জন্য এদের পর্যায় সারণীতে এক স্থানে রাখা হচ্ছে। তাহলে আমাকে বলা হয় প্রশ্নে যে ল্যান্থানাইড সিরিজের 15টা মৌলকে কেন একটা স্থানে মানে একটা জায়গাতে স্থান দেওয়া হয়েছে, কারণ কি এদের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলিতে অনেক মিল আছে। তো তোমার হয়তো মনে করতে পারে যে পি ব্লকের মৌলে তো অনেকগুলো সেম বৈশিষ্ট্য আছে, বাট পি ব্লকে কেন দিল না এক জায়গায় সব জায়গায়? কারণটা কি, পি ব্লকের ক্ষেত্রে অনেক জায়গায় পার্থক্য আছে, বাট ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইডের ক্ষেত্রে দেখা যায় যে এদের সকল বৈশিষ্ট্য প্রায় সেম, এই জন্য এদেরকে পর্যায় সারণীতে একটা স্থান দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে আসো, প্রকৃতিতে ল্যান্থানাইড মৌলসমূহ খুব কম পরিমাণে যৌগরূপে পাওয়া যায় বলে এদেরকে বিরল মৃত্তিকা মৌল বলা হয়। আচ্ছা, এই বিরল মৃত্তিকা মৌল যে 15টা আছে, এর সাথে আরো 2টা মৌলকে বলা হয়, এটাকে বলা হচ্ছে তোমার অ্যালকানাইড আর্ন মেটালস। এটাকে বলা হচ্ছে তোমার, এই যে ল্যান্থানাইডের 15টা যে আছে সেটার সাথে স্ক্যান্ডিয়াম আর হচ্ছে ইট্রিয়াম, এই দুটাকে মিলে মোট 17টা বিরল মৃত্তিকা মৌল পাওয়া যায়। আচ্ছা, এটা হচ্ছে শুরুতে হয়তো ছিল, আমি স্কিপ করে ফেলছি। তো বিরল মৃত্তিকা মৌল বা রিয়াল আর্থ এলিমেন্টস, এটা হচ্ছে তোমার কতগুলো হচ্ছে, তোমার 17টা হচ্ছে। এবং এর ইলেকট্রন বিন্যাসের দেখো, এটা হচ্ছে n-2 f 1 থেকে 14, n-1 d 0 থেকে 1 আর ns2, এবং এখানে n ইকুয়াল টু 6 হয়, কারণ কি ল্যান্থানাইড সিরিজটা হচ্ছে তোমার পর্যায় 6 থাকতেছে। তো এখানে দেখো n-1 কিন্তু হচ্ছে d এর ক্ষেত্রে, বাট যদি f এর ক্ষেত্রে দেখো তাহলে কিন্তু n-2 হচ্ছে। সো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবা। ল্যান্থানাইড সিরিজ তাহলে গেল। তো ল্যান্থানাইড সিরিজতে আমরা কি জানতে হবে, যে পর্যায় সংখ্যা হচ্ছে তোমার 6, গ্রুপ সংখ্যা 3, এদের মোট মৌলের সংখ্যা হচ্ছে 15, এদের হচ্ছে তোমার বিরল মৃত্তিকা মৌল বা হচ্ছে তোমার রেয়ার আর্থ এলিমেন্টস, এর সংখ্যা হচ্ছে তোমার 17টা। এবং ল্যান্থানাইড সিরিজ হচ্ছে ক্ষেত্রে তোমার যেটা ইলেকট্রন বিন্যাস, সেটা হচ্ছে n-2 f 1 থেকে 14, n-1 d 0 থেকে 1 আর হচ্ছে ns2। আচ্ছা, এটুকু গেল। আচ্ছা, এখন আসলে ল্যান্থানাইডের ধর্মাবলী যেটা আছে, দেখো প্রথমে দেখো, এটা হচ্ছে তোমার ভারী ধাতু, যেহেতু তোমার এস ব্লকের পাশে থাকতেছে, অবশ্যই এটা ধাতু হবে এবং এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি হয়। ধাতু যেহেতু অবশ্যই গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক হচ্ছে তোমার বেশি হবে। এতে আয়নীকরণ শক্তি ডি ব্লক মৌল অপেক্ষা কম। তো যেহেতু এরা ডি ব্লকেরও বাম দিকে থাকতেছে, তো এদের আয়নীকরণ শক্তি অবশ্যই ডি ব্লক মৌল অপেক্ষা কম হবে। এবং এই ব্লক মৌলের মধ্যে অন্ধ অবস্থান্তর মৌল আছে, যেগুলো হচ্ছে তোমার ইনার ট্রানজিশনাল এলিমেন্ট, যেখানে হচ্ছে তোমার এরা এমন একটা আয়ন গঠন করবে যার হচ্ছে ইলেকট্রন বিন্যাসে হচ্ছে তোমার লাস্ট শেলে হচ্ছে F1 থেকে F13 থাকবে, এবং ইনার ট্রানজিশনাল মেটাল এর সংখ্যা হচ্ছে তোমার 28টা। এরপরে আসো, এদের প্রধান এবং অধিকতর জারণ অবস্থা কত, +3, তবে 2 এবং +4 এর অবস্থাও দেখা যায়। তাহলে এদের অধিকতর জারণ অবস্থা কত হচ্ছে তোমার +3। আচ্ছা, এরপরে আসো, যে ল্যান্থানাইড যে আছে মৌলসমূহ অতি বেগুনি এবং অবলোহিত রশ্মি শোষণ করে দৃশ্যমান আলোর পরিসরে বিকিরণ করতে পারে। মানে কি, আমাদের যে রেগুলো আসে সূর্য থেকে অতি বেগুনি আসে, অবলোহিত আসে, তো এগুলোকে হচ্ছে তোমার শোষণ করে দৃশ্যমান আলোর পরিসরে হচ্ছে বিকিরণ করে। এই জন্য এদেরকে হচ্ছে সানগ্লাস এবং ওয়েল্ডিং কাজে ব্যবহার করা হয়। তো সানগ্লাস আমরা যখন পরি তখন কি, সূর্য থেকে একটা আলো আসতেছে আমাদের চোখে, এই আলোটাকে এরা দৃশ্যমান আলোর পরিসরে হচ্ছে তোমার বিকিরিত করতেছে, এর ফলে কিন্তু আমরা বস্তুটা খুব সহজেই দেখতে পাচ্ছি। তারপর সানগ্লাস পরলে কিন্তু হচ্ছে তোমার সূর্যের যেটা আলো, সূর্যের দিকে তুমি তাকাতে পারছো, নর্মালি সেখানে অতিবেগুনি রশ্মি থাকে, আমরা কিন্তু একটা চোখ দিয়ে তাকাইতে পারি না। তো এই তোমার সানগ্লাস এবং ওয়েল্ডিং কাজে কোনটা লাগতেছে, এটা লাগতেছে হচ্ছে তোমার ল্যান্থানাইড সিরিজের মৌলগুলো। ওয়েল্ডিং কাজটা কি, ওই যে তোমার দেখো না, ওই যে তোমার মিস্ত্রি যে কাজ করে অনেকগুলো হচ্ছে তোমার ওই যে আগুনের মতো ছাড়ে, যে একটা মানে মাথায় হেলমেটের মতো পরে, তো এটা হচ্ছে তোমার ওয়েল্ডিং। আচ্ছা, এরপরে আসো, ল্যান্থানাইড মৌলসমূহের ধনাত্মক আয়নের ব্যাসার্ধ ল্যান্থানিয়াম থেকে লুটেসিয়াম মতো নিয়মিতভাবে হ্রাস পেতে পারে। এটাকে বলা হচ্ছে তোমার হচ্ছে ল্যান্থানাইড সংকোচন। তার মানে কি, এটা শুধুমাত্র ধনাত্মক আয়নের ক্ষেত্রে হ্রাস পায়। আচ্ছা, এটা হ্রাস পাওয়ার কেন, দেখো বাম থেকে ডানে তুমি যখন ইলেকট্রন পালাবা, তখন স্বাভাবিকভাবে হচ্ছে তোমার লাস্ট শেল হচ্ছে ইলেকট্রনটা বাড়বে, সো আকারটা কিন্তু আস্তে আস্তে হ্রাস পাবে। এই জিনিসটা হচ্ছে তোমার ল্যান্থানাইড সংকোচন, এটা শুধুমাত্র ধনাত্মক আয়নের ক্ষেত্রে কাজ করে। আচ্ছা, এরপরে আসো অ্যাক্টিনাইডের ধর্মসমূহ। তো অ্যাক্টিনাইড সিরিজ যেটা আছে, এটা হচ্ছে তোমার 89 থেকে 103। তো ল্যান্থানাইডের ক্ষেত্রে আমরা দেখছি যে সেগুলো কিন্তু হচ্ছে তোমার গ্রুপ 6 এবং হচ্ছে পর্যায় 6 গ্রুপ 3 থাকে। আর অ্যাক্টিনাইড সিরিজ যেটা, এদের ক্ষেত্রে তোমার পর্যায় হচ্ছে তোমার 7 নাম্বার, আর গ্রুপ কিন্তু আগের মতোই 3 থাকতেছে। আচ্ছা, তো কেমিস্ট্রির ক্ষেত্রে তোমার হয়তো অনেক মানে পড়ে আসছো, অথবা অনেকে মনে আছে যে তোমার কেমিস্ট্রি কিন্তু একটা লেখা ছিল যে প্রকৃতিতে সর্বাধিক প্রোটন সমৃদ্ধ নিউক্লিয়াস হচ্ছে তোমার বিসমাথ, এটা হচ্ছে তোমার 85 সম্ভবত। তো এরপর যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমার
তেজস্ক্রিয় মৌল। তো অ্যাক্টিনাইড সিরিজে দেখো যে 89 থেকে কিন্তু 103 পর্যন্ত আছে। তো স্বাভাবিকভাবে অ্যাক্টিনাইড মৌল কিন্তু তেজস্ক্রিয় হবে, মানে কি এরা হচ্ছে তোমার প্রাকৃতিকভাবে তেজস্ক্রিয় বা স্পন্টেনিয়াস হচ্ছে তোমার রেডিয়েশন এদের মধ্যে দিয়ে হবে, এদের ঘনত্ব খুব বেশি। আচ্ছা, এর মধ্যে একমাত্র ঘনত্ব কম কার, এটা হচ্ছে তোমার থোরিয়ামের। এবং এরা যেহেতু তোমার পর্যায়সারণী একদম বাম দিকেই আছে বলা যায়, এস ব্লকের একদম পাশে, সো এদের হচ্ছে তোমার গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক এটা কিন্তু বেশি হবে। আচ্ছা, এরপরে আসো, এরা অধিক তড়িৎ ধনাত্মক ধাতু, যেহেতু বাম দিকে আছে অতএব অধিক তড়িৎ ধনাত্মক ধাতু হবে। এদের জ্বালানো অবস্থাগুলো দেখা যায় 3, 4, 5, 6। আর যেটা হচ্ছে তোমার ল্যান্টানাইডের ক্ষেত্রে সেখানে আমরা জ্বালানো অবস্থা দেখছি কত কি স্থায়ী হচ্ছে তোমার +3 আর অথবা +2 এবং +4 এটা দেখা যায়। বাট অ্যাক্টিনাইডের ক্ষেত্রে কিন্তু 3, 4, 5, 6 চারটাই দেখা যায়। এদের আয়নীকরণ শক্তি হচ্ছে কম, যেহেতু বাম দিকে আছে আয়নীকরণ শক্তি অবশ্যই কম হবে। এরা বাতাসের সংস্পর্শে মলিন এবং কম সক্রিয় হয়ে যায়, মানে কি যখন এদেরকে বাতাসের সামনে আমরা দ্বীপ রাখবো এটা হচ্ছে তোমার মলিন হয়ে যাবে, কম সক্রিয় হয়ে যাবে, এর যে বৈশিষ্ট্য সেটা এ হারায় ফেলবে। এবং দেখো চূর্ণ অবস্থায় অ্যাক্টিনাইড মৌলসমূহ অত্যন্ত সক্রিয় হয়ে থাকে। কোন অবস্থায় চূর্ণ বা ছোট অবস্থা যখন থাকে তখন এর চেয়ে তোমার সবচেয়ে বেশি সক্রিয় থাকে। আচ্ছা, এরপরে আসো, এরা লঘু অ্যাসিডের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তাহলে কোন অ্যাসিডের সাথে? লঘু অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। কারণ আমাদেরকে এখানে লঘু অ্যাসিড না দিয়ে অনেকগুলো অ্যাসিডের নামও দিয়ে দিতে পারে, যেমন ধরো যে ইথানোয়িক অ্যাসিড, তারপর হচ্ছে তোমার মিথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, আটা দিয়ে দিলে HCl। তাহলে কোনটার সাথে হচ্ছে তোমার একটা করছে তোমার বিক্রিয়া করে হচ্ছে তোমার হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে না। এখানে যদি 4টা অ্যাসিড দিতে স্ট্রং দিয়ে HCl, তাহলে HClটা অ্যান্সার হবে, কারণ কি এরা লঘু অ্যাসিডের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। আচ্ছা, এদের ওপর ক্ষার দ্রবণের প্রভাব নেই। দেখো আমরা কি জানি যে, আমি সামনে পড়বো, দেখো আমরা জানি যে ধাতুর অক্সাইড হচ্ছে ক্ষারধর্মী আর অধাতুর অক্সাইড হচ্ছে অম্লধর্মী। তো দেখো যেহেতু হচ্ছে তোমার এরা বাম দিকে থাকতেছে তোমার অ্যাক্টিনাইড সিরিজ, তার মানে কি এরা হচ্ছে তোমার ক্ষারধর্মী, এদের অক্সাইড কালো হবে ক্ষারধর্মী, এই জন্য এদের উপর ক্ষার দ্রবণের কোনো প্রভাব নেই। আবার এদের যৌগসমূহ কেন সাধারণ বেশি ক্ষারীয় হয়, কারণ কি আমরা জানি যে এরা যদি ধাতুর অক্সাইড কি হবে, ক্ষারধর্মী হবে। আচ্ছা, এরপরে আসো যে থোরিয়া এবং সেরিয়া, থোরিয়া TiO2 এবং CeO2 এদের মিশ্রণ সূক্ষ্ম কণা রূপে গাড়ির হেডলাইট, তারপরে জাহাজ এবং হচ্ছে তোমার রেলগাড়ির সার্চ লাইটে থাকে। তার মানে রেলগাড়ির সার্চ লাইট, গাড়ির লাইট, এগুলোতে কি থাকতেছে? থোরিয়া এবং সেরিয়া মিশ্রণ। তাই থোরিয়া সংকেতটা কি? TiO2 আর সেরিয়া হচ্ছে CeO2। এদের মিশ্রণটা হচ্ছে তোমার গাড়ির হেডলাইট এবং জাহাজে এগুলা ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, এরপরে আসো মৌলের পর্যাবৃত্ত ধর্ম। আচ্ছা, তো মৌলের প্রথম যে বৈশিষ্ট্য আমরা পড়ি যে তোমার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, এটা কোনো আসলে নির্দিষ্ট সিরিয়াল নেই। কারণ তুমি দেখো তারপর যখন পর্যায়সারণীর ক্ষেত্রে যখন সোডিয়াম থেকে অ্যালুমিনিয়াম পর্যন্ত যাবো, এখানে আসছে তোমার ধাতব বন্ধন, অতএব আস্তে আস্তে তোমার গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কটা বৃদ্ধি পাবে। বাট এরপরে আসবে হচ্ছে তোমার সিলিকন, যেটা হচ্ছে তোমার একটা সমযোজী যৌগ গঠন করবে। সো এখানে আস্তে আস্তে কমে যাবে। এইভাবে মানে এই গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কোনো নির্দিষ্ট সিরিয়াল নেই, একবার বাড়বে একবার কমবে। সো এই জিনিসটা আমরা হচ্ছে তোমরা নর্মালি হচ্ছে এটা আমরা পড়ি না, মানে এই সিরিয়ালটা আমাদের যার মানে এই সিরিয়ালটা হচ্ছে আমাদের মানে পড়ার বিষয় না, কারণ কি এটা হচ্ছে একবার বাড়তেছে একবার কমতেছে। আচ্ছা, এরপরে আসো আকারটার ক্ষেত্রে। তো পরমাণুর আকারটা হচ্ছে তোমার মেইনলি হচ্ছে তোমার ব্যাসার্ধ দ্বারা মাপা হয়, কারণ কি পরমাণুকে আমরা তোমার গোলাকার হিসেবে চিহ্নিত করি। তো দেখো এখানে দুই ধরনের ব্যাসার্ধ আছে, একটা হচ্ছে তোমার সমযোজী ব্যাসার্ধ, একটা হচ্ছে তোমার ধাতব ব্যাসার্ধ। তো এই যে সমযোজী ব্যাসার্ধ এটাকে বলা হচ্ছে তোমার পারমাণবিক ব্যাসার্ধ। আর ধাতব ব্যাসার্ধটা হচ্ছে সাধারণত সমযোজী ব্যাসার্ধ অপেক্ষা 10 থেকে 20% বেশি হয়। এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো সমযোজী ব্যাসার্ধ থেকে ধাতব ব্যাসার্ধ হচ্ছে তোমার 10 থেকে 20% বেশি হয়। সরি, ধাতব ব্যাসার্ধ সমযোজী ব্যাসার্ধ থেকে 10 থেকে 20% বেশি হয়, কিন্তু ভুল করা যাবে না। আচ্ছা, কার্যকর নিউক্লিয়ার চার্জ বৃদ্ধির ফলে ইলেকট্রন নিউক্লিয়াস কর্তৃক আরো জোরে আকৃষ্ট হয়। আচ্ছা, কার্যকর নিউক্লিয়ার চার্জের সূত্রটা কি? জেড ইফেক্টিভ সমান সমান জেড অ্যাকচুয়াল মাইনাস ইলেকট্রন শিল্ডিং। আচ্ছা, এই জিনিসটা কি, ধরো যে এস যে তোমার ধরো যে তুমি কোনো একটা জায়গায় মানে আচ্ছা ওটা বাদ দাও, ধরো যে আমরা যে নর্মালি যে মেশিনগুলো আছে আমরা কি জানি তার ইফেক্টিভনেস কিন্তু তোমার 20 থেকে 50%, আমরা কিন্তু পড়ে আসছি কারণ ইঞ্জিনে। তো দেখো এই যে তুমি ধরো 100 নিউটন বল তুমি দিলা, তুমি আমি কি 100 নিউটন বল ফেরত পাবা না, তুমি হয়তো ওই 20 থেকে 50% যদি 20 থেকে 50 নিউটন ব্যাক পাবা। তো এই জিনিসটাকে আমরা ওই জিনিসটাকে আমরা শিল্ডিং প্রবলেম ভাবে পড়ি যে ইফেক্টিভ জিনিসটা হচ্ছে অ্যাকচুয়াল, মানে আমি ইফেক্টিভ যেটা আছে যে আমি কত ব্যাক পাচ্ছি, আর অ্যাকচুয়ালটা মানে হচ্ছে তোমার যেটা আমি ইনপুট দিয়েছি। আর ইলেকট্রন শিল্ডিংটা মানে কি, এটা এমন একটা প্রভাব যার ফলে হচ্ছে ইলেকট্রন গুলো হচ্ছে তোমার আরো কাছাকাছি আসতে চায়। তো দেখো আরো হচ্ছে তোমার ব্যাক আসতে চায়। তো এই ইলেকট্রন শিল্ডিংটা এস ব্লকের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়। ইলেকট্রন শিল্ডিংয়ের হচ্ছে তোমার যে সিরিয়াল এটা হচ্ছে তোমার এই যে এস, মানে সবচেয়ে বেশি এস এর, তারপর পি, তারপর ডি, তারপর এফ এর। তো এস ব্লকের ক্ষেত্রে ইফেক্টিভটা হচ্ছে তোমার নর্মালি সবচেয়ে কম হয়, কারণ কি এই যে দেখো এস ব্লকের ক্ষেত্রে ইলেকট্রন শিল্ডিং সবচেয়ে বেশি, সো এর অ্যাকচুয়াল থেকে অনেক বেশি বিয়োগ যায়। ধরো যে এস ইলেকট্রন শিল্ডিং যদি হচ্ছে তোমার এস ব্লকের ক্ষেত্রে হচ্ছে তোমার 40 হয়, তার মানে আমি যদি এখানে 100 দিই, তার মানে আমি ইফেক্টিভটা পাচ্ছি হচ্ছে মাত্র হচ্ছে 60।
আর পি ব্লকের ক্ষেত্রে কিন্তু যেহেতু এস এর থেকে কম, এখানে পি ব্লকের ক্ষেত্রে যখন 30 হবে, সেক্ষেত্রে আমরা পি ব্লকের ক্ষেত্রে কিন্তু পাবো হচ্ছে তোমার 70। তো এই ইফেক্টিভ চার্জটা যত হবে দেখো, এই যে দেখো কার্যকর নিউক্লিয়ার চার্জ যত বেশি হবে তত হচ্ছে তোমার আকারটা হচ্ছে তোমার ছোট হবে, মানে ইফেক্টিভ চার্জটা যত বেশি সে তত বেশি আকৃষ্ট হবে এবং এই জন্য হচ্ছে তার আকারটা তত ছোট হবে। তো এস ব্লকের ক্ষেত্রে যেহেতু হচ্ছে তোমার এই তোমার যেটা হচ্ছে শিল্ডিং প্রভাব এটা বেশি, এই জন্য এর ইফেক্টিভ মানে হচ্ছে তোমার এই ইফেক্টিভ কি বলে, আচ্ছা ইফেক্টিভ চার্জটা কম হবে, এই জন্য এস ব্লকের আকৃতি ছোট হবে। বাট নর্মাল এ ব্লকের ক্ষেত্রে তোমরা চিন্তা করো, মানে পি ব্লকের ক্ষেত্রে চিন্তা করো, তার কিন্তু হচ্ছে তোমার এই শিল্ডিং প্রভাবটা কম, এই জন্য এর ইফেক্টিভ চার্জটা হচ্ছে তোমার বেশি হবে এবং এই কারণে হচ্ছে তোমার এর আকৃতিটা ছোট হবে। আচ্ছা এরপরে আসো আয়নিক ব্যাসার্ধ। তো আয়নিক ব্যাসার্ধ হচ্ছে তোমার আয়নিক যৌগের মধ্যে গঠন করা হবে। তো আয়নিক যৌগের ক্ষেত্রে যেটা লাগে যে হচ্ছে তোমার কোনটার আকারটা কেমন হয়, এখান থেকে দেখো ক্যাটায়নের আকার মূল পরমাণুর আকৃতি থেকে হচ্ছে তোমার ছোট হয়। তার মানে কি ক্যাটায়ন, যেটা ক্যাটায়ন মানে কি সেই ইলেকট্রন ত্যাগ করছে, তার মানে বোঝা যাচ্ছে যে এই যে সোডিয়ামের যে তোমার ধরো এই যে একটা সোডিয়াম হচ্ছে তোমার হচ্ছে তোমার মৌল বা এলিমেন্ট, এর আকৃতিটা এর ক্যাটায়নের থেকে বড় হবে, একটু জানলে হবে। কেন হবে চিন্তা করো যে নর্মালি সোডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রনও থাকতেছে 11টা, প্রোটনও 11টা, তার মানে তার চার্জ মানে মোটামুটি যে আকর্ষণ সেমি থাকতেছে। বাট সোডিয়াম প্লাস যখন হবে তখন 10টা ইলেকট্রনকে 11টা প্রোটন মিলে টানবে, প্রোটন থাকে সেন্টারে। তার মানে কি 10টা ইলেকট্রন 10টা প্রোটনকে অবশ্যই খুব তাড়াতাড়ি টানতে পারবে, এটাই স্বাভাবিক ব্যাপার। আচ্ছা এখানে আসো, আচ্ছা এখানে দেখে ধরো যে 10টা মানুষ, এখানে ধরো যে সোডিয়ামের ক্ষেত্রে 11টা মানুষ আর 11টা গরু। তো 11টা হচ্ছে তোমার ধরো যে সেন্টারে আসছে তোমার 11টা মানুষ বা প্রোটন, তো 11টা মানুষ কিন্তু 11টা গরুকে সেম মানে একজন একটা গরুর জন্য কাজ করবে। বাট যদি তুমি চিন্তা করো যে একটা গরু চলে গেছে, মানে হচ্ছে তোমার একটা ইলেকট্রন চলে গেছে, তার মানে কি 11টা মানুষ মিলে কিন্তু 10টা গরুকে আরো বেশি টানতে পারবে না, এই জন্য ওর আকৃতিটা ছোট হবে। এই কারণে হচ্ছে তোমার এই ক্যাটায়নের আকারটা মূল পরমাণুর আকারের থেকে ছোট হয়। এরপরে আসো অ্যানায়নের আকার মূল পরমাণুর আকার থেকে বড় হয়। এটা আমরা নর্মাল চিন্তা করি যে ক্লোরিন মাইনাস হচ্ছে ক্লোরিনেতে বড় হচ্ছে, কারণ কি দেখো আগে হচ্ছে ক্লোরিনের মানে কত জানি যে পারমাণবিক সংখ্যা হচ্ছে তোমার 17, তার মানে আগে হচ্ছে তোমার যে এই ডান দিকে অবস্থা চিন্তা করো যে আগে 17 জন মানুষ মিলে 17টা গরুকে টানতো, এই জন্য গরুটা হচ্ছে তোমার বেশি ছিল। এখন কি অবস্থা হয়েছে যে এখন 18টা গরু হয়ে গেছে। এখন 18টা যদি গরু হয় তার মানে কি একটা মানুষ শুধু একজনকে ধরতে হবে না, একটা মানুষকে আবার হচ্ছে 2জন গরুটা মিলে ধরা লাগবে, মানে তাকে 2টা গরু ধরা লাগবে। তো তার মানে কি ওই গরুটা একটু স্থান মানে একটু আগাই দিবে না, বড় হবে যাবে না, ওই রেশিওটা তুমি সেন্টার চিন্তা করো। এই কারণে হচ্ছে তোমার এই অ্যানায়নের আকারটা মূল পারমাণবিক আকারের থেকে বড় হয়, এই কারণে হচ্ছে তোমার বড় হয়। এরপরে আসো একই গ্রুপে আয়নিক আকার ওপর থেকে নিচ দিকে ক্রমশ বৃদ্ধি পায়। এটা কারণটা কি, তোমার ধরো যে এই যে ধরো যে এটা হচ্ছে তোমার সোডিয়ামের ক্ষেত্রে এখানে রাখে, আর একটা ধরো হচ্ছে সোডিয়ামের নিচে কি থাকছে পটাশিয়াম। আচ্ছা তো সোডিয়াম যখন একটা ইলেকট্রন ত্যাগ করলো সে চলে গেল, সমস্যা নাই। বাট পটাশিয়ামের ক্ষেত্রে কিন্তু মানে সে চলে গেল, এর কিন্তু আরেকটা সেল থাকতেছেই। তো স্বাভাবিকভাবে এর আকৃতিটা বৃদ্ধি হবে, যখন একটা করে তোমার সেল বাড়বে অবশ্যই এর আকৃতিটা বৃদ্ধি পাবে। এরপরে আসো আয়নীকরণ শক্তি। তো আয়নীকরণ শক্তিটা কি দেখো, গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল বিচ্ছিন্ন পরমাণু হতে ইলেকট্রন ছড়িয়ে রেখে গ্যাসীয় বিচ্ছিন্ন এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি লাগে সেটা হচ্ছে তোমার আয়নীকরণ শক্তি। তার মানে কি তোমার একটা ইলেকট্রন তুমি লাস্ট সেল থেকে সরায় ফেলবা, এর জন্য যতগুলো শক্তি লাগবে সেটা হচ্ছে তোমার আয়নীকরণ শক্তি। আচ্ছা যদি প্রশ্ন হয় যে আয়নীকরণ শক্তি কি তাপোৎপাদী প্রক্রিয়া নাকি তাপহারী প্রক্রিয়া, অবশ্যই তাপহারী হবে। কারণ কি তাপোৎপাদী প্রক্রিয়া কিন্তু তাপগুলো হচ্ছে উৎপন্ন হচ্ছে, বাট আয়নীকরণ শক্তির ক্ষেত্রে দেখো কোনো তাপ উৎপন্ন হচ্ছে না, বরং তুমি ইলেকট্রনটা সরানোর জন্য আবার বাইরে থেকে ফোর্সটা ইনপুট করতেছে, অতএব এটা হচ্ছে তোমার একটা তাপহারী প্রক্রিয়া। তো এই সংজ্ঞাটা কেন তোমরা রিডিং করবা, এখান থেকে একটা মানে কোন একটা সালে আমার এক্সাক্ট মনে নাই, এই আয়নীকরণ শক্তির সংজ্ঞা মানে এইটুক পর্যন্ত দিয়ে বলছে তাকে কি বলে। তো সংজ্ঞাগুলো অবশ্যই ভালো মতো পড়বা। আচ্ছা সংজ্ঞা যদি না পড়ো তার জাস্ট এইটুকু মনে রাখবা যে তোমার ওই লাস্ট সেল থেকে ইলেকট্রন সরাতে যে পরিমাণ শক্তি তোমার লাগে সেটা হচ্ছে তোমার আয়নীকরণ শক্তি, আর এটা এক ধরনের হচ্ছে তোমার তাপহারী প্রক্রিয়া। আচ্ছা এরপরে আসো দ্বিতীয় আয়নীকরণ শক্তি, মানে কি এক মোল একক চার্জ বিশিষ্ট আয়ন থেকে এক মোল ইলেকট্রন হচ্ছে তোমার বের করে ধনাত্মক আয়ন তৈরি করতে যে পরিমাণ শক্তি লাগে তাকে বলে তোমার দ্বিতীয় আয়নীকরণ শক্তি। মানে সে অলরেডি একটা ইলেকট্রন মানে বাইরে শক্তি প্রয়োগ করে একটা ইলেকট্রন সরানো হয়েছে, আরো ইলেকট্রন সরানোর জন্য দ্বিতীয় ইলেকট্রন সরানোর জন্য যে শক্তি দেওয়া লাগবে সেটা হচ্ছে তোমার দ্বিতীয় আয়নীকরণ শক্তি, এবং এটা অবশ্যই বেশি হবে। আচ্ছা এখন আসো মৌলের আয়নীকরণ শক্তির উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব। তো দেখো প্রথমে বলছে যে পরমাণুর আকার বৃদ্ধিতে আয়নীকরণ শক্তি হ্রাস পায়, পরমাণুর যখন আকার বৃদ্ধি হবে
তখন হচ্ছে তোমার আয়নীকরণ শক্তি হচ্ছে হ্রাস পাবে। এটা হচ্ছে তোমার গ্রুপ ভিত্তিক সম্পর্ক, মানে বাম থেকে ডান দিকে। আচ্ছা, এটা দেখাই। ধরো এটা সোডিয়াম, এটা হচ্ছে তোমার ক্লোরিন। আচ্ছা, সোডিয়ামের সর্বশেষ শেলে কতগুলো ইলেকট্রন আছে? একটা আছে। আর ক্লোরিনের সর্বশেষ ইলেকট্রন আছে কতগুলো? 7টা। আচ্ছা, এখানে যে তোমার সেন্টারে যে প্রোটন আছে, এই প্রোটনটা জাস্ট একটা ইলেকট্রনকে ধরে রাখছে, তাই না? আর এই সেম ভাবে এই যে তোমার ক্লোরিনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 7টি ইলেকট্রনকে সবগুলো প্রোটন মিলে ধরে রাখছে। তার মানে কি এর আকর্ষণটা বেশি হচ্ছে, সেন্টারের আকর্ষণটা বেশি। সো এখান থেকে ইলেকট্রন কিন্তু সরানো খুব বেশি কঠিন হবে। বা সোডিয়াম এখানে একটা আছে, ও চলে যাক, আর কোনো সমস্যা নেই, একটাতে কোনো যায় আসে না। সো একটা ইলেকট্রনের কিন্তু আকর্ষণটা অত কম হবে না। অতএব সোডিয়াম যত সহজ হচ্ছে তোমার আয়ন মানে ইলেকট্রন তুমি বাইরে থেকে মানে ফোর্স প্রয়োগ করে সরাইতে পারবা, ক্লোরিনের ক্ষেত্রে পারবা না। এই জন্য হচ্ছে তোমার বাম থেকে যত তুমি ডানের দিকে আমরা যাবো, আয়নীকরণ শক্তি বৃদ্ধি পাবে। কারণ কি ওই লাস্ট শেলে ইলেকট্রনটা সরাইতে অনেক বেশি শক্তি প্রয়োগ করা লাগবে। বাট সোডিয়ামে যেহেতু মাত্র একটা ইলেকট্রন আছে, তাকে খুব সহজে মানে ইলেকট্রনটা সরাই দেওয়া যাবে। এই জন্য আয়নীকরণ শক্তি বাম দিকে কম, ডান দিকে বেশি। এরপরে আসো উপশক্তি স্তর বৃদ্ধিতে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। এটা হচ্ছে তোমার পর্যায়ভিত্তিক সম্পর্ক। আচ্ছা, এটা মানে ভুল বলে ফেলছি। এটা হচ্ছে তোমার পর্যায়ভিত্তিক সম্পর্ক। এটা হচ্ছে তোমার পর্যায়ভিত্তিক সম্পর্ক। গ্রুপ ভিত্তিক সম্পর্কটা আমরা দেখাই। এখানে বলছে যে পরমাণু আকার বৃদ্ধিতে আয়নীকরণ শক্তি হ্রাস পায়। ধরো এটা সোডিয়াম, এটা হচ্ছে পটাশিয়াম। দেখো সোডিয়ামের ক্ষেত্রে কিন্তু যে এক শেলটা আছে, সেই শেলের মধ্যে ডিসটেন্সটা কিন্তু কম। বাট পটাশিয়ামের ক্ষেত্রে দেখো সেলের ডিসটেন্সে কিন্তু আরেকটা নতুন করে শেল আছে। তো স্বাভাবিকভাবে আমরা যত সহজে হচ্ছে তোমার সোডিয়াম থেকে সরাইতে পারবো, মানে সরি, যত সহজে আমরা পটাশিয়াম থেকে সরাইতে পারবো, সোডিয়াম থেকে পারবো না। কারণ কি এই যে সেন্টার, তোমাকে নর্মালি বুঝাই। ধরো বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা হচ্ছে তোমার রাজধানী। এর ঢাকার আশেপাশে কি আছে? ঢাকার আশেপাশে একটা গুরুত্বপূর্ণ সিটি হচ্ছে তোমার টাঙ্গাইল। তো ধরো হচ্ছে টাঙ্গাইলে কোনো একটা হামলা এলো, এই সেন্টার থেকে যতটা পরিমাণে তোমার সহজে হচ্ছে তোমার ওই সেনাবাহিনী পাঠাতে পারবে। ধরো যে ওই কোনো একটা দেশে প্রত্যন্ত অঞ্চলে হইলো, যেমন ধরতে পারো যে তোমার ওই দিনাজপুর এইদিকে হইলো, সো ঢাকার থেকে ওখানে সেন্টারে তোমার ইয়েটা পাঠাতে অনেক মানে সময় লাগবে না। বাট মানে দূরে পাঠাতে গেলে কিন্তু সরকার অত দ্রুত রিয়াক্ট করতে পারবে না। বাট যদি তোমার টাঙ্গাইলে, সরকার কিন্তু সাথে সাথে রিয়াক্ট করতে পারবে। তো স্বাভাবিকভাবেই পটাশিয়ামের ক্ষেত্রে লাস্ট শেল, এটা হচ্ছে এই যে লাস্ট শেলটা আছে, এখান থেকে সেন্টারের দূরত্ব অনেক বেশি। অতএব এটার প্রতি এর আকর্ষণ অত বেশি থাকে না। সো স্বাভাবিকভাবে এর হচ্ছে তোমার আয়নীকরণ শক্তিটা কম হবে। আর সোডিয়ামের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রনটা মোটামুটি হচ্ছে এর তুলনায় কাছাকাছি থাকছে, এই জন্য আয়নীকরণ শক্তিটা কম হবে। অতএব যখন আমার ধাতুর হচ্ছে তোমার কি জানো যে গ্রুপ একক গ্রুপে যখন ওপর থেকে নিচে যাবো, একটা করে নতুন শেল তৈরি মানে নতুন শেল তৈরি হবে। নতুন শেল যদি তৈরি হয়, তার মানে কি তার আকৃতিটা বৃদ্ধি পাবে। আকৃতি বৃদ্ধি পালে কি হবে? তার আয়নীকরণ শক্তিটা হ্রাস পাবে। আচ্ছা, এটা গেল হচ্ছে আগেটা। আরেকটা দেখো, পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটাল যখন হয়, তখন হচ্ছে আয়নীকরণ শক্তি ব্যতিক্রম করে দিচ্ছে। যেমন ধরো যে আমার নর্মালি হচ্ছে তোমার বেরিলিয়ামে পরে থাকে হচ্ছে তোমার বোরন। তো স্বাভাবিকভাবে বোরনের হচ্ছে তোমার আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা, বাট আয়নীকরণ শক্তি বেশি হয় কিন্তু তোমার হচ্ছে বেরিলিয়ামে। এটা কেন হয় দেখো, বেরিলিয়ামের ক্ষেত্রে আমরা কত জানি? 1s2 2s2। স্বাভাবিকভাবে বেরিলিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে? বেরিলিয়ামের ক্ষেত্রে কিন্তু হচ্ছে তোমার এভাবে পূর্ণ থাকতেছে, তাই না? বাট বোরনের ক্ষেত্রে কিন্তু এভাবে পূর্ণ থাকতেছে না। বোরনের ক্ষেত্রে দেখো, বোরনের ক্ষেত্রে একটা পি ব্লক আছে, সেখানে জাস্ট একটা ইলেকট্রন থাকছে। বা বেরিলিয়ামের ক্ষেত্রে কিন্তু এস অরবিটাল একদম স্থিতিশীল অবস্থায় আছে। এই জন্য যখন স্থিতিশীল অবস্থায় থাকবে, তার তোমার তুমি ধরো যে একবার শান্তিতে আছো, সে কি আর নড়তে চাবে না? তো এই যে স্বাভাবিক, স্বাভাবিকভাবে যেহেতু বোনটা তার স্থিতিশীল অবস্থায় আছে, এই জন্য ইলেকট্রন সরি আয়নীকরণ শক্তিটা হচ্ছে তোমার বেরিলিয়াম বোরনের থেকে বেশি হবে, বেরিলিয়ামেরটা বেশি হবে। ঠিক স্বাভাবিকভাবে অক্সিজেন এবং নাইট্রোজেনের ক্ষেত্রে ব্যতিক্রম ঘটে। নাইট্রোজেনেরটা থেকে কিন্তু নাইট্রোজেনের কিন্তু অক্সিজেন থেকে বেশি হয়। আচ্ছা, এটা হচ্ছে তোমার কিছু ব্যতিক্রম। আচ্ছা, এরপরে আসো
ইলেকট্রন আসক্তি। তো ইলেকট্রন আসক্তি এটা হচ্ছে তোমার তাপোৎপাদী। ইলেকট্রন আসক্তিটা হচ্ছে তোমার যখন আমরা ইলেকট্রন আসক্তি মানে ইলেকট্রন হচ্ছে তোমার গ্রহণ করবে তখন একটা শক্তি নির্গত হবে, এই জন্য এটা হচ্ছে তোমার তাপোৎপাদী প্রক্রিয়া। তো দেখো এই সংজ্ঞাটা কি বলছে যে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের বিচ্ছিন্ন পরমাণু হতে এক মোল ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে গ্যাসীয় বিচ্ছিন্ন এক মোল ঋণাত্মক আয়ন তৈরি করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে বলা হচ্ছে তোমার ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি কি দ্বারা প্রকাশ করা হচ্ছে? ছোট হাতের ই এবং ছোট হাতের ই, এটা মানে হচ্ছে তোমার ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি যেটা ইংরেজি নাম সেটা হচ্ছে তোমার ইলেকট্রন অ্যাফিনিটি, এবং এর মানটা হচ্ছে তোমার ঋণাত্মক হয় কারণ কি এটা হচ্ছে তোমার একটা তাপোৎপাদী প্রক্রিয়া। এরপরে আসো মৌলে ইলেকট্রন আসক্তির বৈশিষ্ট্য। দেখো এস ব্লক মৌলের পরমাণুতে কার্যকর নিউক্লিয়ার চার্জ কম হয় কারণ কি এর শিল্ডিং প্রভাবটা বেশি। তো এর হচ্ছে তোমার কার্যকরী নিউক্লিয়ার চার্জ কম কম হয়, এজন্য এর ইলেকট্রন আসক্তি খুব একটা থাকে না। আর নর্মালি তুমি চিন্তা করো এস ব্লকের ক্ষেত্রে কিন্তু এরকম হচ্ছে ধাতু, তো ধাতু অবশ্যই স্বাভাবিকভাবে ইলেকট্রন গ্রহণ করবে না, এই জন্য এর হচ্ছে তোমার ইলেকট্রন আসক্তি হচ্ছে তোমার কম। এরপরে আসো অপূর্ণ পি অরবিটাল যুক্ত ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন অধিকতর স্থায়িত্ব লাভ করে, এই জন্য হচ্ছে তোমার অপূর্ণ পি ইলেকট্রন এদের হচ্ছে তোমার ইলেকট্রন আসক্তিটা হচ্ছে তোমার বেশি হয় বা যে ভ্যালুটা হচ্ছে আমরা ঋণাত্মক বলি। এরপরে আসো মৌলে ইলেকট্রন আসক্তির উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব। তো দেখো পরমাণুর আকার বৃদ্ধিতে ইলেকট্রন আসক্তি হ্রাস পায়, মানে তোমার গ্রুপ ভিত্তিক সম্পর্ক, উপর থেকে যত নিচে যাবো ইলেকট্রন আসক্তি হ্রাস পাবে। এরপর আসো যোজ্যতা স্তরে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধিতে ইলেকট্রনিক আসক্তি হ্রাস পায়, এটা হচ্ছে তোমার গ্রুপ 17 দেখা যায় হচ্ছে তোমার ফ্লোরিনের থেকে ক্লোরিনে হচ্ছে তোমার ইলেকট্রন আসক্তি হচ্ছে তোমার ফ্লোরিন ইলেকট্রন আসক্তি ক্লোরিনের থেকে কম, কারণ কি এই এফ পরমাণু হচ্ছে তোমার ছোট আকার, এটা কারণটা হচ্ছে তোমার এফ এর ছোট আকার, এই কারণে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের থেকে বেশি। আচ্ছা এরপরে আসো হ্যালোজেন ইলেকট্রন আসক্তি যেহেতু হচ্ছে ফ্লোরিনেরটা কম হচ্ছে ক্লোরিনের থেকে, এই জন্য তোমার ক্রোমটা হবে ক্লোরিনের সবচেয়ে বেশি। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, কারণ কি এটা যেটা একটা এক্সেপশন আর টিচারদের এক্সেপশন পছন্দ, অতএব এটা অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা এই জিনিসটা সবাই পড়ে, মানে এই ক্লোরিনেরটা সবচেয়ে বেশি সবাই পড়ে, বাট সবাই যে অক্সিজেনেরটা যে সেম কারণ হচ্ছে তোমার সবচেয়ে কম, এটা কেউই পড়ে না। এই জিনিসটা থেকে তোমার পরীক্ষায় প্রশ্ন দিয়ে দিতে পারে যে গ্রুপ 16 এর ক্ষেত্রে আবার ইলেকট্রন আসক্তি কোনটা হচ্ছে তোমার সালফারের সবচেয়ে বেশি, তারপর হচ্ছে সেলেনিয়াম, তারপর টেলুরিয়াম, তারপর পিও, তারপর কিন্তু অক্সিজেন। অক্সিজেন তো কিন্তু সবচেয়ে কম, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অনেকে কিন্তু মিস করেছে। আচ্ছা এরপরে আসো নিউক্লিয়াসের চার্জ বৃদ্ধিতে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়, এটা হচ্ছে তোমার পর্যায়ভিত্তিক সম্পর্ক, কারণ কি ওই পর্যায় সারণী বাম দিকে থাকতেছে হচ্ছে তোমার একই পর্যায়ে বাম দিকে থাকছে ধাতু, আস্তে 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 অধাতু হচ্ছে, তো স্বাভাবিকভাবেই ইলেকট্রন আসক্তিটা ধাতুর ক্ষেত্রে কম থাকবে, আস্তে আস্তে বৃদ্ধি পাবে, এই কারণে এটা হচ্ছে তোমার পর্যায়ভিত্তিক সম্পর্ক। এরপরে আসো অর্ধপূর্ণ পি অরবিটালে পরমাণু ইলেকট্রন আসক্তি হ্রাস পায়, যেমন গ্রুপ 15 এর নাইট্রোজেন, ফসফরাস বা আর্সেনিক, এই ইলেকট্রন আসক্তি কেন হ্রাস পাচ্ছে? কারণ এদের হচ্ছে ইলেকট্রন গুলো অর্ধপূর্ণ থাকে। এরপরে আসো দ্বিতীয় পর্যায়ভুক্ত গ্রুপ 17 এফ এর ইলেকট্রন আসক্তি সম্পর্ক, আসক্তির মানটা কত? -328 কিলোজুল পার মোল, খুবই গুরুত্বপূর্ণ। ক্লোরিনে কত? ক্লোরিনে কত? ফ্লোরিনে হচ্ছে তোমার -328 কিলোজুল পার মোল, ক্লোরিনে হচ্ছে তোমার -349 কিলোজুল পার মোল। আচ্ছা এফ এর কেন হচ্ছে তোমার ইলেকট্রন আসক্তিটা ক্লোরিনের থেকে কম? কারণ হচ্ছে তোমার এফ এর হচ্ছে তোমার আকৃতি ছোট। আচ্ছা তো গ্রুপ 16 এর ক্ষেত্রে এই যে এখানে লেখা আছে, আমরা স্লাইডে দিব, দেখে নিও। গ্রুপ 16 এর ক্ষেত্রে ইলেকট্রন আসক্তিটার ব্যতিক্রমে হচ্ছে তোমার অক্সিজেন সবচেয়ে কম হচ্ছে আর সালফারের সবচেয়ে বেশি থাকতেছে। আচ্ছা এরপরে আসো দেখো এখানে কি বলছে, দেখো তড়িৎ ঋণাত্মকতা। তো তড়িৎ ঋণাত্মকতাটা কি? দেখো কোন সমযোজী যৌগের অণুতে দুটি ভিন্ন পরমাণুর মধ্যে শেয়ারকৃত যে ইলেকট্রন আছে তার সেই ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে নেওয়াকে বলা হচ্ছে তোমার তড়িৎ ঋণাত্মকতা। তো তড়িৎ ঋণাত্মকতা কি? যে সমযোজী যৌগ যে গঠন হয়েছে সেখানে যে ইলেকট্রনগুলো শেয়ার হয়েছে, সমযোজী যৌগ অবশ্যই ইলেকট্রন শেয়ার করে তৈরি হয়, তো সেই ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে নেওয়ার যে ক্ষমতা, এটাকে বলা হচ্ছে তোমার তড়িৎ ঋণাত্মকতা। আচ্ছা তো তড়িৎ ঋণাত্মকতা বিভিন্ন মানে স্টেজ আছে, যে ধরো যে 0.4 পর্যন্ত একটা হচ্ছে তোমার 0.5 থেকে 1.9, আর এটা হচ্ছে তোমার 1.9 এর থেকে বেশি। আচ্ছা তো 0.4 এর যদি কম হয় সেটা হচ্ছে তোমার বলা হচ্ছে তোমার সমযোজী যৌগ, আর 0.5 থেকে 1.9 হলে হচ্ছে পোলার যৌগ, আর 1.9 এর বেশি হলে সেটাকে বলা হচ্ছে তোমার আয়নিক যৌগ। তো দেখো উভয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য যদি 0.5 থেকে 1.9 হয়, তাহলে ওই সমযোজী যৌগের মধ্যে আংশিক ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ তৈরি হয়, বা যেটাকে বলা হচ্ছে তোমার পোলারিটি। সো এটাকে বলা হচ্ছে তোমার পোলার অণু। আচ্ছা তড়িৎ ঋণাত্মকতার মধ্যে, আচ্ছা তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে তোমার ফ্লোরিনের, এই জন্য হচ্ছে তোমার এই ফ্লোরিনকে বলা হচ্ছে তোমার তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল। ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা কত? 4।
অক্সিজেনের কত 3.5, ক্লোরিনের হচ্ছে তোমার 3, নাইট্রোজেনের হচ্ছে তোমার 3, কার্বনের হচ্ছে তোমার 2.5। তো এই কয়টা ভ্যালু আসলে মানে কোনো মানে আর কোনো ভ্যালু মনে না রাখো, এই কয়টা ভ্যালু মনে রাখা লাগবে। আচ্ছা আরটা মনে রাখতে পারো যে হাইড্রোজেনের হচ্ছে তোমার 2.1। আচ্ছা এই কয়টা মনে রাখবা। এরপরে আসো, পরমাণুর আকার বৃদ্ধিতে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়। মানে তোমার যখন উপর থেকে নিচে একটা গ্রুপ, উপর থেকে নিচে যখন একটা নতুন শেল তৈরি হবে তখন তার তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পাবে। আর যখন নিউক্লিয়াসের চার্জ বৃদ্ধি পাবে তখন হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাবে, মানে বাম থেকে ডান দিকে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাবে। আচ্ছা এরপরে আসো, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতার মধ্যে পার্থক্য। তো প্রথমে সংজ্ঞাটা পড়ে নেবে, সংজ্ঞাটা আর পড়লাম না। আচ্ছা পর্যায়গত সম্পর্ক দেখো, ইলেকট্রন আসক্তি বাম থেকে ডান দিকে বৃদ্ধি পাচ্ছে, তড়িৎ ঋণাত্মকতা কিন্তু বাম থেকে ডান দিকে বৃদ্ধি পাচ্ছে। গ্রুপেও সেম হচ্ছে, গ্রুপেও কিন্তু ওপর থেকে নিচ থেকে হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা এবং হচ্ছে তোমার তড়িৎ ঋণাত্মকতা এবং হচ্ছে তোমার ইলেকট্রন আসক্তি দুইটা কিন্তু হ্রাস পায়। এরপরে আসো, ইলেকট্রন আসক্তির মান কিন্তু মানে মৌলভেদে কিন্তু হচ্ছে তোমার ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য হইতে পারে। কারণ কি তুমি নর্মালি চিন্তা করো যে তোমার যেটা এস ব্লকের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন আসক্তি একদম ঋণাত্মক, নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে ঋণাত্মক আসক্তি কিন্তু হচ্ছে শূন্য। সরি তোমার যেটা হচ্ছে তোমার ওই বাম থেকে ডান দিকে যেটা থাকতেছে, সরি এস ব্লকের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন আসক্তিটা হচ্ছে তোমার কম থাকবে। আবার ডান দিকে কিন্তু যেগুলো আছে পি ব্লক, এর ইলেকট্রন আসক্তি বেশি থাকবে। আর নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে ইলেকট্রন আসক্তি শূন্য হয়। বা তড়িৎ ঋণাত্মকতা কিন্তু কখনো শূন্য হইতে পারে না, পজিটিভ নেগেটিভ কোনোটাই হবে না, মানে হইতে পারে বাট কখনো ঋণাত্মক হয় না। আচ্ছা দেখো, যেমন দেখো ফ্লোরিনের ক্ষেত্রে হচ্ছে তোমার -328 থাকতেছে, নাইট্রোজেনের ক্ষেত্রে +7 থাকতেছে, হিলিয়ামের শূন্য। কারণ কি ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে ফ্লোরিনের হচ্ছে তোমার যেহেতু পি ব্লকের ডান দিকে থাকতেছে এই জন্য এই ইলেকট্রন আসক্তিটা হচ্ছে নেগেটিভ। আবার নাইট্রোজেনের ক্ষেত্রে যেহেতু স্থিতিশীল অবস্থায় আছে এই জন্য পজিটিভ। বা হিলিয়ামের ক্ষেত্রে হচ্ছে তোমার একটু নিষ্ক্রিয় গ্যাস, ইলেকট্রন দিবেও না নিবেও না, এই জন্য হিলিয়ামটা হচ্ছে তোমার 0 ইলেকট্রন আসক্তি। বা তড়িৎ ঋণাত্মকতা দেখো, এটা কিন্তু একটা ভ্যালু, এটা কখনো নেগেটিভ হইতে পারে না। আচ্ছা এরপরে আসো, জারণ বিজারণ ধর্ম। দেখো কোনো একটি মৌলের ইলেকট্রন আসক্তির মান যত বেশি তার জারণ ক্ষমতাও তত বেশি। আমার ইলেকট্রন আসক্তি যত বেশি হবে তার জারণ ক্ষমতা তত বেশি হবে। আর যেটা হচ্ছে তোমার তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে এটা হচ্ছে তোমার জারক এবং বিজারক, এটা আমরা চিহ্নিত করতে পারি। মানে হচ্ছে তোমার জারণ ক্ষমতা এবং বিজারণ ক্ষমতা এটা আমরা পাই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা দ্বারা, সরি ইলেকট্রন আসক্তি দ্বারা, এবং হচ্ছে তোমার জারক আর কোনটা বিজারক এটা আমরা পাই হচ্ছে তোমার তড়িৎ ঋণাত্মকতা দ্বারা। এরপরে আসো, এখানে যেটা জাস্ট লাগে 7 নাম্বার শেষ ফল, যে কোনটা দ্বারা আমরা আসলে কি বুঝাই। দেখো এখানে বলছে যে ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে অধাতব মৌলের ইলেকট্রন আসক্তির মাত্রা দ্বারা এন হচ্ছে তোমার অ্যানায়ন গঠনের প্রবণতা সম্পর্কে জানা যায়। মানে আমরা কোনো একটা ইলেকট্রন আসক্তি দ্বারা বুঝতে পারবো যে অধাতব মৌলটা হচ্ছে তোমার অ্যানায়ন গঠন করবে, এর প্রবণতাটা কেমন, এটা হচ্ছে তোমার এই ইলেকট্রন আসক্তি দ্বারা বোঝা যায়। আর তড়িৎ ঋণাত্মকতা যেটা, এটার দ্বারা কিন্তু আমরা পোলারিটি সম্পর্কে ধারণা নিতে পারি। পোলারিটি মানে কি, এটা হচ্ছে তোমার সমযোজী যৌগে আয়নিক বৈশিষ্ট্যের আবির্ভাব, এটা হচ্ছে তোমার পোলারিটি। এটা সহজে মনে রাখতে পারো। দেখো তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে পার্থক্য যদি 1.9 এর বেশি হয় তার মানে কি, সেটা হচ্ছে তোমার পোলারিটি ঘটতেছে, বা হচ্ছে সেই সমযোজী যৌগ থেকে কিন্তু আয়নিক যৌগের দিকে ট্রান্সফার হচ্ছে। সরি 1.9 না, 0.5 থেকে 1.9। এর মধ্যে যখন থাকবে তখন সে হচ্ছে তোমার পোলারিটি সম্পর্কে ধারণা দিবা। ইলেকট্রন আসক্তিটা কি, এই যে অধাতব অধাতব আয়নের যে হচ্ছে তোমার ইলেকট্রন আসক্তি আছে, এর দ্বারা এই যে অ্যানায়ন গঠন করবে তার প্রবণতা সম্পর্কে ধারণা পাওয়া যায়। তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবা। এরপরে আসো, তো ক্লাসটা হচ্ছে অনেক দীর্ঘ হয়ে গেছে, এই জন্য অনেকে মানে হয়তো টায়ার্ড হয়ে গেছে। তো দেখো তোমরা যে অ্যাডমিশন প্রিপারেশন নিবা, এখানে কিন্তু মানে ঘুম হবেই না বলতে গেলে, রাতের বেলা ঘুম হবে না, টেনশনে ঘুম আসবে না, একটা পরীক্ষায় খারাপ করবা, খুব খারাপ লাগবে। তো হয়তো মনে হতে পারে যে ভাইয়ের ক্লাস নিচ্ছে, ভাই হয়তো হাসি হাসি বলতেছে, বাট দেখো আমারও কিন্তু মানে নির্ঘুম রাত কাটাতে হয়েছে। মানে আসলে অ্যাডমিশন সিজনটা আসলে কেমন, যে কেউ মানে আসলে তোমাকে যতই সান্ত্বনা দিক, কেউ যতই তোমাকে সাহস যোগাক, আসলে মন কোনোটাই মানতে চায় না। খালি মন চায় যে সেই সময়টা শেষ হইলে বাজে। বাট তুমি নর্মালি চিন্তা করো যে তুমি যদি এই সময়টা হচ্ছে তুমি এই মানে হতাশার মধ্যে ডুবে থাকো, তোমার আলটিমেট কোনো রেজাল্ট আসবে না। কারণ দেখো যারা চান্স পাচ্ছে প্রতি বছর 5,000 5,500 চান্স পাচ্ছে, কিন্তু সবাই সেম কষ্টটা করেই মানে হচ্ছে। তো তোমার ক্ষেত্রে তুমি মনে করি না যে তুমি একাই এরকম হতাশার মধ্যে আসো, সবাই হতাশায় ছিল। আমারও পরীক্ষা অনেক সময় মার্ক কম আসতো, 30-এর নিচে আসতো, আমি হতাশ ছিলাম, বাসায় যাইতে ভয় ভয় লাগতো। মানে কোনো একটা পরীক্ষা খারাপ দিলাম, মানে খালি মনে হইতো যে আল্লাহ এই পরীক্ষার নাম্বারটা যাতে কোনোভাবে মেসেজ না যায়। তো এটা সবার জন্য স্বাভাবিক, সেটা নিয়ে ভয় করিও না। জাস্ট তোমার হচ্ছে স্ট্রং মানে তোমার যে স্ট্রেংথ আছে এটা ধরে রাখো। দেখো
তুমি এত দূর পর্যন্ত কেন আসতে পারছো? অনেকে তো এসএসসি তে ঝরে গেছে, অনেকে তো 7-8 ঝরে গেছে, বাট আল্লাহ তোমাকে এখনো এই পর্যন্ত রাখছে। সো কেন রাখছে? ইট ইজ ফর এ রিজন। তোমার হয়তো একটা পরীক্ষা খারাপ হয়েছে, তুমি একটা ফাইট দাও। এখন তো মোটামুটি হচ্ছে তোমার যেহেতু জানুয়ারি মাস, সেকেন্ড টাইমার কোর্স চালু হয়ে গেছে। সেকেন্ড টাইমার যারা আছো তোমার হয়তো একবার ফেল করছো, বাট সেকেন্ড বারে তুমি ফেল করবে এমনটা না। প্রতি বছর চান্স পাওয়ার ক্ষেত্রে দেখা যায় যে 4 ভাগের 1 ভাগ হচ্ছে সেকেন্ড টাইমার। তো তুমি সেটা কেন হইতে পারবা না? আর সেকেন্ড টাইমার যে একটা বড় ভুল করতেছো, তোমরা কি করতেছো যে তোমরা হচ্ছে যে আমার হাতে এখনো 6 মাস আছে, এতক্ষণ কি পরে গিয়ে হবে, সব ভুলে যাব, 6 মাস পর। বাট বিলিভ মি, আমরা যখন মোটামুটি 2015 সালে 25 সালে হচ্ছে তোমার 19 জানুয়ারি রেজাল্ট দিচ্ছে, এর মানে একদম 6 মাস পর কিন্তু আমরা হচ্ছে পড়তে বসছি। মানে আমাদের মেডিকেল লাইফটা শুরু হয়েছে তোমার একদম জুলাই মাসে শুরু হয়েছে। তো আমরা যখন পড়তে বসছি, দেখো আমরা কিন্তু হার্টের যে সঞ্চালন আছে তোমার, ওই রাইট অ্যাট্রিয়াম ডিএক্সিজেনেটেড ব্লাড আসে, তারপর লেফট অ্যাট্রিয়াম লেফট লাংসে যায়, লেফট ভেন্ট্রিকল দিয়ে হচ্ছে তোমার সারা দেহে চলে যায়। এই জিনিসটা আমরা মানে ওই জুলাই যা বুঝতে পারতাম না, কারণ কি আমাদের পড়াশোনায় একটা গ্যাপ পড়ে গেছিল। তুমি যদি চিন্তা করো যে ওই সময় যে আমি সেকেন্ড টাইম এসে শুরু করবো, তুমি অলরেডি সব পড়া ভুলে যাবা, তোমার সব পড়া নতুন লাগবে। আর ওই অ্যাডমিশন টাইমে ঠিক কি ওখানে কিন্তু অনেকটা হ্যাসেল তৈরি হয়। হ্যাসেলটা কি যে একসাথে 2-3টে চ্যাপ্টার পড়ো, তো তোমার যদি এখন যে প্র্যাকটিস যদি না থাকে, তার মানে কি হবে, তোমার দাঁড়াবে তুমি ওই সময় যে সব পড়া হচ্ছে ভুলে যাবে। আলটিমেট ফলাফল কি, ওই ফার্স্ট টাইমের মতো ফেল করে বসতে পারো। সো এখন জানি পড়তে মন চাবে না, মনে হবে যে এই পড়া কয়বার পড়বো, বাট তোমাকে ধরে রাখতে হবে, নিজেকে স্ট্রং রাখতে হবে। মন চাবে না তাও পড়তে হবে, এটার বাইরে আর কোনো মোটিভেশন নাই। তো এই জন্য বলছে যে ওয়ার্ক হার্ড ইন সাইলেন্স, লেট সাকসেস মেক দ্য নয়েজ। তোমাদের হয়তো পরিবারের সদস্যরা হচ্ছে তোমার বলতেছে যে এর দ্বারা কিছু হবে না, এই পড়াশোনা করে না, হ্যান ত্যান। বাংলাদেশের ক্ষেত্রে কি যে তোমার যদি তুমি ভালো রেজাল্ট করো, তাহলে তোমার পরিবার, তুমি যত উপরে খারাপ হও, তোমাকে হচ্ছে তুমি বাহবা দিবে, বা আশেপাশে মানুষ বাহবা দিবে। বা তুমি যদি রেজাল্ট খারাপ করো, তুমি যত ভালো মানুষ হও, মানুষের সম্পর্ক ভালো করো, ভালো বিহেভ করো, তোমাকে তারা খারাপ ভাববে। সো তোমার সাকসেস দিয়ে যাতে হচ্ছে তোমার তারা, মানে তোমার এই যে পরবর্তী ইনশাল্লাহ সামনে বছর যে পরীক্ষা হবে এই বছর লাস্টে, সো এই পরীক্ষা তুমি ভালো করে তাদেরকে দেখা যায় যে তুমিও পারো। আচ্ছা, এরপরে আসো। আচ্ছা, ধাতুর অক্সাইড ক্ষারধর্মী এবং অধাতুর অক্সাইড অম্লধর্মী, এটা হচ্ছে তোমার পিএইচ ধর্ম। সো যেহেতু তোমার ধাতু বাম দিকে থাকতেছে, এর জন্য এর অক্সাইড গুলো ক্ষারধর্মী হচ্ছে। আর ডান দিকে হচ্ছে অধাতু থাকে, এদের অক্সাইড গুলো হচ্ছে তোমার অম্লধর্মী হচ্ছে। সো এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে তোমার যে পিএইচ যেটা আছে, এটা হচ্ছে একটা তোমার পর্যাপ্ত ধর্ম। এটা হচ্ছে তোমার অন্যান্য আয়নিক শক্তি, এটা হচ্ছে বাম থেকে ডান দিকে বৃদ্ধি পায়। আচ্ছা, দেখো গ্রুপ দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের মৌলসমূহের অক্সাইড সমূহ ধর্ম থেকে বোঝা যায় যে একই পর্যায়ে যত বাম থেকে ডান দিকে যাওয়া হয়, তখন ততই হচ্ছে বস্তুর ধাতব ধর্ম হ্রাস পায় এবং অধাতব ধর্ম বৃদ্ধি পায়। স্বাভাবিক, বাম দিকে থাকতেছে ধাতু, ডান দিকে থাকতেছে অধাতু। বাম থেকে ডান দিকে গেলে অবশ্যই ধাতব ধর্ম হ্রাস পাবে এবং অধাতব ধর্ম বৃদ্ধি পাবে। এরপরে আসো, এখান থেকে জাস্ট ব্যবহারটা লেখো যে ম্যাগনেসিয়াম অক্সাইড এবং অ্যালুমিনিয়াম অক্সাইড, এটা কোন কাজে ব্যবহার করা হচ্ছে? তোমার অটোমোবাইল স্পার্ক প্লাগ এবং উচ্চ তাপমাত্রা ইলেকট্রিক হিটার তৈরিতে ইনসুলেটর রূপে ব্যবহার করা হচ্ছে তোমার এই ম্যাগনেসিয়াম অক্সাইড। আর হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে তোমার ইনসুলেটর রূপে ব্যবহার করা হচ্ছে অটোমোবাইলে। এরপরে আসো, সিলিকন ডাইঅক্সাইড যেটা আছে, এটা হচ্ছে তোমার অপটিক্যাল ফাইবারের প্রধান উপাদান রূপে। এই যে আমরা যে এত সহজে মানে 2015 সালে আমরা চিন্তা করতে পারতাম যে একটা মেসেজ ফেসবুকে দিব, সে সাথে সাথে আরেকজনের মানুষ দেখতে পারবে, চিন্তা করতে পারতো না। 2015 সাল থেকে মেইনলি সবাই আসলে স্মার্টফোনে অভ্যস্ত হয়েছে। এখন দেখো ইনফরমেশন গুলো কিন্তু আমেরিকায় গিয়ে হচ্ছে, তুমি সাথে সাথে জানতে পারতেছো। কেন জানতে পারতেছো? এই যে তোমার অপটিক্যাল ফাইবারের মাধ্যমে মাটির নিচ দিয়ে লাইন দেওয়া আছে, খুব দ্রুত কিন্তু ইনফরমেশন গুলো হচ্ছে তোমার পাস করে যাচ্ছে বিশ্বের বিভিন্ন কর্নারে। সো এই অপটিক্যাল ফাইবারের প্রধান উপাদানটা কি? সিলিকন অক্সাইড ডাইঅক্সাইড। আচ্ছা, এই সিলিকন, আমরা কিন্তু জানি যে সিলিকন যেটা আছে, এটা কিন্তু আমেরিকা একটা জায়গায় খুব পাওয়া যায়, সেই জায়গাটা কিন্তু আমরা সবাই জানি যে সিলিকন ভ্যালি। ওই জায়গাটাকে এতই মানে পরিমাণ সিলিকন পাওয়া যায় যে ওই নামটাই দিয়ে দিচ্ছে সিলিকন ভ্যালি। আচ্ছা, এটা যেটা গুরুত্বপূর্ণ, এই যে এখন যেটা পড়বো যে H2SO4 HNO3 এবং হচ্ছে তোমার H3PO4, এটা কি? দেখো, অধাতুর অম্লীয় অক্সাইড থেকে উৎপন্ন হয় প্রধান তিনটি বাণিজ্যিক অ্যাসিড। তার মানে 3টা বাণিজ্যিক অ্যাসিড। কয়টা? 3টা। সো চতুর্থ অপশন হিসেবে আরেকটা দিয়ে দিতে পারে, HCl দিয়ে দিতে পারে। HCl কি হবে না, কারণ 3টা প্রধান বাণিজ্যিক অ্যাসিড কি? H2SO4, HNO3 এবং H3PO4। কোনোভাবে ভুল করা যাবে না, 3টা অপশন আছে, প্রশ্ন দিয়ে দিবি। আচ্ছা, এরপরে আসো, উভধর্মী অক্সাইড গুলো দেখো, বেরিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, গ্যালিয়াম অক্সাইড, স্টেনাস অক্সাইড এবং লেড অক্সাইড। আচ্ছা, এখান থেকে আমরা জাস্ট এখন যে জিনিসটা পড়বো যে কোনটা হচ্ছে অম্লধর্মী, কোনটা ক্ষারধর্মী, আর কোনটা হচ্ছে তোমার নিরপেক্ষ। আচ্ছা, প্রথমে আসি উভধর্মীটা আমরা পড়ি। সেটা আমরা আগের স্লাইডে একটু লিখে দিই, নালে প্রথমে আসি আমরা পড়ি হচ্ছে তোমার উভধর্মী।
এটা আমরা পড়বো। আচ্ছা, তাহলে প্রথমে আমি কি বললাম যে এটা হচ্ছে তোমার উভধর্মী হচ্ছে তোমার উদাহরণ, যে জনি তুমি আজ ইন্ডিয়া গেলে সোনা পাবেই বললাম। আচ্ছা, এখান থেকে দেখো আমরা যেভাবে মনে রাখবো যে জনি, এখান থেকে আসে তোমার জেড জিঙ্ক অক্সাইড, তুমি থেকে আসে তোমার টেলুরিয়াম অক্সাইড, আজ থেকে আসে তোমার হচ্ছে তোমার, আচ্ছা এক মিনিট দাঁড়ো, এখান থেকে আসে হচ্ছে তোমার টেলুরিয়াম অক্সাইড, তারপরে আজ থেকে আসতেছে হচ্ছে তোমার ইন্ডিয়াম অক্সাইড, ইন্ডিয়া থেকে আসছে। আচ্ছা, এরপরে আসে তোমার গ্যালিয়াম অক্সাইড, যেটা হচ্ছে তোমার গেলে, তারপর সোনা থেকে আসে তোমার, সরি ইন্ডিয়া থেকে যেটা আসছে এটা হচ্ছে আজতে ইন্ডিয়া হবে। আচ্ছা, গ্যালিয়াম অক্সাইড হচ্ছে তোমার গেলে, সোনা থেকে হচ্ছে তোমার স্টেনাস অক্সাইড। আচ্ছা, এরপরে আসো, পাবেই হচ্ছে তোমার প্লাম্বাস অক্সাইড Pb2O3, আর বললাম থেকে আসে হচ্ছে তোমার বেরিলিয়াম অক্সাইড, এটা হচ্ছে তোমার উভধর্মী অক্সাইড। আচ্ছা, এরপরে আসো নিরপেক্ষ অক্সাইড গুলো কি, নিরপেক্ষ বা নিউট্রাল, এর উদাহরণ তিনটা দেওয়াই আছে আসলে বইয়ে, কার্বন মনোক্সাইড, N2O এবং NO। আচ্ছা, এরপরে আসো যে, আচ্ছা তো এই কয়টা হচ্ছে তোমার, এই যে যেটা হচ্ছে তোমার উভধর্মী অক্সাইড, আর নিরপেক্ষ অক্সাইড কি কার্বন মনোক্সাইড, নাইট্রাস অক্সাইড আর হচ্ছে নাইট্রিক অক্সাইড। উভধর্মী গুলো কি কি, উভধর্মী হচ্ছে তোমার পানিকেও ধরা যায়, আবার Al2O3 কেও ধরা যায়। আচ্ছা, এই অ্যালুমিনিয়াম অক্সাইড, আচ্ছা এখানে একটা জিনিস ভুলে গেলাম, এস ব্লকে লেখা থাকতো যে অ্যালুমিনিয়াম যে ক্লোরাইড আছে, এটা তোমার কিন্তু হচ্ছে তোমার ডাইমার অণু গঠন করে, তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড কিন্তু তোমার ডাইমার অণু গঠন করে, এবং এখানে মুক্তজ ইলেকট্রনের সংখ্যা থাকবে হচ্ছে তোমার 16টা। আচ্ছা, এই কটা জিনিস মনে রাখলে হবে। আচ্ছা, এখানে হচ্ছে জাস্ট বই থেকে জাস্ট তুলে দিছি, জিনিসটা রিং করলে হবে। এখানে মানে জাস্ট একটা জিনিস মাথায় রাখবো, তাহলে হবে যে এই যে তোমার যোজ্যতা, এটা যোজ্যতা হচ্ছে তোমার বাম থেকে ডান দিকে বৃদ্ধি পাবে, বাট গ্রুপে ওপর থেকে নিচ থেকে কিন্তু যোজ্যতা কোনো পরিবর্তন হয় না, কারণ কি জাস্ট সেলটা বাড়ে, বাট যোজ্যতা সেমই থাকে। সোডিয়ামের যোজ্যতাও এক, আবার পটাশিয়ামে একটা সেল বাড়ছে, সেখানে কিন্তু যোজ্যতা একই থাকতেছে, এই জন্য হচ্ছে তোমার যোজ্যতা ওপর থেকে নিচে কোনো পার্থক্য হয় না। এরপরে আসো, তো ধাতু এবং অধাতুর মধ্যে গঠন হয়েছে তোমার আয়নিক যৌগ ধর্ম বন্ধন, আর অধাতু, দুইটা অধাতুর মধ্যে তৈরি হয়েছে তোমার সমযোজী বন্ধন। তো দেখো আয়নিক বন্ধনে কি বলছে, যে ধাতু এবং অধাতুর যোজ্যতা স্তরে ইলেকট্রন আদান এবং প্রদান এবং গ্রহণের মাধ্যমে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের যে তোমার মৌলের মধ্যে যে ইলেকট্রন বিন্যাস অর্জন করা হয় তাকে বলা হচ্ছে তোমার আয়নিক বন্ধন। তো আয়নিক বন্ধনে দেখো ধাতব আয়নটা হচ্ছে তোমার মানে ধাতব যেটা ইয়ে থাকবে এলিমেন্ট, সেটা হচ্ছে তোমার ধনাত্মক আয়নে পরিণত হবে, আর যেটা অধাতব মৌল থাকবে সেটা হচ্ছে তোমার ঋণাত্মক আয়নে পরিণত হবে। এর মাধ্যমে হচ্ছে তোমার আয়নিক বন্ধন গঠন হবে। ধরো হচ্ছে সোডিয়াম একটা কিন্তু ধাতু, সোডিয়াম যেহেতু একটা ধাতু, তার মানে কি এটা হচ্ছে তোমার ধনাত্মক আয়নে পরিণত হবে। কিভাবে? সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করবে, এই যে একটা ইলেকট্রন ত্যাগ করছে, আর ক্লোরিনটা কি একটা হচ্ছে তোমার অধাতু, তো অধাতু কি হবে, এটা ঋণাত্মক আয়ন গঠন করবে, এটা হচ্ছে একটা ইলেকট্রন গ্রহণ করে, ক্লোরিন থেকে ক্লোরিন মাইনাস হবে, একটা ইলেকট্রন ত্যাগ করে, একটা ইলেকট্রন গ্রহণ করে। আচ্ছা, সোডিয়ামটা এখানে হচ্ছে মাইনাস হবে। তার মানে বোঝা যাচ্ছে যে তোমার আয়নিক বন্ধনে হচ্ছে তোমার ধাতব অণু হচ্ছে ধনাত্মক আয়নে পরিণত হবে, আর অধাতব অণু হচ্ছে তোমার ঋণাত্মক আয়নে পরিণত হবে। আচ্ছা, এরপরে আসো, এরপরে সমযোজী বন্ধনের ক্ষেত্রে তোমার দুইটা বন্ধন দেখা যায়, একটা তোমার সিগমা বন্ধন আর তোমার হচ্ছে পাই বন্ধন। তো সিগমা বন্ধনটা কোথায় দেখা যায়, দেখো সিগমা বন্ধন গঠন করছে বিশুদ্ধ এস এবং পি অরবিটাল, এরা হচ্ছে তোমার সিগমা বন্ধন গঠন করে। আচ্ছা, এরপরে আসো সিগমা বন্ধন, এটা হচ্ছে তোমার সামনাসামনি বন্ধন তৈরি করে। আমরা নর্মালি কি জানি, যখন দুইটা মৌলের মধ্যে হচ্ছে তোমার বন্ধন তৈরি হয়, এটা কিন্তু প্রথমে হচ্ছে তোমার সিগমা বন্ধনই গঠন করে। সিগমা বন্ধনকে আমরা জানি একক বন্ধন দ্বারা প্রকাশ করি। হচ্ছে তো দেখো
সিগমা বন্ধনে আবদ্ধ পরমাণু সিগমা বন্ধনের দ্বারা অক্ষ বরাবর ঘূর্ণন করতে পারো, মানে এর মধ্যে হচ্ছে তোমার ফ্রি রোটেশনটা পসিবল। আর পাই বন্ধনের ক্ষেত্রে কিন্তু পসিবল না, এটুকু জানলেই হবে অ্যাডমিশনের জন্য। এরপরে আসো পাই বন্ধনের বৈশিষ্ট্য। পাই বন্ধনের প্রথম বৈশিষ্ট্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিশুদ্ধ এস অরবিটাল এবং শঙ্কর অরবিটাল পাই বন্ধন গঠন করে না। তার মানে কি, এস অরবিটাল এবং শঙ্কর অরবিটাল এই দুটা দন্তস্ব এটা কিন্তু হচ্ছে তোমার পাই বন্ধন গঠন করতেছে না। এবং দেখো প্রথমে সিগমা বন্ধন গঠন করতে হবে, নাহলে কিন্তু হচ্ছে তোমার পাই বন্ধন গঠন করা যাবে না। মানে তাহলে যে একটা বন্ধন হইলো, এই যে এটা সিগমা, এর উপরে কিন্তু পাই বন্ধন হয়। নর্মালি পাই বন্ধন ডাবল এবং ট্রিপল বন্ধন এই দুটো থাকে, তো প্রথমে অবশ্যই একটা সিগমা বন্ধন থাকতে হবে, নাহলে কিন্তু হবে না। আচ্ছা, সর্বোচ্চ দুইটা কিন্তু পাই বন্ধন করা সম্ভব, মানে হাইয়েস্ট তুমি এই যে 2 আর 3 এই দুইটা কিন্তু হচ্ছে তোমার পাই বন্ধন গঠন করতে পারলো। কারণ কি, কার্তেশিয়ান যে জিওমেট্রি আছে সেখানে মাত্র 3টা অক্ষ আছে, একটা এক্স, একটা ওয়াই, একটা জেড। তোমরা চিন্তা করো, আচ্ছা এখানে কিন্তু জাস্ট দেখো 3টা অক্ষ আছে, এইদিকে যদি এক্স অক্ষ ধরি এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এই রেজাল্ট হচ্ছে তোমার জেড অক্ষ। তো স্বাভাবিকভাবেই জাস্ট দুইটা পাই বন্ধন আমরা গঠন করতে পারবো। এরপরে আসো পাই বন্ধনের ফলে কিন্তু হচ্ছে তোমার সমানতার উদ্ভব ঘটে। সমানতাটা কি, যে তোমার ধরো যে দুইটা ইলেকট্রনের মধ্যে হচ্ছে তোমার সমাণু গঠন, মানে একটা থেকে আরেকটা সমাণু গঠন করতে পারে। এবং দেখো পাই বন্ধনটা যেহেতু তোমার সিগমা বন্ধনের উপরই নির্ভরশীল, এই জন্য এটা হচ্ছে পাই বন্ধনটা হচ্ছে সিগমা বন্ধন থেকে দুর্বল হয়। এবং তোমার যেটা হচ্ছে তোমার পাই বন্ধন, এরা কিন্তু তোমার অক্ষ বরাবর মুক্ত ঘূর্ণন করতে পারে না। এই কটা হচ্ছে তোমার পি অরবিটালের বৈশিষ্ট্য। আচ্ছা এরপরে আসো, আচ্ছা তো তোমার এই মিথেনের ক্ষেত্রে তোমার বন্ধন কোণ কত থাকে, sp3 হলে তোমার বন্ধন কোণ হয়ে যায় হচ্ছে তোমার 109°28' বা 109.5°। আচ্ছা, অরবিটাল সংকরণের সংখ্যাটা দেখো কি বলছে, যে বিক্রিয়াকালে কোনো পরমাণুর যোজ্যতা স্তরে বিভিন্ন শক্তির অরবিটাল সমূহ পরস্পরের সাথে মিশ্রিত থেকে সমশক্তির অরবিটাল কোড সৃষ্টি প্রক্রিয়াকে বলা হচ্ছে তোমার অরবিটাল সংকরণ বা হাইব্রিডাইজেশন। তো সংকরণে অংশ নেওয়া প্রত্যেকটা অরবিটালকে বলা হচ্ছে তোমার সংকরিত অরবিটাল, বা যেটা সংকরিত বা হাইব্রিড অরবিটাল বলা হয়। আচ্ছা, তো সংকরণে কিছু বৈশিষ্ট্য আছে, দেখো বলছে যে শুধুমাত্র একক বিচ্ছিন্ন পরমাণুর অরবিটাল সংকরণ ঘটতে পারে। তার মানে কি, বিচ্ছিন্ন পরমাণু যেটা একমাত্র সংকর অরবিটাল গ্রহণে অংশ নেয়। তারপরে বলছে যে একই শক্তি স্তরে প্রায় সমশক্তি সম্পন্ন অরবিটাল সমূহ সংকরণে অংশগ্রহণ করে। মানে কি, অরবিটাল সংকরণে যারা অরবিটাল সংকরণে যারা হচ্ছে তোমার অংশগ্রহণ করবে, তারা কিন্তু অবশ্যই সেম শক্তি হতে হবে, সমশক্তি তৈরি হয়। এটার মাধ্যমে কি, এর সমশক্তি বন্ধন তৈরির ব্যাখ্যা দেয়। এরপরে আসো, যে সংকরণের ফলে সৃষ্ট অরবিটাল সময় শক্তি সমান থাকে। কারণ কি, যেহেতু সমশক্তি অরবিটালে অংশগ্রহণ করতেছে, তাই অবশ্যই এদের মধ্যে শক্তিটা হচ্ছে তোমার একই থাকবে। এরপর দেখো সংকরণের প্রকৃতি থেকে অণুর আকৃতি এবং মধ্যকার বন্ধন সম্পর্কে ধারণা করে, মানে অণুর আকৃতিটা কেমন হবে এটা আমরা সংকরণের মাধ্যমে বুঝতে পারবো। ধরো যে sp3 যদি হয়, তার মানে তার আকৃতি একরকম হবে। sp হলে কিন্তু সরলরৈখিক আকৃতি হবে, sp3 হলে কিন্তু হচ্ছে তোমার ওই sp3 কিন্তু আকৃতিটা সেম হবে। এরপরে আসো, এটা হচ্ছে তোমার আরো কিছু বৈশিষ্ট্য। তো অরবিটাল সংকরণের বৈশিষ্ট্যগুলো জাস্ট রিডিং করে নিলেই হবে, যে সংকরণের যতগুলো অরবিটাল অংশগ্রহণ করে ঠিক ততটি হচ্ছে সমশক্তির অরবিটাল তৈরি হয়, মানে যতগুলো অংশগ্রহণ করবে ঠিক সে কয়টা হচ্ছে তোমার অরবিটাল সৃষ্টি হবে। এরপরে দেখো সংকরণের ফলে সৃষ্ট অরবিটালের শক্তি সমান থাকে এবং পরস্পরকে বিকর্ষণ করে, ফলে সমান কৌণিক দূরত্ব সৃষ্টি করে। মানে কি, যেহেতু সমশক্তির বন্ধনের সৃষ্টি হচ্ছে, অতএব এরা একে অপরকে বিকর্ষণ করবে, ফলে হচ্ছে তোমার যে অ্যাঙ্গেলটা থাকবে অ্যাঙ্গেলটা সেম থাকবে। তারপরে আসো, সংকরণের প্রকৃতি থেকে অণুর আকৃতি এবং অণুর মধ্যাকার হচ্ছে যে বন্ধন কোণ, সেটা হচ্ছে তোমার ধারণা পাওয়া যায়। তাহলে sp3 হলে তার বন্ধন কোণ হবে 109.5°, sp2 হইলে তার বন্ধন কোণ হবে হচ্ছে তোমার sp হলে হচ্ছে তোমার 180° হবে। সো এটা আমরা বন্ধন কোণ দ্বারা পরিণত করছি। আর sp2 ক্ষেত্রে বন্ধন কোণ হবে হচ্ছে তোমার 120°। এরপরে আসো, পারমাণবিক অরবিটালের মতো শঙ্কর অরবিটালেও সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে, মানে শঙ্কর অরবিটালে কিন্তু জাস্ট 2টি ইলেকট্রন থাকতে পারবে, এর বেশি পারবে না। এরপরে আসো, অরবিটালে সংকরণ ঘটে বাট ইলেকট্রনের না, এটা মাথায় রাখা হবে। সংকরণ ঘটছে কিন্তু অরবিটাল, ইলেকট্রনের না। তো এখানে হচ্ছে তোমার যে সংকরণ, এটা আমরা কিভাবে মানে বুঝতে পারবো, এটার মাধ্যমে আমরা একটা সূত্র আছে, যে এই সংখ্যা অরবিটালের সংখ্যা সমান হাফ ইন্টু যোজ্যতা স্তরে থাকে ইলেকট্রন সংখ্যা প্লাস হচ্ছে একযোজী পরমাণুর সংখ্যা মাইনাস অ্যানায়নের হচ্ছে চার্জ প্লাস প্লাস অ্যানায়নের চার্জ প্লাস ক্যাটায়নের চার্জ। তো এটার মাধ্যমে আমরা মনে রাখি, যে এটা আমরা অ্যাপ্লাই করি। ধরো মিথেনের ক্ষেত্রে দেখো যোজ্যতা স্তরে থাকে ইলেকট্রনের সংখ্যা, তার কার্বনের যোজ্যতা স্তরে ইলেকট্রনের সংখ্যা কত আমরা পাচ্ছি, 4 পাচ্ছি।
তো আমরা এখানে হাফ ইন্টু 4 দিয়ে দিলাম। একযোজী পরমাণুর সঙ্গে কত হাইড্রোজেন 4 বার আছে, সো এটা হবে তোমার 4। ক্যাটায়ন এবং অ্যানায়নে কোনো চার্জ নাই, সো এখানে 0 হবে, তার মানে 4 হচ্ছে। তাহলে মিথেনের ক্ষেত্রে 4 পাচ্ছে, 4 মানে হচ্ছে তোমার sp3। তো আমি বলতে পারো যে ভাই আপনি জাস্ট মানে কি রকম মানে জাস্ট একটা নরমাল অণু দিলেন, পজিটিভ নেগেটিভ করে দেখান, ওটা করে দেখাচ্ছি। দেখো ধরো এই অ্যামোনিয়াম অণু নিলাম NH4+। তো এখানে দেখো এখানে হচ্ছে নাইট্রোজেনের ক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রন কতগুলো থাকতেছে, 5টা থাকতেছে সর্বোচ্চ স্তরে। তাহলে এখানে হাফ ইন্টু 5 দিলাম, প্লাস হচ্ছে একযোজী পরমাণুর সংখ্যা কত, হাইড্রোজেন থাকতেছে হচ্ছে তোমার 4টা। আচ্ছা, ক্যাটায়নের চার্জ যদি হয় তাহলে সেটা কিন্তু মাইনাস হয়ে যাবে, তো এখানে আমি 1 মাইনাস করলাম। তো দেখো কত থাকতেছে আলটিমেটলি হাফ ইন্টু, দেখো 5 মাইনাস 1 মানে কত, 4, 4 প্লাস 4 কত হচ্ছে 8 হচ্ছে। সো স্বাভাবিকভাবে হাফ ইন্টু 8 সমান সমান 4 হচ্ছে। মানে অ্যামোনিয়াম অণু যেটা আকৃতি এটা কিন্তু sp3 হবে। তো এই জিনিসটা কিন্তু তুমি পজিটিভ নেগেটিভ দুটার জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারতেছো, সো কোনো সমস্যা নেই। এরপরে আসো, এই যে এই সূত্রটা এখানে লিখলাম। আচ্ছা, আরেকটা করে দিই, যেহেতু পজিটিভ করছে একটা নেগেটিভ করছে একটা, আচ্ছা আরেকটা করি, কি করা যায়। আচ্ছা, তো এই সূত্রটা মাধ্যমে করতে পারবো, আবার নেগেটিভ আসলে এখন মাথায় আসতেছে না, নাহলে করে দিতাম। আচ্ছা, এরপরে আসো। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড একটু করি, যে কার্বন ডাইঅক্সাইড অনেক সন্দেহ হয় যে কেন হচ্ছে তোমার ওই sp হইলো, কেন sp3 না। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড দেখো CO2। তো দেখো যেহেতু এখানে মেইন এলিমেন্টটা কত, এখানে মেইন এলিমেন্ট হচ্ছে কার্বন, তো কার্বনের সর্বযুক্ত স্তরে ইলেকট্রন কতগুলো থাকতেছে, 4টা থাকতেছে, হাফ আগেই থাকবে। প্লাস দেখো একযোজী পরমাণুর সংখ্যা, অক্সিজেন কিন্তু একযোজী না, হচ্ছে তোমার দ্বিযোজী, তার মানে অক্সিজেনের সংখ্যা এখানে অ্যালাউ করা যাবে না, এখানে হচ্ছে তোমার 0। দুটার মধ্যে কোনো ক্যাটায়নও নাই অ্যানায়নও নাই, সো চার্জটা হবে তোমার আলটিমেটলি 0 প্লাস 0ই হবে। স্বাভাবিকভাবে দেখো হাফ ইন্টু 4 মানে হচ্ছে তোমার 2, সো যেহেতু দুইটা থাকে তারপর হচ্ছে তোমার sp সংকরণ হবে। এই কারণে হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড হচ্ছে তোমার sp সংকরণ দেখা যায়। এখানে বন্ধন কত হবে, যেহেতু sp, সো এখানে বন্ধন করা হবে তোমার 180°। আচ্ছা, এরপরে আসো। আচ্ছা, সমযোজী অণুর আকৃতি এবং হচ্ছে তোমার নিঃসঙ্গ ইলেকট্রনের প্রভাব, মানে দেখা যায় যে তোমার এই অ্যামোনিয়ার ক্ষেত্রে কিন্তু হচ্ছে তোমার sp3 থাকতেছে, বাট এখানে হচ্ছে তোমার আকৃতি হচ্ছে তোমার ত্রিকোণাকার দ্বিপিরামিডীয় হয়ে যাচ্ছে। আর পানির অণুর গঠনে sp3 এটা তোমার ওই ভি আকৃতির হয়ে যাচ্ছে। কারণ কি এখানে হচ্ছে তোমার লোন পেয়ার ইলেকট্রন থাকতেছে, অ্যামোনিয়ার ক্ষেত্রে হচ্ছে তোমার এক জোড়া লোন পেয়ার থাকে, আর তোমার অক্সিজেনের ক্ষেত্রে পানির ক্ষেত্রে হচ্ছে তোমার 2 জোড়া লোন পেয়ার থাকে। এই জন্য এর আকৃতিটা হচ্ছে তোমার আদর্শ আকৃতি থেকে হচ্ছে তোমার হচ্ছে চেঞ্জ হয়ে যায়। নর্মালি হচ্ছে sp3 হলে তোমার টেট্রাহেড্রাল শেপ হওয়ার কথা, বাট অ্যামোনিয়ার ক্ষেত্রে হচ্ছে তোমার আকৃতিটা হয়ে যাচ্ছে ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়, আর অক্সিজেনের ক্ষেত্রে ওই উল্টা ভি আকৃতি মানে বিপরীত ভি আকৃতি হয়ে যাচ্ছে। এর কারণে কি নিঃসঙ্গ ইলেকট্রনের প্রভাব। তো দেখো যে যৌগ অণুর কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা প্রান্তীয় পরমাণু থেকে যত বেশি হয়, বন্ধন ইলেকট্রন যুগল কেন্দ্রীয় পরমাণুর দিকে তত বেশি সরে আসে, ফলে বন্ধন ইলেকট্রন যুগল দ্বয়ের বন্ড পেয়ার বিকর্ষণ বেশি এবং বন্ধন কোণের পরিমাণটা বেড়ে যায়। আবার দেখো কেন্দ্রীয় পরমাণুর চেয়ে প্রান্তীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা যত বেশি, তত বন্ধন ইলেকট্রন যুগল কেন্দ্রীয় পরমাণুর দিকে সরে আসে, এর ফলে ইলেকট্রন হচ্ছে তোমার অ্যাঙ্গেলটা কম হয়। এই কারণে হচ্ছে তোমার দেখো, যেহেতু প্রথমে দেখো অ্যামোনিয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু কিন্তু প্রতিরোধকতা প্রান্তীয় পরমাণুর থেকে বেশি। দেখো নরমাল চিন্তা করো, অ্যামোনিয়া, এখানে কেন্দ্রীয় পরমাণু কিন্তু নাইট্রোজেন, তো এই তড়িৎকতা যেহেতু হচ্ছে প্রান্তীয় থেকে বেশি, নাইট্রোজেনের হচ্ছে তোমার 3, আর হচ্ছে তোমার হাইড্রোজেনের হচ্ছে তোমার 2.1, তার মানে কি কেন্দ্রীয় পরমাণু তড়িৎকতা বেশি না, অবশ্যই বেশি। এই কারণে কি হয় যে তোমার এই অ্যাঙ্গেলটা যেটা তোমার কেন্দ্রীয় পরমাণুর দিকে বেশি সরে আসে, এই জন্য এর অ্যাঙ্গেলটা বেশি হয়। অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 160°। বা তুমি যদি নর্মালি চিন্তা করো যে NF3 ক্ষেত্রে, NF3 ক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় পরমাণু হচ্ছে নাইট্রোজেন, বাট ফ্লোরিনে কিন্তু তোমার প্রান্তীয় পরমাণু, বাট এই ক্ষেত্রে দেখা যাচ্ছে তোমার প্রান্তীয় পরমাণু এর তড়িৎ নিয়ন্ত্রণ করা বেশি কত, এখানে কিন্তু 4 হচ্ছে। তার মানে কি প্রান্তীয় পরমাণুর দিকে কিন্তু ইলেকট্রনগুলো সরে যাচ্ছে, এই জন্য এর অ্যাঙ্গেলটা কম হয়। NF3 অ্যাঙ্গেলটা কত হচ্ছে তোমার 102.5°। তো বুঝতে পারছো যে যদি কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ নিয়ন্ত্রকতা বেশি হয় প্রান্তীয় পরমাণু থেকে, তার মানে তার অ্যাঙ্গেলটা বেশি হবে। সেটা কত না, অ্যামোনিয়ার ক্ষেত্রে 160°C। বা যদি হচ্ছে তোমার প্রান্তীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা যদি হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার থেকে বেশি হয়, সেক্ষেত্রে অ্যাঙ্গেলটা কমে যাবে। যেমন NF3 ক্ষেত্রে অ্যাঙ্গেলটা হবে তোমার 102.5°। এরপরে আসো সমযোজী বন্ধনের পোলারিটি। তো পোলারিটিটা কি, পোলারিটির মানে হচ্ছে তোমার যে সমযোজী যৌগ আছে সেখানে হচ্ছে যদি তোমার তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য
0.5 থেকে 1.9 হয়, তাহলে সেটা হচ্ছে তোমার সমযোজী যৌগ থেকে পোলারিটি তৈরি হবে, মানে কি আংশিক পজিটিভ এবং আংশিক নেগেটিভ চার্জ তৈরি হবে। মানে কত, যদি সমযোজী যৌগে দুইটা অণুর মধ্যে যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 থেকে 1.9 এর মধ্যে থাকে, তাহলে সমযোজী যৌগে আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক চার্জ তৈরি হবে। এর ফলে এটা এক ধরনের পোলার যৌগ হিসেবে কাজ করবে। যেমন কি হাইড্রোজেন ফ্লোরাইড, একটা হচ্ছে তোমার পোলার অণু। কারণ কি দেখো, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কত, এটা হচ্ছে তোমার 2.1, আর ফ্লোরিনের হচ্ছে তোমার 4। তার মানে এদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হচ্ছে 1.9। সো এটা যেহেতু এই রেঞ্জের ভিতর আছে, সো এটা এক ধরনের পোলার অণু। আবার H2O বা পানি, এটা কিন্তু এক ধরনের পোলার অণু। কারণ কি এদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হচ্ছে 1.4। H2O এর ক্ষেত্রে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কত, 2.1, আর অক্সিজেনের হচ্ছে তোমার 3.5। তো এদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত হচ্ছে 1.4। সো এটা এক ধরনের হচ্ছে তোমার পোলার যৌগ। তো আলটিমেটলি তোমার যতগুলো আয়নিক যৌগ আছে, কোনটাই আসলে কমপ্লিট আয়নিক যৌগ না, আবার কোনটাই কমপ্লিট সমযোজী যৌগ না। এর মধ্যে আয়নিক যৌগ বৈশিষ্ট্য আছে, সমযোজী বৈশিষ্ট্য আছে। যেমন ধরো যে এই সোডিয়াম ক্লোরাইড, এর মধ্যে তোমার আয়নিক বৈশিষ্ট্য কত পার্সেন্ট, 80%। বাকি 20% বৈশিষ্ট্য কি, বাকি 20% তোমার সমযোজী বৈশিষ্ট্য। আচ্ছা, এটা গেল হচ্ছে তোমার পোলারিটি। আর পোলার আয়নটা কি, পোলারিটি ঘটছে হচ্ছে তোমার সমযোজী যৌগের ক্ষেত্রে, বাট পোলার আয়নটা কিন্তু ঘটবে আয়নিক যৌগের ক্ষেত্রে। দেখো অ্যানোয়নে পোলার আয়ন নিঃসন্দেহে আয়নিক যৌগের ধর্মতে বিচ্যুতি। মানে কি, পোলার আয়নের ফলে আয়নিক যৌগের মধ্যে সমযোজী বৈশিষ্ট্য হচ্ছে তোমার, মানে সমযোজী বৈশিষ্ট্য যেগুলো দেখা যায় সেগুলো হচ্ছে তোমার প্রকাশ পাবে। মানে কি, পোলারিটির ক্ষেত্রে কি হয়েছে, সমযোজী যৌগে আয়নিক বৈশিষ্ট্যগুলো প্রকাশ পেয়েছে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়েছে। বাট পোলার আয়নের ক্ষেত্রে আয়নিক যৌগে হচ্ছে বিচ্যুতি দেখা যাবে। এর ক্ষেত্রে সমযোজী যৌগের বৈশিষ্ট্য যে আছে সেগুলো হচ্ছে আবির্ভাব করবে, এবং এদের ধনাত্মক হচ্ছে তোমার এদের যে তোমার বর্ণ চেঞ্জ হবে, তারপর হচ্ছে তোমার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, এটা হচ্ছে সমযোজী যৌগের মতো হ্রাস পাবে। তো অবশ্যই যেহেতু গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আয়নিক যৌগে হ্রাস পাচ্ছে, মানে কি এটা আয়নিক যৌগ থেকে বিচ্যুতি। তো পোলার আয়নটা হচ্ছে তোমার আয়নিক বৈশিষ্ট্যের বিচ্যুতি। আচ্ছা, এরপরে আসো আয়নিক যৌগের বিভিন্ন ধর্ম, যেমন উচ্চ গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, উদ্দায়িতা, অধিক দ্রবণীয়তা, এগুলা ক্রমাক্রমে হ্রাস পায় যখন আয়নিক যৌগে পোলার আয়নটা দেখা যায়। আচ্ছা, পোলার ক্ষেত্রে আমরা সবাই জানি যে বিজ্ঞানী ফাজান কিছু নীতি দিচ্ছেন। তো নীতিগুলো কি, প্রথমে দেখো, প্রথমে হচ্ছে তোমার ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জের পরিমাণ যত বেশি, পোলার আয়ন তত বেশি হবে। মানে কি, ক্যাটায়ন এবং অ্যানায়ন সেটা সমস্যা নেই, বাট এদের চার্জ যত বেশি হবে, মানে +1 যত পোলার আয়ন বেশি হবে, +2 চার্জের পোলার আয়ন তার থেকেও বেশি হবে। ফলে কি হবে, ধরো যে সোডিয়াম প্লাস আর অ্যালুমিনিয়াম 3+। তো এই ক্ষেত্রে তোমার হচ্ছে এই সোডিয়াম প্লাসের যতটা না গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, এর থেকে কিন্তু অ্যালুমিনিয়াম 3+এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আরো বেশি হ্রাস পাবে। কারণ কি, ক্যাটায়ন এবং অ্যানোন এই দুটারই যখন চার্জ বৃদ্ধি পাবে, তখন এতে পোলার আয়ন বেশি হবে। ফলে এতে আয়নিক যৌগের বৈশিষ্ট্যগুলো যেগুলো আছে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, কিন্তু কমে যাবে। আচ্ছা, এরপরে আসো, ক্যাটায়নের আকার যত ছোট এবং অ্যানোয়নের আকার যত বেশি হবে, বড় হবে, তত হচ্ছে তোমার পোলার আয়ন তত বেশি হবে। মানে আচ্ছা, এখানে তাহলে একটু ভুল হয়ে গেছে, যেহেতু হচ্ছে আচ্ছা চার্জ যেহেতু বেশি, এরকম সমস্যা আছে বলে দিই। তোমার একই ধরো যে সবগুলো সেম ক্যাটায়ন, সবগুলো একটা করে ক্যাটায়ন, মানে ধরো হচ্ছে সোডিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, তারপর হচ্ছে তোমার রুবিডিয়াম প্লাস। তো ক্যাটায়নের আকার যত ছোট হবে, মানে সোডিয়াম সবচেয়ে ছোট না, এর পোলার আয়ন সবচেয়ে বেশি হবে। ঠিক সেম ভাবে অ্যানোয়নের আকার যত বড় হবে, মানে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, আচ্ছা ক্যাটায়নের আকার যত ছোট হবে, পোলার আয়ন তত বেশি। আবার অ্যানায়নের আকার যত বড়, পোলার আয়ন তত বেশি হবে। এটা গেল তোমার দ্বিতীয় নিয়ম। তৃতীয় নিয়মটা কি, যাদের হচ্ছে তোমার ডি ব্লক এলিমেন্ট থাকবে, তাদের ক্ষেত্রে পোলার আয়নটা বেশি হবে। তো এই ক্ষেত্রে তোমার মানুষের দেশে অনেকে আসলে সমস্যায় পড়ে যায় যে কোনটা পোলার আয়ন বেশি হবে। তোমার এর সাথে সমস্যা হয় যে Al2SO4 নাকি Fe2SO4। তো দেখো উপরে যেগুলো ল আছে সেই লগুলো কিন্তু নিচে লগুলো তোমার চেঞ্জ করে দিত স্বাভাবিকভাবে। Fe2SO4 ফেরিক সালফেট, এই ক্ষেত্রে কিন্তু এটা যে দেখো, এটা এক ধরনের ক্যাটায়নের চার্জ বেশি, আবার এটা কিন্তু ডি ব্লক মৌল। সো স্বাভাবিকভাবে এ পোলার আয়নটা সবচেয়ে বেশি হবে, এটাই হচ্ছে তোমার সবচেয়ে সেফ অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তো ফাজান তিনটে রুলস কি, যে পোলার আয়ন বেশি হবে যদি এক ক্যাটায়নের অ্যানায়নের চার্জ বেশি হয়, ক্যাটায়নের আকার ছোট হয়, অ্যানায়নের আকার বড় হয়, আর যাদের তোমার ডি ব্লক মৌল থাকে, এদের হচ্ছে তোমার বেশি। আচ্ছা, আয়নিক পটেনশিয়ালের সূত্রটা দেখো, যে ক্যাটায়নের চার্জ ডিভাইডেড বাই ক্যাটায়নের ব্যাসার্ধ, এটা তোমার আয়নিক পটেনশিয়াল। আচ্ছা, যৌগের বর্ণটা এখন আসি পোলার আয়ন থেকে কিভাবে ব্যাখ্যা করতে পারি, যে সাধারণত ডি ব্লক, ডি এবং এফ অরবিটাল অযুগ্ম ইলেকট্রন বিশিষ্ট আয়নের যৌগ বর্ণযুক্ত হয়। বর্ণযুক্ত হওয়ার অনেক
একটা অন্যতম কারণ কি, অ্যানায়নে বেশি মাত্রা পোলার আয়ন। দেখো এখানে কিন্তু বলছে যে যৌগ বর্ণযুক্ত হওয়ার কি কারণ বলছে, অ্যানায়নের বেশি মাত্রা পোলার আয়ন, ক্যাটায়ন কিন্তু বলেনি। কার বেশি মাত্রা পোলার আয়ন হবে, অ্যানায়নের হবে। আচ্ছা এরপরে আসো কালার গুলো কি কি হয় দেখো, কপার সালফাইড, লেড সালফাইড, মার্কারি সালফাইড এর কালারটা দেখো কালো হয়, এবং ক্যাডমিয়াম সালফাইডের কালারটা কিন্তু হলুদ হয়। এরপরে আসো যে এই এজিএফ এবং এজিসিএল এটা কিন্তু বর্ণহীন বা সাদা, এজিবি এর কিন্তু হালকা হলুদ হচ্ছে, আবার এজিআইটা কি কালার হচ্ছে, এজিআইটা হচ্ছে তোমার গাঢ় হলুদ কালারের হচ্ছে। আচ্ছা তারপর বলছে যে এজিএফ এবং এজিসিএল এর পোলার আয়নটা হচ্ছে তোমার নরমালি কম হচ্ছে, কারণ কি এখানে অ্যানায়নের আকারটা হচ্ছে তোমার ছোট, আর এজিআই যেহেতু হচ্ছে তোমার অ্যানায়নটা অনেক বেশি, এই জন্য আকারটা হচ্ছে তোমার গাঢ় হলুদ হচ্ছে। তো তাহলে আমরা বুঝতে পারলাম যে এই যে কালারফুল হওয়ার কারণটা কি, অ্যানায়নের বেশি মাত্রা পোলার আয়ন। আচ্ছা এরপরে আসো আরো কিছু কালার আছে, যেমন দেখো মার্কিউরাস আইরাইড এটা তোমার লাল, মার্কিউরাস মানে H2Cl2 এটা হচ্ছে সাদা, এজিআই এটা হচ্ছে হলুদ, তারপরে লেড আয়োডাইডটা হচ্ছে তোমার সোনালী হলুদ। তো কালারগুলো আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। এরপরে আসো আচ্ছা মৌলের কর্ণ সম্পর্ক। তো কর্ণ সম্পর্কটা কি, দেখা যায় যে তোমার কোন একটা ধরো যে মৌল আছে অবশ্যই বাম দিকে, তার সাথে তুমি যদি আরো 9 করে যোগ করো পরের গ্রুপের একটা মৌল পাবা, তাদের অনেকগুলো বৈশিষ্ট্য তোমার সেম হয়ে যায়। তো বৈশিষ্ট্যগুলো কি কি দেখো, প্রথমত আয়নিক ব্যাসার্ধ সেম থাকে, তারপরে আয়নীকরণ শক্তি সেম থাকে, তারপরে হচ্ছে তোমার তড়িৎ সেম হয়, তারপর পোলারীকরণ ক্ষমতা বেশি হয়, আবার হচ্ছে তোমার আয়নিক চার্জের ঘনত্ব। তা আমাদের এখানে যেটা জানা লাগবে যে কোনগুলো মৌলের মধ্যে হচ্ছে তোমার ওই দেখা যায় হচ্ছে তোমার ওই কর্ণ সম্পর্ক। তো কর্ণ সম্পর্ক জানার জন্য যে মৌলটা থাকবে সে মৌলের সাথে হচ্ছে তোমার 9 যোগ করতে হবে। তাহলে তুমি চিন্তা করো, ধরো সোডিয়াম আছে, তো সোডিয়ামের ক্ষেত্রে আচ্ছা সোডিয়াম বাদ দিয়ে আমরা ধরো যে ম্যাগনেসিয়াম আছে, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কিন্তু হচ্ছে তোমার পাচ্ছি আমরা 12। আচ্ছা এখানে দিয়ে আছে গ্রুপ 2 এর ক্ষেত্রে দেখো যে লিথিয়াম পাচ্ছি, লিথিয়ামের কত আমরা হচ্ছে 3, তাই 3 এর সাথে 9 যোগ করে তার মানে হচ্ছে 12, তার মানে লিথিয়াম এবং ম্যাগনেসিয়াম এর মধ্যে হচ্ছে তোমার সেম ডিফারেন্স, সেম বৈশিষ্ট্য পাবো। আবার বেরিলিয়ামের সাথে যদি 12 যোগ করে তাহলে পাবো হচ্ছে 9 যোগ করে তাহলে পাবো হচ্ছে তোমার 13, 13টা কি অ্যালুমিনিয়াম। তো বেরিলিয়াম অ্যালুমিনিয়ামের মধ্যে কিন্তু কর্ণ সম্পর্ক আছে। তো কর্ণ সম্পর্কে কোন বৈশিষ্ট্যগুলো মিল পাওয়া যায়, আয়নিক ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি, তড়িৎ নিয়ন্ত্রকতা, পোলারীকরণ ক্ষমতা, আর হচ্ছে তোমার আয়নিক চার্জের ঘনত্ব, এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে কিন্তু তোমার মিল পাওয়া যায়। এরপরে আসো তো ভ্যান্ডার ওয়ালস বলটা কি, তোমার যতগুলো বন্ধন আছে বন্ধনের ভিতরে একটা ইউনিভার্সাল বন্ধন কাজ করে, এই যে বন্ধনটা সব বন্ধনে পেয়েছে এটা হচ্ছে তোমার ভ্যান্ডার ওয়ালস বল। এখানে জাস্ট আমাদের জানা লাগবে যে কোন বন্ধনের শক্তি কত। দেখো আয়নিক বন্ধনের শক্তি কিন্তু 400 থেকে 400 কিলোজুল পার মোল। তারপরে আসো সমযোজী বন্ধনের শক্তি হচ্ছে 150 থেকে 1100। তারপরে হচ্ছে তোমার ধাতব বন্ধনের শক্তি হচ্ছে তোমার 75 থেকে 1000। তারপরে আসো নন বন্ডিং এর ক্ষেত্রে এই জাস্ট এই জুড়ে জানি রাখবা যে তোমার এই লন্ডন বল, ডাইপোল ডাইপোল বল, আর হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন বন্ধনের শক্তি হচ্ছে তোমার 10 থেকে 40 কিলোজুল পার মোল। তারপরে ডাইপোল ডাইপোলের বল হচ্ছে তোমার 2 থেকে 10 কিলোজুল পার মোল, আর যেটা হচ্ছে তোমার বিস্তারণ বল বা লন্ডন বল এর শক্তি হচ্ছে তোমার 1 থেকে 10 কিলোজুল পার মোল। আচ্ছা এটুকু জানলেই হবে। এরপরে আসো আয়ন ডাইপোল আকর্ষণ। আচ্ছা এই যে আয়ন ডাইপোল আকর্ষণ হয়, এই আকর্ষণ বলে পরিমাণ কোন কোন জিনিসের উপর নির্ভর করে দেখো, এক নম্বর হচ্ছে তোমার আয়নের চার্জের উপর নির্ভর করে, তারপর হচ্ছে তোমার ডাইপোল মোমেন্ট, পোলার অণুর যে ডাইপোল মোমেন্ট তার উপর নির্ভর করে, আর 3 নম্বর হচ্ছে আয়ন এবং ডাইপোলের মধ্যে দূরত্বের ব্যস্তানুপাতিক হারে। তার মানে হচ্ছে তোমার এই যে আকর্ষণ বল এটা দেখো ইজ প্রপোর্শনাল টু মিউ জেড বাই আর স্কয়ার। মানে কি প্রথম হচ্ছে আয়নিক চার্জ যেটাকে জেড দ্বারা প্রকাশ করছি, তারপর হচ্ছে তোমার ওই পোলার আয়ন অণু হচ্ছে তোমার ডাইপোল মোমেন্ট, তার সাথে গুণফল এবং আয়ন এবং ডাইপোলের মধ্যে মধ্যবর্তী দূরত্ব তার বর্গের ব্যস্তানুপাতিক হারেও কিন্তু নির্ভর করে। আচ্ছা এই ডাইপোল মোমেন্টের এককটাকে কিন্তু হচ্ছে তোমার ডিভাই দ্বারা প্রকাশ করে। তো এক ডিভাই সমান কত দেখো 3.336 × 10⁻30 কুলম মিটার। এককটা কি দেখো কুলম মিটার। সো এই জিনিসটা কিন্তু ভুল করাই যাবে না। আচ্ছা এরপরে আসো তো স্থায়ী ডাইপোল অণুর উদাহরণ কি, এটা কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি বারবার তোমাদের ক্লাসে বলে দিই, আবারও বলতেছি যে যেখানে তুমি 3টা অথবা 4টা অপশন দেখবা সেখানে অবশ্যই তুমি আলাদাভাবে হাইলাইটার দিয়ে দাগ দিয়ে রাখবে। কারণটা কি, এই যে 3টা বা 4টা যে অপশন এখান থেকে খুব সহজে প্রশ্ন করে এবং প্রশ্ন করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, আরেকটা অপশন যুক্ত করে দিয়ে খুব সহজে প্রশ্ন করে দেওয়া যায়। তো স্থায়ী ডাইপোলের উদাহরণটা কি দেখো HCl, H2 এবং NH3। তাহলে কি কি পাচ্ছি, স্থায়ী ডাইপোলের উদাহরণ হচ্ছে তোমার H2O, HCl এবং NH3। এবং ডাইপোলটা দেখো 2 প্রকার, এটা হচ্ছে একবার স্থায়ী ডাইপোল এবং অস্থায়ী ডাইপোল। যেখানে অলওয়েজ পজিটিভ এবং নেগেটিভ চার্জ ক্রিয়েট হয় সেটা হচ্ছে তোমার স্থায়ী ডাইপোল, আর যেটা হচ্ছে অস্থায়ী বা সবসময় হয় না মাঝে মাঝে হয় সেটা তোমার অস্থায়ী ডাইপোল। এরপরে আসো আচ্ছা
বিস্তারণ বল বা লন্ডন বল। তো এই বলটা হচ্ছে তোমার সবচেয়ে দুর্বল প্রকৃতির বল। দেখো বিস্তারণ বলকে কি বলা হচ্ছে তোমার ক্ষণস্থায়ী ডাইপোল আকর্ষিত অস্থায়ী আবিষ্ট আকর্ষণ বল। মানে ক্ষণস্থায়ী ডাইপোল বলের কারণে যখন একটা মৌলে মানে খুব কম সময়ের জন্য আকর্ষণ বল কি হবে সেটাকে বলা হচ্ছে তোমার বিস্তারণ বল বা লন্ডন বল। এটি সব ধরনের অপোলার অণু এবং পরমাণুর বেলায় কার্যকর। তবে একটি পরমাণু অণুতে ইলেকট্রন সংখ্যা যত বেশি হয় এবং বহিস্থ ইলেকট্রনের উপর চার্জ যত কম হয় তত লন্ডন বল বা বিস্তারণ বল বাড়ে। এবং এই বিস্তারণ বল আবিষ্কারকে বিজ্ঞানী ফ্রিটজ লন্ডন, এবং তিনি হচ্ছে তোমার এই প্রথম হচ্ছে এই মৌলের হচ্ছে তোমার ব্যাখ্যা করেন এই বলে। তো হচ্ছে এই লন্ডন বল যেটা আছে এটা হচ্ছে তোমার কোন কোন মৌলিক মানে করা যায়, যে তোমার যে নিষ্ক্রিয় গ্যাস যেটা আছে, সরি হ্যালোজেন যে আছে, হ্যালোজেন গুলো কোন অবস্থায় থাকবে, কঠিন তরল না বায়বীয়, এই অবস্থাটা হচ্ছে তোমার এই লন্ডন বল দ্বারা হচ্ছে তোমার প্রভাবিত হয়। আর একটা ব্যবহৃত হয় যে তোমার এই ন্যানো সাসপেনশন বা হচ্ছে তৈরি করতে কিন্তু তোমার বিস্তারণ বলটা লাগে। তো এই বিস্তারণ বলের দুইটা যেহেতু কাজ আছে আমরা অবশ্যই পড়বো। আরেকবার পড়ে দেই যে হ্যালোজেন সময়ের যে গ্যাস অবস্থা আছে, গ্যাসীয় তরল না বায়বীয় আছে, কোনটা গ্যাসীয়, ক্লোরিন এবং ফ্লোরিন হচ্ছে গ্যাসীয়, তারপর হচ্ছে তোমার ব্রোমিনটা তরল, আর হচ্ছে তোমার আয়োডিনটা হচ্ছে কঠিন পদার্থ। এটা হচ্ছে তোমার এই লন্ডন বল দ্বারা হচ্ছে তোমার নিয়ন্ত্রিত হয়। আবার হচ্ছে তোমার ন্যানোগুড়া সাসপেনশন, এটাকে হচ্ছে তোমার যেমন গোল্ড সাসপেনশন, এটা কিন্তু হচ্ছে তোমার এই লন্ডন বল দ্বারা হচ্ছে তোমার বিয়ে করা হয়, ব্যাখ্যা করা হয়। আচ্ছা এখন দেখো উপরে কি লিখছে যে এই লন্ডন বলটা হচ্ছে তোমার সবচেয়ে দুর্বল বল, যেটার মানটা কত 1 থেকে 10 কিলোজুল পার মল। আচ্ছা একটু পড়লে হবে, আর লাগবে না বেশি আসলে। এরপরে আসো হাইড্রোজেন বন্ধন। তো হাইড্রোজেন বন্ধনের গুরুত্বটা আসলে খুবই অপরিসীম। আমাদের শরীরে সব জায়গায় দেখো 70% পানি, পানিতে আছে হাইড্রোজেন বন্ধন। খাবারের মধ্যে দেখো যে আছে কি প্রোটিন, কার্বোহাইড্রেট হচ্ছে এবং লিপিড, সবগুলোতে কিন্তু হাইড্রোজেন থাকে। সো হাইড্রোজেন বন্ধনটা আমাদের অস্তিত্বের জন্য খুবই দরকারি, খুবই দরকারি। হাইড্রোজেন বন্ধনটা কিন্তু সব অনুসারে তৈরি হয় না, জাস্ট 3টা অনুসারে ব্যবহার করে। এটা কি, একটা নাইট্রোজেন, একটা অক্সিজেন, আর একটা হচ্ছে তোমার ফ্লোরিন। তো এটা আমরা কিভাবে মনে রাখবো, ফন দ্বারা, FON। এবং হাইড্রোজেন বন্ধনের শক্তি কোনটা দেখো, ফ্লোরিনের চেয়ে সবচেয়ে বেশি, তারপর অক্সিজেন, তারপর হচ্ছে তোমার নাইট্রোজেন। এটা হচ্ছে তোমার হাইড্রোজেন বন্ধনের শক্তি ক্রম। এরপরে আসো হাইড্রোজেন বন্ধন গঠনের অত্যাবশ্যক দুইটি কারণ কি দেখো, ওরিট তৈরি ঋণাত্মক এবং ছোট আকারের নাইট্রোজেন, অক্সিজেন এবং ফ্লোরিনের সাথে হাইড্রোজেনের হচ্ছে তোমার বন্ধন তৈরি হয়। তার মানে কি তড়িৎ ঋণাত্মক যাদের বেশি তাদের সাথে একমাত্র হাইড্রোজেন বন্ধনটা গঠন হয়। এরপরে দেখো ছোট আকারের নাইট্রোজেন, অক্সিজেন এবং ফ্লোরিন অণু নিঃসঙ্গ ইলেকট্রন যোগ হাইড্রোজেন পরমাণুর নিকটে এসে দুর্বল হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে। মানে কি হাইড্রোজেন বন্ধন কিন্তু এক ধরনের দুর্বল বন্ধন, যার শক্তিটা আমরা কত পাচ্ছি, মাত্র 10 থেকে 40 কিলোজুল পার মোল। তো এই বন্ধনটা অবশ্যই খুব হচ্ছে দুর্বল হবে স্বাভাবিকভাবেই। জাস্ট হাইড্রোজেন যারা গ্রহণ করবে তাদের কিন্তু ওই বন্ধনের ক্রিয়াটা কিন্তু শক্তিশালী হবে না। আচ্ছা এরপরে আসো হাইড্রোজেন বন্ধনটা হচ্ছে তোমার দুই প্রকার। আগে কিন্তু শুরুতে ক্লাসে বলছে এটা হচ্ছে তোমার অন্ত এবং আন্ত। আন্তটা কি, ধরো আমরা আরেকবার বলি যে আমাদের কলেজে ক্যাট কলেজে 3টা হাউস ছিল, এই 3টা হাউসের মধ্যে যে কম্পিটিশন সেটা হচ্ছে তোমার আন্ত হাউস। আচ্ছা এটা হচ্ছে আন্ত। আর অন্ত মানে কি, ধরো যে একটা হাউসের মধ্যে যে হচ্ছে তোমার হবে, মানে 3টা হাউস কিন্তু আলাদা আলাদা সত্তা না, 3টা সত্তা, এই জন্য হচ্ছে তোমার 3টা হাউস, মানে এটা হচ্ছে তোমার আন্ত। আর যদি একটা হাউসের মধ্যে কোনো কম্পিটিশন হয় সেটা হচ্ছে অন্ত হাউস। তার মানে কি বোঝাচ্ছে যে আন্ত যেটা হবে সেটা হচ্ছে পাশাপাশি মৌলগুলোর মধ্যে হবে, যেমন কি ধরো HF, H2O, অ্যালকোহল, এগুলো হচ্ছে তোমার এদের মধ্যে হচ্ছে তোমার যেটা বন্ধন হবে এটা হচ্ছে তোমার আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। আর এটা যদি মনে রাখতে না পারো, যেটার নামগুলো অনেক বড় সাইজ হবে সেটা হচ্ছে তোমার অন্তঃআণবিক। তা অন্তঃআণবিক উদাহরণগুলো কি কি দেখো, অর্থোনাইট্রোফেনল, তারপর হচ্ছে তোমার স্যালিসাইলডিহাইড বা অর্থোনাইড্রক্সিবেনজালডিহাইড, এগুলো হচ্ছে তোমার অন্তঃআণবিক। আর যেগুলো হচ্ছে তোমার আন্তঃআণবিক সেটা কিন্তু নাম খুব ছোট, H হাইড্রোজেন ফ্লোরাইড, ওয়াটার, অ্যালকোহল বা মিথানোয়িক অ্যাসিড, তারপর ইথানোয়িক অ্যাসিড, ফেনল, এটা হচ্ছে তোমার আন্তঃআণবিক গঠন। আচ্ছা এরপরে দেখো অন্তঃআণবিক গঠনের ক্ষেত্রে দেখো একই অণুর মধ্যে কিন্তু হচ্ছে তোমার ঘটতেছে যেটা সেটা হচ্ছে তোমার অন্তঃআণবিক। এরপরে আসো আন্তঃআণবিক যেটা আছে হাইড্রোজেন বন্ধন ভাঙার জন্য অল্প শক্তি লাগে, কিন্তু অন্তঃআণবিক যেটা সেটা হচ্ছে তোমার বেশি শক্তি লাগে। কারণ কি দেখো যখন আন্তঃআণবিক হবে সেখন সে পাশাপাশি আছে, অতএব তুমি খুব সহজে ভাঙতে পারবে। বাট যেটা অন্তঃআণবিক সেখানে হচ্ছে তোমার ওই একটা মৌলের মধ্যে গঠনটা তৈরি হবে, সো স্বাভাবিকভাবেই সে অনেক স্ট্রং থাকবে, তার বন্ধনটা ভাঙতেও কিন্তু অনেক বেশি পরিমাণে শক্তি লাগবে। যেমন দেখো হাইড্রোজেন সালফাইড স্ফুটনাঙ্ক কত -60°C, বাট পানির স্ফুটনাঙ্ক কত 100°C। যদি হাইড্রোজেন বন্ধন না থাকতো তাহলে পানির স্ফুটনাঙ্ক কত হ্রাস পাতো, 200°C হ্রাস পাতো, এবং হয়তো কত -100°C। এটা মাথায় রাখা লাগবে যে স্ফুটনাঙ্ক যদি হাইড্রোজেন বন্ধন না থাকতো তাহলে কত ডিগ্রি হ্রাস পাইতো, 200° হ্রাস পাইতো, বাট হয়তো কত -100°C। আচ্ছা এখানে আরেকটা জিনিস লাগে যে অর্থোনাইট্রোফেনলের গলনাঙ্কের বেলায় অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনের কোনো প্রভাব নেই। আচ্ছা
এই অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনের কারণে কিন্তু হচ্ছে তোমার অর্থনাইট্রো ফেনলের গলনাঙ্ক কিন্তু প্যারানাইট্রো ফেনলের থেকে হচ্ছে তোমার কম হয়। মানে কি, যেটা আসলে বলছে উল্টাভাবে বললাম, যে প্যারানাইট্রো ফেনলের যে গলনাঙ্ক এটা অর্থনাইট্রো ফেনল থেকে কেন বিষয়, অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনের কারণে। আচ্ছা, তো হাইড্রোজেন মানে গুরুত্ব তুমি বুঝতে পারতেছো যে যদি হাইড্রোজেন বন্ধন না থাকে তাহলে পানির স্ফুটনাঙ্ক কত -100°C। মানে আমরা যে এখন এই রকম 20-25°C বেঁচে আছে থাকতে পারতাম না। স্ফুটনাঙ্ক যদি পানি এত কম হয় তার মানে কি, তাপমাত্রা অবশ্যই পৃথিবীর কমে যেত, আমরা সার্ভাইভ করতে পারতাম না। এবং তোমরা একটা জিনিস তুমি চিন্তা করবা যে আমরা যে তোমার বেশি গরমে কিন্তু মানুষ বাঁচতে পারে, বেশি ঠান্ডা কিন্তু মানুষ বাঁচতে পারে না। কারণ কি, আমাদের এই শরীরে বেঁচে থাকার জন্য লিকুইড অবস্থা দরকার আছে। তো তোমার যদি 100°C হয়, যদিও আমরা হচ্ছে তোমার ওই সমস্ত শরীর তো মানে পরিবেশের সাথে আমাদের তাপমাত্রা হচ্ছে তোমার মানে ওঠানামা করে না, তো আমরা কিন্তু ওর ইফেক্ট পাই না। বাট তুমি তো আমার ঠান্ডা চিন্তা করো, তুমি কিন্তু কুকড়ে যাও, তুমি নড়তে পারো না। সো আমাদের জন্য যে আমরা একটা এমন একটা কন্টিনেন্টে আছি যেখানে কিন্তু তাপমাত্রাটা একদম সহনশীল, এই জন্য আমরা কিন্তু অনেক ভালো মতো থাকতে পারতেছি। এরপরে আসো, এখন মোটামুটি সব পলিসি এখন জাস্ট এইটুকু বললেই হবে যে কোনটা কি কি নাম। দেখো, প্রথমটা নাম হচ্ছে তোমার অ্যামোনিয়াম। তারপর দেখো, যদি কম থাকে তখন বলে হচ্ছে তোমার আইট, আর বেশি থাকলে হচ্ছে এট। যেমন দেখো, NO2 ক্ষেত্রে নাইট্রাইট, NO3 ক্ষেত্রে নাইট্রেট। তারপর হচ্ছে তোমার এই সিএনটা পড়বা সায়ানাইড। আর যেটা লাগে হচ্ছে এখান থেকে যেটা লাগবে যে হাইপো আস ইক। হাইপো মানে হচ্ছে তোমার এর যোজন সংখ্যা হবে তোমার +1। তারপরে আসের ক্ষেত্রে হবে +3, ইকের ক্ষেত্রে হবে +5, আর পারের ক্ষেত্রে হবে তোমার সেম। যেমন ধরো যে HCl ও দেই তাহলে তোমার এটা হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড। যদি HClO3 দেই তাহলে হবে তোমার হাইপোক্লোরাস অ্যাসিড। আর যদি ইক দেই তার মানে HClO5 দেই তাহলে হবে হচ্ছে তোমার হাইপোক্লোরিক অ্যাসিড। আর যদি HClO7 দেই তাহলে পারক্লোরিক অ্যাসিড। তো এই জিনিসটা মাথায় রাখবা। আর হচ্ছে তোমার এই এই পারক্লোরিক অ্যাসিড, এটা হচ্ছে তোমার সবচেয়ে শক্তিশালী অ্যাসিড, একটু জানা রাখলেই হবে। আচ্ছা, এখানে একটা জিনিস আসলে বলতে ভুলে গেছি, দেখি কোথায় লেখা যায়। আচ্ছা, ধরো মৌলের দ্বিতীয় ইলেকট্রন আসক্তি যেটা আছে সেটা কেন হচ্ছে তোমার পজিটিভ হয়। ক্লোরিনের ক্ষেত্রে দেখো, ধরো ক্লোরিনের ক্ষেত্রে 7টা ইলেকট্রন থাকতেছে। তো দেখো, ওয়েনের ক্ষেত্রে যখন 7টা ইলেকট্রন থাকে, আমি একটা ইলেকট্রন দিলাম, বাইরে থেকে দিলাম, সে শক্তি নির্গত করলো স্বাভাবিক, তাই ইলেকট্রনটা এখন ফুল আছে, তাই না? তাই ইলেকট্রন যদি এখন ফুল থাকে তার মানে কি, তোমার ধরো যে তুমি আমার চিন্তা করো যে একটা ব্যাগ ধরো আছে, ব্যাগের ভিতর তুমি যখন কোনো জায়গায় ট্রাভেল করতে চাও, ব্যাগের ভিতর কাপড় ঢুকাও, একটা পর্যায়ে যায় কিন্তু সে তার লিমিটটা মানে মানে ইয়ে করে ফেলে যে এই বেশি কাপড় নেওয়া যাচ্ছে, তখন কি করো, আমরা আরো চাপ দিয়ে হচ্ছে তোমার শক্তি দেওয়া দিই না। তার মানে কি, তোমার এর লাস্ট শেলে 8টা ইলেকট্রন থাকে, মানে এই অক্টেট অবস্থা পূরণ করে ফেলছে। এখন তাও আমাকে চাপ দেখে আরো ইলেকট্রন আমরা গ্রহণ করাচ্ছি, তার মানে কি, একে বাইরে থেকে ফোর্স করতে হবে না শক্তি। এই কারণে হচ্ছে মৌলের দ্বিতীয় ইলেকট্রন আসক্তিটা হচ্ছে তোমার পজিটিভ হয়। বাট প্রথম ইলেকট্রন আসক্তি সেটা কিন্তু নেগেটিভ, মানে প্রথম ইলেকট্রন আসক্তি যদি বলে তাহলে হচ্ছে তোমার তাপোৎপাদী। আর যেটা তোমার দ্বিতীয় ইলেকট্রন আসক্তি, এটা কিন্তু তোমার তাপহারী হচ্ছে, কারণ কি এখানে তোমার বাইরে থেকে শক্তি প্রয়োগ করা লাগতেছে। আচ্ছা, এখন দেখো কপার সালফেট, এখানে যে পানির অনুপাত, এটা এটা তোমার কপার সালফেট পেন্টাহাইড্রেট, এটা কিন্তু নাম হচ্ছে তোমার তুতে। তারপর হচ্ছে তোমার ফেরাস সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট, জিঙ্ক সালফেট যেটা, এটাকে বলা হচ্ছে তোমার, আচ্ছা এই যে ম্যাগনেসিয়াম সালফেট, এটাকে বলা হচ্ছে তোমার ইপসাম লবণ। ইপসাম লবণ। আচ্ছা, জিঙ্ক সালফেট একে বলা হচ্ছে তোমার, জিঙ্ক সালফেটকে বলা হচ্ছে তোমার, আচ্ছা ভুলে গেলাম এটা, আচ্ছা সমস্যা নেই, একটু দেখে নিও, এটা একটা নাম আছে, আচ্ছা দেখি। জিঙ্ক সালফেটকে বলা হচ্ছে তোমার হোয়াইট ভিট্রিও।
আচ্ছা, এরপরে আসো কিছু লিগ্যান্ডের নাম দেখো। H2O কে বলা হয় তোমার অ্যাকুয়া, তারপর অ্যামোনিয়াকে বলা হয় তোমার অ্যামিন, তারপর কার্বন মনোক্সাইড বলা হচ্ছে কার্বনিল, এবং NO কে বলা হচ্ছে তোমার নাইট্রোসিল। এগুলো তোমরা নামে জানো, ফ্লোরো, ক্লোরো, ব্রোমো, আয়োডো, হাইড্রক্সো, আর হচ্ছে সায়ানাইড করতে তোমার হচ্ছে সায়ানো। তো একটু জানলেই হবে। আচ্ছা, এর মাধ্যমে আসলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ। তো দেখো চ্যাপ্টারটা আসলে তোমার নর্মাল হচ্ছে তোমার অ্যাডমিশন জন্য লাগে সেভাবে পড়াইছি। তো নর্মালি তোমার হচ্ছে তোমার ফেইলারে সবাই ভয় করো, বিশেষ করে অ্যাডমিশন ফেজে আসে যে চিন্তা করো যে আমার দ্বারা তো আসলে এরভাবে পসিবল না, মানে একটা পড়তে পড়তে অনেক জায়গায় বিরক্ত লাগে। যে প্রথম দিকে সবারই একদম গিয়ার থাকে যে আমি পড়বো পড়বো, পরে যে কেন জানি হয় না। কারণটা কি, মানুষ যখন ফেল করে তখন কিন্তু মাঝে মধ্যে একটা তোমার ওই কাজ করে, মানে যেটা হচ্ছে তোমার সাইকোলজি আমরা বলতে পারি যে মানে আসলে মানুষ যখন ফেল করে তখন আসলে উৎসাহ হারায় ফেলে, বা তোমাকে কিন্তু হারা যাবে না। কারণ তুমি একটা ফাইটের জন্য এখানে আসছো, তোমার একটা স্বপ্ন যে তুমি মানুষের জীবন বাঁচাবা, সেই জবে তুমি জয়েন করবা। তো স্বাভাবিকভাবেই তুমি একটা ফেইলারে তো অবশ্যই মানে থেমে গেলে হবে না, তো এই জন্য বারবার চেষ্টা করবা। আর আস্তে আস্তে দেখবা যে তোমার, আমরা যারা আসলে আসছি আমরা কিন্তু কেউই এই যে মানে একদম মসৃণ পথ কারো ছিল না। সবাইকে HSC দেওয়া লাগছে, দিয়ে অ্যাডমিশন ফেজের ওই নির্ঘুম রাত কাটানো লাগছে, তারপর হচ্ছে কথা শুনতে হয়েছে প্যারেন্টসের, বাইরের মানুষের কথা শোনা লাগছে যে পড়াশোনা পায় না, হ্যান ত্যান, একটা রেজাল্ট খারাপ হইলে। এইভাবে কিন্তু সবাই আস্তে আস্তে উঠছে। আবার সেম টাইমে যারা আসো তাদের কিন্তু কষ্টটা আরো বেশি, কারণ কি তারা একবার ফেল করছো, বাইরের মানুষ অলওয়েজ কথা শোনায়। বা তোমাদেরকে মনে রাখা লাগবে যে এই যে তুমি আস্তে আস্তে যে মানে ফেল করবে, এই করতে করতে তুমি একদিন যে সাকসেসফুল হবে। এই জন্য বলা হয় ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস। আচ্ছা, এই ছবিটা হচ্ছে তোমার এই বছর গ্র্যান্ড সেলিব্রেশনে। তো দেখো পিছনে যাদেরকে দেখতে পাচ্ছ লাইটে আলো জ্বলে রাখছে, তারা কিন্তু স্বপ্নজয়ী, মেধাবী মুখ বা যেটাই বলো, তারা কি তোমার মনে করো যে জাস্ট পরীক্ষা অ্যাটেন্ড করছে আর পাস করছে মানে এখানে আসতে পারছে, এমনটা না। তাদেরকে দিনের পর দিন কষ্ট করা লাগছে। তো এই কষ্টটা তোমাদেরকেও করতে হবে। মাথায় রাখবা যে যে পরীক্ষায় ফার্স্ট হয় সে কখনোই মানে নিজ যোগ্যতায় ফার্স্ট হয় এমনটাও না, অবশ্যই আল্লাহর রহমত লাগে। সো স্বাভাবিকভাবেই তোমরা যে পড়াশোনা করবে, পাশাপাশি তোমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে বা সৃষ্টিকর্তার কাছে চাইতে হবে। আর দোয়া কর, অবশ্যই তোমাদের জন্য দোয়া থাকবে। এবং তোমাদেরকে জাস্ট একটা কথাই বলবো যে তুমি যদি কখনো ফেল করো কখনোই হতাশ হবা না, কারণ হতাশ হওয়াটা কি, এটা হচ্ছে তোমার শয়তানের একটা মানে কুমন্ত্রণা। সো হতাশ হওয়া যাবে না। তুমি যেহেতু এত পর্যায়ে পর্যন্ত আসতে পারছো, অবশ্যই তুমি পারবা। তুমি পারবা দেখেই তুমি হচ্ছে এই অ্যাডমিশনের যে ফেজটা আছে অথবা মেডিকেল অ্যাডমিশন, রেখে তুমি চুজ করে নিছো। অনেকে কিন্তু চুজই করে না অ্যাডমিশন, জাস্ট পরীক্ষা দেয়। 1,40,000 মধ্যে মনে হয় তোমার কি 1,40,000 প্রিপারেশন নেয় না, প্রিপারেশন মাত্র 20-30,000, বাকিটা নেয় না কেন? তার জিনিসটাকে ভয় করে, তারা ফেয়ার করে, তারা মনে করে আমাকে অন্য অপশনে যাওয়া উচিত, ইউনিভার্সিটি এগুলাতে যাওয়া উচিত। বা তুমি কিন্তু এই যে সাহস, এটা কিন্তু তোমার আছে যে আমি অ্যাডমিশনে অ্যাপিয়ার করবো। তো তোমাকে দিনের পর দিন মানে খাইতে যাইতে হবে, এটা ছাড়া কোনো ওয়ে নাই। এবং তুমি যদি হতাশ হও তাহলে কিন্তু অবশ্যই তুমি ফেল করবা। সো হতাশ হওয়া যাবে না। আজকে তোমাদের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ আর ওয়েট করতেছে। আল্লাহ হাফিজ।